আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইওন টিভির পর্দায় সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি স্পেশালি বাংলাদেশের সমসাময়িক অবস্থা, বাংলাদেশের রাজনীতিকে নিয়ে। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি, এটাই হচ্ছে আমাদের মেইন এজেন্ডা। কিন্তু যেহেতু আমাদের কাজটা হচ্ছে এই ব্রিটিশ বাংলাদেশি ইউরোপিয়ান অর্থাৎ প্রবাসীদের নিয়ে, আমরা আজকে একটু ভিন্ন একটি অনুষ্ঠান, স্পেশাল অনুষ্ঠান, যেটি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কমিউনিটি, এটা নিয়ে আমরা আজকে কথা বলতে আসছি। এবং যে আই বিলিভ এখন আমাদের এই বিলেত বলুন সারা ওয়ার্ল্ডের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমিউনিটি সবাই জানে। গতকালকে বন্ধু অনেকেই জানতো না, আমিও প্রশ্ন অনেককে করেছি, উত্তর পাইনি। বাট দিস ইজ এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আওয়ার কমিউনিটি। এবং আমি এই বিষয়েই আজকে কথা বলার জন্য চারজন সম্মানিত অতিথি আমার সাথে আজকে কথা বলবেন, আপনাদের সাথে আপনাদের প্রশ্নের অ্যান্সার দেবেন বা আপনাদের সাথে শেয়ার করবেন। এবং দেয়ার ইজ নাথিং নেগেটিভ কোনো কমেন্টস নিয়ে আমরা চাচ্ছি না, আমরা একটা সলিউশন চাচ্ছি। যে আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি, কমিউনিটি ওয়ার্ক করি এবং চ্যারিটেবল কাজ করি, দেয়ার ইজ নো বেনিফিট। বেনিফিট হচ্ছে আত্মার শান্তি, মানসিক শান্তি তো, এবং কমিউনিটির ডেভেলপমেন্ট। বাংলাদেশ সেন্টার এই নামটা অনেকের জানা, অনেকের অজানা। এই বাংলাদেশ সেন্টার নিয়ে অনেকের প্রশ্ন, অনেকের জল্পনা, অনেকের কল্পনা, অনেক কিছু আমরা বেশ কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি, স্পেশালি লাস্ট 2-3 ইয়ার্স। কিন্তু গতকালকে সেটা বোম্বিং, একটা বাস্ট হয়ে গেছে। সেই বিষয়ে আমরা কথা বলার জন্য আজকে যারা বাংলাদেশ সেন্টারকে নিয়ে কাজ করেন এবং এই কমিউনিটির সাথে ভেরি ক্লোজ আন্ডারস্ট্যান্ডিং যাদের, সেই দুজন অতিথিকে আমি আমন্ত্রণ জানিয়েছি। সাথে যারা এই বিলেতে চেম্বার অফ কমার্সকে বা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে নেতৃত্ব দিচ্ছে, ওনাদের মধ্য থেকে একজন এবং আরেকজন এসে একটু পরে জয়েন করবেন। সবচেয়ে বড় কথা, আমি এত বেশি কল বা টেক্সট মেসেজ রিসিভ করছি গতকালকের ইনসিডেন্ট, মানে গত ঘটনার পরে, যে এটি বাংলাদেশের ইতিহাসে আর ঘটে নাই, অর্থাৎ আফটার 70 এই ধরনের ঘটনা ঘটে নাই। আমরা যদি ইতিহাস একটু পর্যালোচনা করি, 71-এ আজকের যে লাল সবুজ পতাকা আমরা পেলাম, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার মূল সাপোর্টটাই আসছে এই বিলেত থেকে, এই প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে, এই সিলেটের কিচেন ওয়াটার রেস্টুরেন্ট ওনার সবার। কিন্তু আজকে যখন হাই কমিশনারকে এইভাবে অপমান করা হলো, সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন। বাট আবার যারা এটার সাথে জড়িত না, ওনাদেরও একটা প্রশ্ন, ওনাদেরও একটা বলার আছে যে কেন এই কাজটা হলো, কেন করলো, এটা কি হাই কমিশনের প্রবলেম নাকি যারা করেছে তাদের প্রবলেম। সবচেয়ে বড় কথা, যেই করুক, যে মাননীয় হাই কমিশনার আমাদের অভিভাবক, বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এখানে, উনাকে যদি এইভাবে অপমান করা হয়, আমার মনে হয় প্রবাসীদেরকে ছোট করা হচ্ছে এখানে। এক সেকেন্ড হচ্ছে যে আবার উনাকেও অবশ্যই নিরপেক্ষ হতে হবে। যদি উনি আজকে ক্লিয়ার করছেন ওনার প্রেস কনফারেন্সের মাধ্যমে যে উনি কেন গিয়েছিলেন, কি করেছিলেন, কি করতে চেয়েছিলেন। আমার কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে যাওয়ার আগে, বাংলাদেশ সেন্টার নিয়ে আমি কালকে 4 জন বিলেতের প্রমিনেন্ট ব্যারিস্টারকে প্রশ্ন করেছিলাম, অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? একজন আমাকে বলতে পারছে অ্যাড্রেস কোথায়, বাকি 3 জন বলতে পারে নাই। অ্যাক্টিভিটিস কি বলতে পারে নাই, কমিউনিটির জন্য কি করছে বলতে পারে নাই। তার মানে হচ্ছে যে এটা কি শুধুমাত্র সাম পিপলের জন্য, সাম পিপলের চাওয়া পাওয়ার জন্য? যাই হোক, আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমার বামে ডানে হচ্ছেন জনাব দেলোয়ার হোসেন, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সেন্টার, এবং যে 23 সালে যে নির্বাচন হয়েছিল, নির্বাচনের পরে উনাকে জেনারেল সেক্রেটারি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এরপরেই হচ্ছেন, আমি রফিক ভাইয়ের কাছে একটু পরে আসবো, এরপরেই হচ্ছেন জনাব প্রফেসর AK সাহিদুর রহমান, উনিও বলছেন উনিও জেনারেল সেক্রেটারি। তো আমি জানি না জেনারেল সেক্রেটারি কে, বাট দ্য ফ্যাক্ট, আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলে আমি দেখি নাই বাংলাদেশ সেন্টার কমিউনিটির জন্য আহামরি এমন কোনো কাজ করছে। আমি এখন পর্যন্ত আমি স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট ছিলাম, আমি এখন পর্যন্ত দেখি নাই একটা স্টুডেন্টকে বাংলাদেশ সেন্টার গরিব মেধাবী স্টুডেন্টকে থাকতে দিছে, দেখি নেই। যখন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধ হয়, আমার এখনও মনে আছে, আই বিলিভ হান্নান শাহ ছিলেন তখনকার হাই কমিশনার সাহেব, উনি প্রশ্ন করেছিলেন যে ইন্ডিয়ান হাই কমিশন অলরেডি রিপোর্ট করে ফেলছে যে কত স্টুডেন্ট
অবৈধ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ হাইকমিশন জানতো না সেটা তখন, এবং সেখানে বাংলাদেশ সেন্টার বলুন কারো কোনো ভূমিকা আমরা পাই নাই। আমরা কত প্রকার ডিজাস্টারে এই বিলেতের কমিউনিটি আমরা পড়েছি, বাংলাদেশ সেন্টার কী কাজ করছে আমরা একটু জানতে চাইবো। বাট তার আগে যেটা হচ্ছে যে আমরা দ্বন্দ্ব চাই না। দেলোয়ার ভাই কাজ করতে চাচ্ছেন কমিউনিটির জন্য, আই বিলিভ শাহিদুর রহমানও কাজ করতে চাচ্ছেন কমিউনিটির জন্য, কিন্তু কালকে যে কাহিনী ঘটলো এটা আমাদের জন্য লজ্জাজনক। আমি মিডল ম্যান হিসেবে আমন্ত্রণ জানিয়েছি কমিউনিটির একজন ব্যক্তি যিনি কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে লং টাইম থেকে, ব্রিকলেনে থেকেই, জনাব রফিক হায়দার। উনি হচ্ছেন প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এবং আপনাদের সাথেও কথা বলবো, তবে আমার রিকোয়েস্টটা থাকবে যে এখানে যে চারজন আজকে কথা বলবেন চারজনই সম্মানিত। হয়তো কেউ মেবি আমারও মিস্টেক হতে পারে, আই ডোন্ট নো, আমিও ভুল করতে পারি, আমি ভুলের ঊর্ধ্বে না, বাট আমি কোনোভাবেই মানতে পারি না কালকে একজন লোক, আমি লাস্ট একটু একটা ভিডিওতে দেখলাম যে বাংলাদেশকে ডট ডট করে আসছি, বাংলাদেশকে ডট ডট করে আসছি। আরে ভাই, বাংলাদেশ, আমি এই দেশের প্রধানমন্ত্রী হলো আমার হৃদয়ে বাংলাদেশ। যাই হোক, আমি প্রথমেই একটু দেলোয়ার ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে কালকে ব্যাপারটা। ধন্যবাদ ফারুক ভাই, আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের বাংলাদেশ সেন্টারে যে ঘটনাটা ঘটেছে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা এটা আশা করি নাই। বাট এই ঘটনার মূল হুতা যিনি এই ঘটনাটা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের, আপনি একটু আগে যার কথা বললেন যে আমাদের অভিভাবক মাননীয় হাই কমিশনার। আমি এককভাবে উনাকে দায়ী করি, কারণ উনি যখন ব্রিটেনে আসেন, আসার পরে আগের হাই কমিশনার পরে যখন আসেন, আসার পরে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করেছি, সবাই করেছে, বাংলাদেশ সেন্টার বা বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আমরা করেছি। করার পরে ওনারা পরবর্তীতে বলছি যে আপনি বাংলাদেশ সেন্টারে আসেন, আমরা একটু আলোচনা করি। উনি বলছেন না, দেখি যাব। পরবর্তীতে একবার বলছেন যে আসবো না, এরকম কোনো কিছু শুধু উত্তর উনি দেন নাই। অনেক দিন গেছে, উনি আসার পর থেকে এই প্রায় বৎসরখানিকের উপরে হয়ে গেছে। এই বৎসরে বাংলাদেশ সেন্টারে প্রায় 14-15টা প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠান হয়েছে, এবং কাউন্সিল ম্যানেজমেন্টের মিটিং হয়েছে। উনি তো যেহেতু চেয়ার, ওনাকে প্রত্যেক মিটিংয়ে ইমেল দেওয়া হয় এবং কাউন্সিল ম্যানেজমেন্টের মিটিংয়ে স্বাভাবিকভাবে আমরা হাইকমিশনার, মাননীয় হাইকমিশনার যিনি থাকেন চেয়ারম্যান, ওনাকে আমরা 2টা ডেট দিই যে 10 অথবা 20, আপনি কোন ডেটে পারবেন জানা। হ্যাঁ, ফ্রি, কিন্তু কোনো রেসপন্স করেন নাই উনি। আপনারা জানেন ওনাকে একটু পিছনে যেতে হয়। 2023 26শে নভেম্বর যে নির্বাচন হয়েছিল ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে, এখানে নির্বাচনের সাংবাদিক ভাইরা সবাই, কমিউনিটির সবাই রেজাল্টও জানে। রেজাল্ট হওয়ার পরে আমরা যখন শুরু হওয়ার আগে একটা কথা বলছেন, রেজাল্টের পরে দুটি পক্ষ নির্বাচন করেছে। একটা ছিল রেড অ্যালায়েন্স, একটা ছিল গ্রিন অ্যালায়েন্স। রেড অ্যালায়েন্স থেকে 18 জন প্রার্থী উইন করছেন, গ্রিন অ্যালায়েন্স থেকে 17 জন উইন করছেন, একজন মেজরিটি উইন করছে রেড অ্যালায়েন্স। রেড অ্যালায়েন্স স্বাভাবিকভাবে রেড অ্যালায়েন্স তার কমিটি গঠন করছে। আমাদের সেন্টারের নিয়ম হলো প্রথমে আপনি মেম্বার হিসাবে নির্বাচিত হবেন, এর পরবর্তীতে একটি কাউন্সিল ম্যানেজমেন্টের মিটিংয়ে যাইয়া আপনি পোস্টেড করবেন। এইটাই। তখন সাবেক হাই কমিশনার ছিলেন ওই ইলেকশনের দিন, শেষ পর্যন্ত উনি থাকেন নাই, চলে গেছেন, ওনার তো জরুরি কাজ। এই নির্বাচনের পর থেকেই যারা মেজরিটি পায় নাই, যে পক্ষ মাইনরিটি পাইছে যারা, ওনারাই কিন্তু যারা মেজরিটি পাইছে তাদেরকে কাজে বিভিন্নভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। কোনো অবস্থায় কাজ করতে দিচ্ছে না, বিভিন্ন ইস্যু উঠাইতেছে, কনস্টিটিউশনের কথা বলতেছে যে এই কনস্টিটিউশন ঠিক না, এই কনস্টিটিউশন নির্বাচন হয় নাই। যারা নির্বাচিত হয়ে আসছে ওনারাই বলেন যে এই নির্বাচন হয় নাই। এটা নিয়ে অনেক মিটিং হয়েছে। মাননীয় হাই কমিশনার সাইদ আমিনা তাসলিম যখন ছিলেন, উনি অনেক চেষ্টা করেছেন, আমরা কয়েকবার বসেছি, ব্যক্তিগতভাবে বসেছি, হাই কমিশনার নিয়ে বসেছেন, কোনো সমাধানে আসে নাই। যাই হোক, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মধ্যখানে একটি ঘটনা ঘটছে, যারা মেজরিটি পান নাই, যে অপর পক্ষ, ওনারা মধ্যখানে একটা কাজ করছেন। বাংলাদেশ সেন্টারের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টটা ওনারা আবার চাইছিলেন একটা মিনিটস দিয়ে ওনাদের দখলে নিতে। এটাতে ওনারা সফল হতে পারেন নাই। এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে। এর পরবর্তীতে একটা মিটিংয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, কাউন্সিল ম্যানেজমেন্ট মিটিংয়ে। খুবই মারমুখী অবস্থা হয়েছে। একটা পক্ষ যারা এই মাইনরিটি যারা পাইছিল, এক ভোট কম যারা পাইছিলেন, ওনাদের পক্ষ থেকে যারা কর্মকর্তা ছিলেন কাউন্সিল ম্যানেজমেন্ট মিটিংয়ে, এক ভদ্রলোক উনি খুবই মারমুখী অবস্থানে এখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এত বড় ঘটনা ঘটছে এবং বাইরে থেকে মানুষ এনে সেন্টারের আশেপাশে গাড়িতে, সেন্টারের ভিতরে মানুষ এনে রাখা হয়েছে,
যে আমাদেরকে হামলা করার জন্য। যাই হোক, পরবর্তীতে পুলিশ আসছে, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, হওয়ার পর একজন মেম্বারের মেম্বারশিপও বাতিল হয়েছে। তো কাজ চলতেছে। বর্তমান হাইকমিশনার যখন আসলেন, আসার পর তো আমরা দেখা করলাম, এরপরে আমরা ইমেল দিলাম যে আপনি মিটিংয়ে আসেন, কোনো মিটিংয়ে আসেন না। উনি কি দুইটা মিটিং করছিল আপনাদের সাথে? না, পরপর দুইটা মিটিং দুই পার্টির সাথে? না, উনি আজকে প্রেস কনফারেন্সে না, উনি যেটা বলেছেন অসত্য কথা বলেছেন, আমি অনেয়ারে বলতেছি। উনি পরপর দুইটা কোনো মিটিং করে নাই আমাদের গ্রুপের সাথে। হ্যাঁ, দুই গ্রুপের সাথে। আমাদেরকে 27 সেপ্টেম্বর শুক্রবার ছিল মনে হয়, হ্যাঁ ফ্রাইডে, উনি ডাকলেন 2 দিন আগে। ওনার পক্ষ থেকে ওনাদের ফার্স্ট সেক্রেটারি মৌমিতা জিনাত, উনি আমাকে ফোন করে বললেন যে ভাই ওলা এই মান্যবর হাইকমিশনার উনি আপনাদেরকে ডাকছেন, এসে বসে আলাপ করা যায়। বলে কী জন্য? বললেন যে আপনাদের নির্বাচনের সময় চলে আসছে, তো নির্বাচনের ব্যাপারে আলোচনা করবেন। বলে নির্বাচনের সময় নির্বাচন তো এখন অনেক বাকি, যদি 2 বছর হয় তো 26 নভেম্বর 2025-এ মেয়াদ যায়। বাট এখানে কনস্টিটিউশনে আরেকটা লাইন আছে, 3 মাস একটা গ্রেস পিরিয়ড থাকে, মানে আফটার 2 ইয়ার্স। আফটার 2 ইয়ার্স 90 ডেজ থাকে। হ্যাঁ, আপনি আমাদের এটা সেকেন্ড এজিএম, মানে বাংলা সেন্টারের কনস্টিটিউশন আছে এজিএম, সেকেন্ড এজিএম বাইনাল ইলেকশন। ওকে, মানে সেকেন্ড এজিএম একটা আপনি 15 মাসের অধিক হবে না, এর ভিতরে আপনি করতে হবে। এর মধ্যখানে আমি আরেকটা, এর মধ্যখানে আমরা কিন্তু এজিএম হয়েছে 9 ফেব্রুয়ারি 2025 ইয়েতে ইমপ্রেশন ইভেন্টে। এই যে প্রথমে নির্বাচন হওয়ার পরে 1 বছর গেছে বিভিন্ন ঝামেলায়, তখন মেম্বারদের পক্ষ থেকে 2-1 কথা বলছে যে এই কমিটি তো কোনো কাজ করতে পারে নাই। যে মেম্বাররা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে ওই মেম্বাররাই আমাদেরকে বলছে যে আপনারা তো 1 বছর কাজ করতে পারেন নাই, এই কনস্টিটিউশন বিভিন্ন সমস্যা দেখা দিছে, আপনাদেরকে আরো 1 বছর আমরা অনুমতি দিলাম যে 1 বছর আপনারা পরে নির্বাচন। এটা কি সাংবিধানিক কিনা? এটা মেম্বাররা তো সংবিধান তৈরি করছে, এই মেম্বাররা তো দিতে হবে। এটা আনসার হলো সাংবিধানিক না, আনসারটা হলো সাংবিধানিক নয়, কিন্তু এখন যেটা হইছে সেটা ঘটনাটা বলে। আচ্ছা, হ্যাঁ, উনি শেষ করে। কারণটা হচ্ছে কি জানেন, মেম্বাররা তো যদি আপনার সংবিধানে লেখা থাকে যে এবিসি, তাহলে এক্সটেনশন করতে পারবে। মেম্বাররা চাইলেও হবে না, না চাইলেও হবে না। বাট আপনার কনস্টিটিউশন কি বলে? কনস্টিটিউশনে এই লাইনে এই আর্টিকেলে কোনো আর্টিকেল নাই, বাট মেম্বাররা ম্যান্ডেট দিছে, পারে না। আছে আর্টিকেল আছে। নাও, আচ্ছা, আমি কনস্টিটিউশন আমার সাথে আছে। আচ্ছা, আমি একটু কথা বলি, আমি শেষ করি শরীফ ভাই। মেম্বাররা আমাদেরকে এই ম্যান্ডেট দিছে, বাট মেম্বাররা পারে না তো। না, মেম্বাররা পারে। এই মেম্বাররা তো ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করছে। মেম্বাররা তো কনস্টিটিউশনকে ফলো করে ভোট হয়েছে, মানে মেইন থিং ইজ কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন মেম্বাররা পারে কি জন্য আমি বলি, ফান্ডামেন্টাল রাইট আছে। মেম্বাররা যদি চায় একটা মিনিটস করে, মেম্বাররা যদি বলে যে এজিএম এর মাধ্যমে, হ্যাঁ এজিএম এর মাধ্যমে, এটা সাধারণ সভা এজিএম এর মাধ্যমে হয়েছে, মেম্বাররা এটা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, কিন্তু এই আমাদের যে 2 বছরও তো পাস হয় নাই, বুঝছি, হ্যাঁ, পরে না আপনি 1 বছরে আসবেন, আমাদের 2 বছরও তো যায় নাই। ওনারা কাজ করতে দেয় নাই। হ্যাঁ, ওনারা কাজ করতে দেয় নাই। 1 বছর তো এই শুধু মিটিং, এই আলোচনা, জল্পনা কল্পনা, হাঙ্গামা। কিন্তু আমি ব্যাপারটাতে আসবো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে ধরেন যেই হোক, এটা তো বিলেত, সেই আপনারা মেজরিটি উইন করছেন, এটা আপনার কথা অনুযায়ী, এবং আপনারা কথা না, এটাই বাস্তব রেকর্ডেড। এটাও ঠিক না, ওনার কথা। আচ্ছা, আমি আসছি না, আমি ধরে নিলাম, আমি আপনার কথা রাইট। তো আপনারা মেজরিটি উইন করছেন এবং একটা সংবিধান আছে। এটা কিন্তু নট অনলি দে বালাগঞ্জ অ্যাসোসিয়েশন না, দিস ইজ এ বিগ অর্গানাইজেশন, ঠিক আছে? এটার অনেক অবদান, আমি যতটুকু অনেক আগে ছিল, তো এখনকার হয়তো অবদান সম্পর্কে আমরা অবহিত না। বাট প্রশ্নটা হচ্ছে যে চাইলে কি অপোনেন্ট পার্টি কি এটা হোল্ড করতে পারে? ল নেই, আইন নেই, কি করতে পারে? সরি, ধরেন আমি বলি, আমি আপনাকে, আপনারা মেজরিটি উইন করছেন, হ্যাঁ, এবং আপনারাই কমিটি করবেন, আপনারাই কাজ শুরু করবেন। ওনারাই তো কমিটিতে আছেন। ওনারা তো আছে কয়জন? ওনারা আছে 17 জন। আপনারা কয়জন? 18 জন। তো আপনাদেরকে এই 17 জনের কাজ করতে দিচ্ছে না। এই 17 জন কাজ, আমরা তো আমাদের কাজ করছি, ওনারা বিভিন্নভাবে বাধা তৈরি করতেছে যে এটা হয় নাই। আমি বলি একটা বিষয়, ওনাদের ওই যে শহীদ ভাই এখানে বসে আছে, উনি ব্যক্তিগতভাবে আমার সাথে কফি খেয়ে বলছেন, একজন ভদ্রলোকের নাম বলছেন, বলে ভাই এক কাজ করুন, এই ভদ্রলোককে ফার্স্ট ভাইস চেয়ারম্যান দিয়ে দেন, সব ঝামেলাই শেষ। আমি বলছি এটা সম্ভব না, বাইরে নিয়মের বাইরে কেমন করবেন? আমরা না, আমার যারা নির্বাচন করছে, কষ্ট করছে, বাইরে দিব কেন? এই যে ভদ্রলোকের নাম বলছে, ওনাকে যে দেই নাই, এই না দেওয়াতেই এত গন্ডগোল, এইটা একেবারে সত্যি। আমি জাস্ট ওনার কাছে যাচ্ছি, একটা প্রশ্ন। আচ্ছা, না, আমি বলি তো যে আপনি বলেন যে হাই কমিশনার বলছেন যে না, আমি 2বার ডাকছেন। আচ্ছা শুনেন, আমি এই কথাটার জবাব দেই। 1বার ডাকছেন 27 সেপ্টেম্বর, আপনাদেরকে ডাকছেন। হ্যাঁ, আমরা 4 জন গেছি, ওনারা 4 জন। হ্যাঁ, তো আমি আগে জিজ্ঞেসি ম্যাডাম কে কে আসবে, উনি বললেন যে আমি জানি না, কে কে আসবে, আপনারা আসেন। যাওয়ার পরে বলছি আমরা এক ভদ্রলোক, ওনার ব্যাপারে আপত্তি আছে, উনি বাংলা সেন্টারের মেম্বার না। আমি যখন গিয়ে বললাম যে উনি তো মেম্বার না, তখন হাই কমিশনার, মান্যবর হাই কমিশনার অনেক উত্তপ্ত কথাবার্তা বলছেন।
মানে অসৌজন্যমূলক আচরণ করেছেন। পরবর্তীতে আমার সাথে কথা বলে পরে উনি আবার অ্যাপোলজিও দিয়েছেন। তো বলছেন যে আপনারা এক কাজ করেন, নির্বাচন সময় চলে আসছে, নির্বাচন কবে দিবেন ওটা ঠিকঠাক করেন। আমি বললাম দেখেন ম্যাডাম, খারাপ কিছু না, না খারাপ না, এর পিছনে তো ঘটনা আছে, আপনি তো জানেনই না কিছু, আপনি আসছেন, আপনি চেয়ারম্যান, এই সংগঠনের যে নির্বাচন পরবর্তী যে 1 বছর 1.5 বছর গেল আপনি তো কিছুই জানেন না। আমি বললাম দেখেন নির্বাচন দিতে হলে তো অনেক কিছু আছে, আপনি বাংলা সেন্টারে মিটিং হবে, ইসি কমিটি আছে, প্রিপারেশন করবে, কাউন্সিল ম্যানেজমেন্ট আছে, সিদ্ধান্ত দিবে, কিন্তু এর আগে আপনি যাদেরকে নিয়ে বসছে এরা উনার মধ্যে তো একজন মেম্বারই না, উনাকে নিয়ে আপনি বসে আলোচনা করে নির্বাচন ডেট কেমনে করবো? না না, আপনি যখন ওখানে গেছেন 27 কত তারিখ বলছেন? 27 সেপ্টেম্বর। 7 সেপ্টেম্বর। সেখানে যখন আপনাদের 4 জন ওনাদের 4 জন গেল, তখন আপনি গিয়ে দেখলেন একজন মেম্বার না, বাংলাদেশের মেম্বার না, তাহলে আপনি মিটিং এ বসছেন কেন? বসি নাই তো, আমি দেখুন দাঁড়ানো, দাঁড়িয়ে কথা বলতেছি, আমাকে হাই কমিশনার বললেন হ্যাঁ আপনি দাঁড়িয়ে কথা বলছেন, এটা বেয়াদবের মতো। আমি বললাম দাঁড়িয়ে কথা বলা এটা কোন ডিকশনারিতে পাইলেন যে এটা বেয়াদবি হয়? আমরা তো সম্মান করে দাঁড়িয়ে অনেকের সাথে কথা বলি। আমি দেলোয়ারের কাছে শুনলাম, আমি শেষ করি। আমি আপনাকে টাইম দিচ্ছি। আচ্ছা শুনেন, আমি এই কথাটা বলি। পরবর্তীতে উনি বললেন যে ঠিক আছে বসেন, তো আমরা বসছি, আলোচনা করছি, মানে লম্বা সময় না। আমরা বলছি যে দেখেন উনি এই নির্বাচনের কথাটা বলছেন, আমি বললাম যে দেখেন এখানে অনেক ঘটনা আছে, আপনি এগুলো শোনার না, পিছনের কথা উনি বলছেন যে পিছনের কথা কিছু শুনবো না, আপনারা নির্বাচন কবে দিবেন? আমি বললাম নির্বাচন তো বাংলাদেশ হাই কমিশনে বসে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আপনি অনেক কথা হয়েছে এর মধ্যে সরি আরেকটা কথা ভুলে গেছি, এই যে হেড অফ সেন্সারি শাহরিয়ার মুশাররফ সাহেব উনিও ছিলেন, উনি অনেক কথা বলছেন, একটা আর্টিকেল নিয়ে বারবার কথা বলছেন, এক পর্যায়ে উনি বলছেন গাজাগুরি কথা আপনারা বলবেন না। আমরা বলছি যে আপনার কথা উইথড্র করেন, উনি উইথড্র করেন। 27 তারিখে বলছে, এই 27 তারিখে, এই 27 তারিখে বলছে যে গাজাগুরি কথা বলবেন না। এই কথাটা আবার রিপিট করছে গতকালকে। গতকালকে কোথাও পাই না এই কথাটা আমি। না আপনি যদি একটা কথা বলি, আপনি একজন ডিপ্লোমেট, আপনি যদি আমাকে একটা গালি দেন মাইক দিয়ে দিবেন না, আপনি আসতে দিবেন। বাট আপনাদের যে লোক যে আঙ্গুল দিয়ে গেট আউট আমাদের লোক বলতে এই কমিটি বাংলা সেন্টারের মেম্বার, শেখ কাউন্সিল মেম্বার আপনার দলের, আমার দলের বলতে এ তো আমার কমিটি, উনিও তো আমার কমিটি। না উনি অপোজিশন, আপনি না অপোজিশন, উনি তো একই কমিটির মানুষ, বাট উনি হয়তো আমি দেলোয়ার ভাই এই যে আপনি এই কথাগুলো বলছেন না, প্রত্যেকটা কথা আমি মনে করি যদি এটা হয়ে থাকে দিস ইজ ইউ রাইট। পরে আচ্ছা আমার কথা শুনে একটা মিনিট, এরপরে মাননীয় হাইকমিশনারকে আমরা বলছি যে আপনি বাংলাদেশ সেন্টারে আসেন ম্যাডাম, এসে আমরা মিটিং করি, কইরা আপনারা নির্বাচন করেন বা যাই করেন এটা আমরা এখানেই সিদ্ধান্ত নেব বলে আমরা চলে আসছি। উনি তো যখন শুনছে এখানে একটা দ্বন্দ্ব আছে, উনি কি কোনো উদ্যোগ নিয়েছেন? নেন নাই। উনি মিটিং ডাকছেন, কই মিটিং ডাকছেন? এই যে কালকের মিটিংটা, কালকের মিটিং তো উনি সমঝোতার মিটিং ডাকেন না, এটা তো আপনিও দেখছি গতকালকে অনেক কিছু বক্তব্য রাখছেন, কিন্তু এটা ঠিক না, অসত্য। না আপনারা হাই কমিশনারকে পিটাবেন না, কে পিটাবে? হাই কমিশনার গাড়ি টান দিয়ে ডালা খুলে শুনেন আপনি হাই কমিশনার হয়ে বলবেন যে বাংলাদেশি হলে তোমাকে দেখিয়ে দিতাম। না এটা আমি এখনো কোথাও পাই নাই। না আপনাদের আপনি না পাইলে আমরা তো পাইছি, আমরা সামনে বলছি। আমাকে ভিডিওটা দেন একটু। ভিডিও কেন দিব? আমি কেউ কি বলবে? না ছোট্ট একটা কথা বলি, আমি আপনার এই কথাগুলো শুনছি, কিন্তু আমার একটা প্রশ্ন ছোট্ট আপনার কাছে, যে ধরুন আমি আপনাকে হাই কমিশনার মিটিং ডাকছে, একদম অযৌক্তিক, উনি আমি ছোট সমঝোতার মিটিং, না উনি অযৌক্তিক একটা কাজ করছে কি জানেন, যে উনি বাংলাদেশ হাই কমিশনারই না, উনি এখানে জাস্ট একজন আমজনতা, তারপর উনি মিটিং ডাকছে। তার যে আপনার মানে আপনাদের বাংলাদেশ সেন্টারের যারা উনার সাথে যে বিহেভ করছে ইনসাইডে, প্রথম ইনসাইডে একজন, উনি কিন্তু মাননীয় হাই কমিশনার, আপনি উনার ডেজিগনেশন বা উনার পদে উনাকে ছোট করা মানে বাংলাদেশ, আমরা ছোট করি নাই কখনো। তো উনাকে অ্যাটাক করতে গেছেন, উনাকে মানে গেট আউট, গেট আউট এটা অনেক পরে করছে। আমি পরের ঘটনাটা আগে বলতেছি। আমি আপনাকে আমি বলি প্রথমেই উনি যে ঢুকার পরে আমরা কিন্তু ক্যামেরা এলাও না বলছেন, উনি ক্যামেরা না, আমি যখন কথা বলতেছি তখন একজন রেকর্ড করতেছে, তারা বলছে যে ক্যামেরা এলাও না। সে বলছে যে দেখেন আমাদেরকে কমিটি বলেছে আমরা এখানে মিটিংটা ডাকছে কে দালাল ভাই? মিটিং ডাকছেন হাই কমিশন। তার ক্যামেরা কে খবর দিল? ক্যামেরা আমরা নিছি। কেন না মিটিং তো উনি বাংলাদেশ একটা, আমি জবাবটা দেই, উনি রাষ্ট্রের একটা পেডে বাংলাদেশ সেন্টারে মিটিং ডাকতে পারেন না। বাংলাদেশ তখনই পারেন, ডাকতে পারেন না, আমি জানি, আমি নোট করলাম ডাকতে পারেন। আই ক্যান গাইড ইউ। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ হাই কমিশন, উনি তো চেয়ার, উনি চেয়ার হলে কিন্তু কমিউনিটি অর্গানাইজেশন আর্টিকেল আজকে এক্সপ্লেইন করতে কত নম্বর আর্টিকেলে গিয়ে 42 আর্টিকেল, এইটা নিয়ে সবাই বলে ও এইটা নিয়ে ডাকতে পারেনি না। বাট আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে আমি দাওয়াত করছি খাওয়ার জন্য, ঠিক আছে নি? এখন
আপনি কখনো আচ্ছা উনি আপনি মনে করেন আপনার কথাই ধরে নিলাম, উনি ডাকতে পারেন বা শহীদ ভাই বলতে না মিটিং উনি রং মিটিং ডাকছে, আমি পরে আসবো আর্টিকেল উনি ডাকতে পারলে কাউন্সিল মিনিটের মেম্বার যতজন আছে সবাইকে তো দাওয়াত দিবি, ডেফিনেটলি সবাইকে দাও। উনি আমাকে দেয় নাই, উনি তো উকালতি করতেছে যে সবাইকে দিচ্ছে, আপনাকে দেয় নাই? না আমাকে নাই, আরো 4-5 জনকে দেয় নাই। এটাও আমি আপনার সাথে একমত, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে প্রথম যে সূচনাটা হলো সেটা হলো যে মিটিং ডাকছে উনি, ধরুন আপনি বললেন মাননীয় হাই কমিশনার, সেখানে ক্যামেরা আপনারা কেন ডাকলেন? আমরা ক্যামেরা নিচ্ছি কি জন্য জানেন? হ্যাঁ, বাংলাদেশ সেন্টারের এই যে ওনাদের সাথে যে দ্বন্দ্ব যেটা, এটার সমঝোতার জন্য মাননীয় হাই কমিশনার কোনো উদ্যোগ নেন নাই। হ্যাঁ, আমরা ক্যামেরা নিচ্ছি যে আমাদের মেম্বাররা জানুক যে কি ঘটনা ঘটতেছে। না আপনারা ক্যামেরা তো, আমি আপনাকে আবার বলি, আমি আজকে যখন আপনাকে ফোন করে আনছি আমি বলছি যে এটা লাইভ প্রোগ্রাম হবে। এখন আমি যদি আপনাকে না বলতাম যে আসেন চা খাই, চা খাওয়ার মধ্যে বসে আমি লাইভ স্টার্ট করে দিলাম, আপনি কি মানবেন? না। তাহলে আপনার তো সেম প্রোগ্রামটা ডাকছে হাই কমিশনার, ঠিক আছে নি? এখন আপনিও ডাকারও কোনো রাইট না, এটা আমি পরে আসবো, এটা যেহেতু 40 আর্টিকেল 40। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রফিক ভাই চেম্বারে মিটিং ডাকছে, ঠিক আছে নি? আমি আতাউল্লাহ ফারুক গেলাম, যাওয়ার সময় আমি ক্যামেরা গিয়ে ভিডিও শুরু করলাম উইদাউট পারমিশন। না, উইদাউট কাউন্সিল ম্যানেজমেন্টের মেম্বার, আমরা কমিটি মেম্বার, উনি চেয়ার, আমি জেনারেল সেক্রেটারি। না বাট চেয়ার আগে, চেয়ার আগে হলেই আমি জেনারেল সেক্রেটারি, আমার সাথে তো যোগাযোগই করে না। এটা বলতে সেটা তো আমিও না আস্তে আমি আসতেছি। না দেলাওয়ার ভাই, এটা কি আপনি স্বীকার করেন কিনা আপনাদের ক্যামেরা ডাকানোটাই রং হইছে আপনাদের? না, তাহলে এত কিছু করতো না। না, আমি বলি আপনাকে, উনি এক বছর আসার পরে জানে যে দুইটা পক্ষ, কোনো উদ্যোগ আজ পর্যন্ত উনি নেন নাই, না নিয়ে উনি সরাসরি একটা মিটিং ডেকে ফেলছেন। আমি একটু উনি তো আগুনে ঘি ঢালছে। আমি আসছি আপনার কাছে আবার সাইদুল ভাই, আপনার কাছে একটু শুনতে চাই। আচ্ছা শুনেন, উনি আগেও বলছে আমরা দুইজন কিন্তু বন্ধু, এটা উনি বলছে যে আমরা খুবই খায়া কি বলছি, সেটাও কিন্তু একটা ব্যক্তিগত আমাদের কথা, এটাও বলছে। আচ্ছা শুনেন, একটা সত্য কথা, শুনেন একটা কথা বলি। বাংলাদেশ সেন্টার হলো একটা ঐতিহাসিক। তার আগে আমি দুটো প্রশ্ন আপনাকে করি। আচ্ছা প্রশ্ন করেন আগে, কিন্তু সেটা হচ্ছে যে দিতে হবে আপনাদের, ওনাকে যতটুকু সময় দেওয়া হবে কিন্তু আপনাকে ততটুকু। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই আপনাদের যে 26 নভেম্বরের 26 তারিখে যে নির্বাচন হলো 23 সালের, সেখানে উইন করছে কোন পার্টি? আপনাদের আসলে কত ভোট পাইছেন? কতটা পাইছেন? আমরা 2 দল উইন করছি। না, 2 দল কখনো উইন করতে পারে না। আমি উত্তরটা দিই, আপনার প্রশ্ন তো আমি খুললে তো আপনি আবার উত্তর দিতে পারবেন। আমরা 2 দল উইন করছি। 2 দল উইন করতে পারে না, আমরা 2 দল উইন করছি। রফিক ভাই প্রেসিডেন্ট নেন, আবার ফারুক ভাই প্রেসিডেন্ট হতে পারে না, একজন প্রেসিডেন্ট না। আমরা 2 দল উইন করছি। কিভাবে আমাকে বলেন? এই জন্যই সংবিধানটাকে আপনার বুঝতে হবে। আপনার এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সংবিধানে লেখা আছে যে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কিভাবে গঠিত হবে, তাই না? কোথায় লেখা আছে? 28 নাম্বার আপনার ধারায় লেখা আছে, আপনি লেখেন, নোট করেন। এখন কি লেখছে যে এই কাউন্সিল অফ ম্যানেজমেন্ট গঠিত হয় যারা এস্টাবলিশ করছেন তাদেরকে নিয়ে। এখানে চেয়ার থাকেন, এখানে কর্পোরেট মেম্বার থাকেন। এই যে 3 গ্রুপের মেম্বারের নাম বললাম, এরা ইলেকশন করে আসতে হয় না, এরা ওখানে আসেন। তো আপনার গ্রুপের কতজন আসছে? আচ্ছা আমাকে উত্তর দেন না কেন? আপনার গ্রুপে কতজন? আমি উত্তরটা দেই এখন। আপনি গরিব ছিলেন, তাহলে সরাসরি দিয়ে দেন। আপনার গ্রুপে কতজন আসছে? শুনুন, আমার এখানে গ্রুপে ইলেকশন করার কোনো অবকাশ নাই সংবিধানে। মানে আপনি তো সেক্রেটারি নিজেকে বলছেন না? আমাকে উত্তর দিতে দেন। বলেন, আপনি বললেন যে আমার গ্রুপের থেকে কতজন আছে। দেলোয়ার ভাইরা গ্রুপ করে ইলেকশন করছেন, সংবিধানে গ্রুপ করে ইলেকশন করার কোনো বিধান নাই, অ্যালায়েন্স করে কোনো বিধান নাই। আচ্ছা, অ্যালায়েন্স করছে ওনারা, অ্যালায়েন্স করে উনি তো আগে কমিটিতে ছিল না, উনি জানেও না অনেক কিছু, এইজন্যই শুধু বলে। শুনেন, আমি আপনাকে পুরো ব্রিফ করতে দেব, কিন্তু আমার দুটো প্রশ্ন। একটা আপনি এটাকে না, আপনি যেটা বললেন অ্যালায়েন্স করে ইলেকশন করার কোনো বিধান নাই। আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন উনি রফিক ভাই চেম্বারের প্রেসিডেন্ট, রফিক ভাই এবং ধরেন আমাদের ফারুক ভাই, 2টা কমিটি, বা আমি আতাউল্লাহ ফারুক, ঠিক আছে নি? আমার এখান থেকে 5 জন উইন করলো, ওনার থেকে 6 জন উইন করলো, ওনার ক্যাবিনেট হলো, উনি প্রেসিডেন্ট। আমি প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ বলেন। আমরা যেটা আগে আলোচনা করলাম, আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টে কতজন লোক? 49। 49 এ মেজরিটি কতজনে হয়? মানে আপনি যদি মেজরিটি হতে হয়, হ্যাঁ, কতজন? 25 জন। 25 জন। আচ্ছা, এর মধ্যে মারা গেছে তো অনেকে। না ওই মারা যাওয়ার পরেও 49। ওকে, হ্যাঁ, মৃত্যুর পরেও 49, সব সময় 49 থাকবে। হ্যাঁ, 49 এ যদি মেজরিটি হিসাব করেন, যে খেয়ে বেশি খেয়ে কম, তাহলে মেজরিটি কত? 25 জন হলে মেজরিটি হয়, তাই না? ট্রু। আপনারা কতজন পাইছেন?
এরা তো নির্বাচন করে নাই। না না শুনেন, ফাউন্ডার মেম্বার কি নির্বাচনে আসে? না না, কমিটিতে মেজরিটির প্রশ্ন। আমরা নির্বাচন করছে। না না না, আপনি শুনেন, এই কথাটা দালাল ভাই মানুষকে কথা বলছেন, বুঝেন কথা বলি নাই। না না শুনেন, না না শরীফ ভাই, আপনি দালাল ভাই আমার কথা শুনতে হবে। একটা সেকেন্ড আমি টাইম নিচ্ছি। ফাউন্ডার মেম্বার কি নির্বাচন করে? আচ্ছা আমি টাইম নিচ্ছি দালাল ভাই, একটা সেকেন্ড ফাউন্ডার কথা শুনতে হবে তো। আমি দিচ্ছি। আমার কথা আমি একটা কথা আমরা শুনেন, আমি আগে তার আগে বলি। কালকে বাঙালি প্রবাসী বাংলাদেশিদের লজ্জার দিন ছিল। একটা লজ্জার দিন ছিল। হাই কমিশনারকে অ্যাটাক করছে এবং বাংলাদেশকে কি করছে, যে বাংলাদেশের জন্য আমরা, যে বাংলাদেশের জন্য 71 থেকে এখানে সিলেটিরা কাজ করছে, আর সেই বাংলাদেশে আমরা করে আসছি, আমরা বাংলাদেশকে করে আসছি। দিস ইজ শেম। এটা শেম আমাদের প্রবাসী বাংলাদেশ। কারণ আমি একটু বলি, আপনি আমার আজকে আমার রিকোয়েস্ট থাকবে শাহিদুর ভাই আপনার কাছে, দেলাল ভাই আপনার কাছে, আমি আমার ক্লিয়ার দর্শক জানতে চাই অ্যান্সারটা। আমার প্রশ্ন, আপনি উনি সেক্রেটারি হয়েছে উনি বলছেন, উনাকে সেক্রেটারি করছে উনার 17 জন বা 18 জনে, আপনাকে সেক্রেটারি করছে, আমাকে সেক্রেটারি করছে আমাদের 17 জন। 17 জন সেক্রেটারি হবে না 18 জন সেক্রেটারি হবে? আচ্ছা, সেক্রেটারি 17 জন হয় না 18 জন হয় না, সেজন্য তো বললাম আপনাকে প্রসেসটা তো বুঝতে হবে। আমি তো এক্সপ্লেইন করতে তো দিলেন না। আচ্ছা বলেন, হ্যাঁ। সংবিধানের পরিষ্কার বলা আছে কিভাবে আপনার ওই সেক্রেটারি হবে, কিভাবে আপনার চেয়ারম্যান হবে। কারণ এখন আমি আমার মতো বললে তো হবে না। না আচ্ছা সংবিধান, আমি সংবিধানটা আনি। না 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 সমস্যা নেই, বলেন। সংবিধানের 44 ধারায় পরিষ্কার বলা আছে যে এই যে 49 পিপল, তাদের প্রথম মিটিংকে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের প্রথম মিটিং বলে। ওই যে এজিএমটা হলো, এজিএম এর পরে 3 মাসের ভিতরে যে কোনো একদিন, প্রথম দিন হতে পারে অথবা 3 মাসের ভিতরে যে কোনো একদিন যে মিটিংটা কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সিওএম এর হবে, এটাকে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের প্রথম মিটিং বলে। রাইট। ওই প্রথম মিটিংয়ে 49 পিপলকে আপনি দাওয়াত পাঠাবেন। রাইট। 42 সেকশনের আন্ডারে নোটিশ দিবেন, দিয়ে দাওয়াত পাঠাবেন। এই 49 পিপল আপনার কমিটিতে, তার মধ্যে যারা উপস্থিত হবেন তারা ভোট দিয়ে 7 জন ভাইস চেয়ারম্যান করবেন। ভোট দিয়ে, ভোট ছাড়া হবে না। সংবিধান, আমি সেই জন্য সংবিধান নিয়ে এসেছি। ভোট দিয়ে 7 জন মেম্বার হবেন। সেই 7 জন মেম্বারের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি হবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান, মানে ভাইস চেয়ারম্যান নম্বর 1। ওকে, হ্যাঁ। তার থেকে যে কম ভোট পাবে ভাইস 2, এইভাবে 7 জন হবেন। সেই জন্য ইলেকশন করে আপনাকে ওই বুথের ক্রম অনুযায়ী 1 2 3 4 5 6 7। ওই দিন আপনি কত ভোট পেয়েছিলেন আপনারা? শুনে এটা হয় নাই, আমি সেদিন আমাকে মিটিংটাই হয় না, হয় না, আমাকে উত্তরটা দিতে দেন। এই সমস্যা হলো কথা বলতে দেন না কেউ, না হলে বুঝবে কিভাবে মিটিং হইছে। দালাল ভাই প্লিজ না, আমাকে কথা বলতে দেন প্লিজ, আমাকে কথা বলতে দেন। আচ্ছা, আমি তো আপনার কথা বলার সময় তো আপনি, আচ্ছা বলি নাই, আমি দালাল ভাই কথাটা নোট করছি প্লিজ। হ্যাঁ, নোট করছি। 5 ডিসেম্বর মিটিং হইছে বলছেন, আমি আসব। হ্যাঁ বলেন। আচ্ছা, আমাকে কথা বলতে দেন আপনি। তো এখন আপনার ওই বললাম যে ইলেকশনের পর 3 মাসের ভিতরে যে কোনো একদিন প্রথম মিটিং হবে। ওই মিটিংয়ে 49 পিপলকে দাওয়াত করা হবে। তার মধ্যে যারা উপস্থিত হবেন, 49 এর মধ্যে যারা উপস্থিত হবেন, কিন্তু 9 জনের নিচে হলে মিটিং হবে না। কোরাম কত জনের? 9 জনের নিচে হলে মিটিং হবে না। আর উপরে আপনার ওই 49 এর ভিতরে যারাই আসবেন তারা ভোট দিতে পারবেন। সেখানে ভোট দিয়ে 7 জনকে করতে হবে ভাইস চেয়ারম্যান। রাইট। তারপরে করতে হবে 4 জনকে সেক্রেটারি। তার মধ্যে একজন হলেন জেনারেল সেক্রেটারি, যিনি হাইয়েস্ট ভোট পাবেন। একজন হলেন জেনারেল সেক্রেটারি, তার যদি প্রতিদ্বন্দ্বী থাকে ওই একজন জেনারেল সেক্রেটারি, যিনি বেশি ভোট পাইছেন তিনি জেনারেল সেক্রেটারি হবেন। রাইট। 3 জন হবেন জয়েন্ট সেক্রেটারি, সেই ভোটের ক্রম অনুযায়ী কিন্তু। 3 জন হবেন আপনার ট্রেজারার যিনি চিফ, তিনি সর্বোচ্চ ভোটের ট্রেজারার হবেন যদি প্রতিদ্বন্দ্বী থাকে, চিফ ট্রেজারার। আর 2 জন হবেন আপনার ওই জয়েন্ট ট্রেজারার এগেইন ভোটের মাধ্যমে। তাহলে এই যে আপনি 7 জন পাইলেন, 4 জন পাইলেন 11 জন, আর 3 জন 14 জন, এটাকে বলে পোর্টফোলিও। আপনি দেখেন পোর্টফোলিও, ওই সংবিধানে যেগুলো আছে পোর্টফোলিও মানে এদেরকে অফিস বেয়ারার বলে, বাংলায় অফিস বেয়ারার বলে, বা সাধারণ ইংরেজিতে অফিস বেয়ারার, যে এদেরকে দায়িত্ব দেওয়া হলো অফিসটা রান করার। 49 পিপল থেকে চলে আসে 14 জন। 49 পিপল, তাদের মধ্য থেকে ওই কাউন্সিল অফ ম্যানেজমেন্টের প্রথম মিটিংয়ে ইলেকশনের মাধ্যমে তাদেরকে দায়িত্ব দিল। আর এই যে যারা আছেন তাদের সকলের চেয়ার কিন্তু পদাধিকার বলে হাই কমিশনার। এক্স অফিসিও মানে ওই চেয়ারের মালিক হলে আপনি এই চেয়ারের মালিক হবেন। হাই কমিশনার সবসময় পদাধিকার বলে চেয়ার। এখন এটা হলো 44 সেকশন। রাইট। 45 সেকশনে বলছে একটা এক্সিকিউটিভ কমিটি আপনাকে করতে হবে। সেই এক্সিকিউটিভ কমিটি হবে ওই যে এই কমিটিতে মানে আমাদের চেয়ারম্যান তো আছেন, উনি এক্সিকিউটিভ কমিটিতে অটোমেটিক চলে আসবেন। চেয়ারম্যান যিনি, তিনি চলে আসলেন। 2, ওই কমিটিতে সর্বোচ্চ ভোট পাইলেন যিনি নাম্বার 1 ভাইস চেয়ারম্যান, তিনি অটোমেটিক চলে আসলেন।
নাম্বার 3 সেক্রেটারি যিনি হলেন তিনি অটোমেটিক চলে আসলেন। নাম্বার 4 চিফ ট্রেজারার যিনি হলেন তিনি অটোমেটিক চলে আসলেন। 5 জন 6 জন 5 নাম্বার জন হবেন আপনার হাই কমিশন থেকে একজন প্রতিনিধি, সব সময় সব কমিটিতে দেওয়া হবে, এটা সংবিধানে লেখা। যদি তারা দেয় তিনি হবেন 5, না দিলে সেটা অন্য ভিন্ন বিষয়। আর বাকি 2 জন ওই যে আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টে 49 পিপল আছেন, সেখান থেকে 2 জন নিয়ে ওই 7 জনের কমিটি গঠিত হবে। এটাকে বলে এক্সিকিউটিভ কমিটি। এই এক্সিকিউটিভ কমিটি 45 সেকশনের আন্ডারে ওই প্রথম মিটিংই হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? 49 পিপল তো ডে টু ডে এসে আপনার সেন্টার রান করতে পারবে না। এই মিটিংটা কি হইছে কিনা আমি আসি ভাই, আমি প্রথমেই বলছি না আসি ওখানে। তো এখন এই যে ইসিটা এরা তো 49 পিপল প্রতিদিন এসে চালাতে পারবে না, সেই জন্য 7 জনকে ওই একটা দায়িত্ব দিল যে আপনারা ডে টু ডে সেন্টারটা রান করবেন এক্সিকিউটিভ কমিটিকে। এই 45 বলা আছে আবার যে কারা সিগনেটারিজ হবে, ব্যাংকে ম্যান্ডেট কারা হবে, ওই 45 বলা আছে যে ওই দিনেই সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সিলেক্ট হয়ে যাবে। ধরেন আপনাকে আমাকে 2 জনকে ব্যাংকের ম্যান্ডেট দেওয়া হলো, ওই 45 আছে। 46 গিয়ে আপনি আপনার চাহিদা মতো সাব কমিটি করতে পারবেন। ধরেন আপনার শিক্ষা সাব কমিটি দরকার, আপনার অন্যান্য সাব কমিটি, এটা আপনার ইচ্ছার অধীনে যতটা আপনার দরকার। সেই কমিটিগুলো কিভাবে হবে? 1 জন থেকে সর্বোচ্চ 3 জন, কিন্তু 3 জনের উপরে যেতে পারবে না, 1 জনের নিচেও নামবে না সাব কমিটিগুলো। কিন্তু সেখানে আবার 1 জন সবসময় হাই কমিশনের প্রতিনিধি থাকতে হবে সাব কমিটিতে। হ্যাঁ, সব কমিটিতেই একজন হাই কমিশনের প্রতিনিধি। আমরা বুঝতে পারলাম, কিন্তু এখন 5 তারিখে আমি এটা বলি, এখন ইলেকশন যেদিন হয়েছে সেদিন কোন কোন ইলেকশন হয়েছে? ওই যে আমরা যারা আসলাম পার্মানেন্ট মেম্বার থেকে, উনি যেটা 18 জন বললেন, হওয়া উচিত ছিল 20 জন। আমি সে বিতর্কে এখন যাচ্ছি না, যেটা তারা করছেন সেটাই আমরা মানলাম। 18 জন আসলেন ধরেন আপনার পার্মানেন্ট থেকে, আর 17 জন আসলেন লাইফ এন্ড জেনারেল থেকে। এই যে 2 গ্রুপের প্রতিনিধি তারা ইলেক্টেড হয়ে এসে ওই ওদের সাথে জয়েন করে সেটাকে 49 বানালেন, যাদের ইলেকশন করতে হয় না। যারা স্থায়ী মেম্বার তাদের তো ইলেকশন করতে হয় না, ফাউন্ডার মেম্বার, কর্পোরেট মেম্বার, চেয়ারম্যান, এদের তো ইলেকশন হয় না। ওদের সাথে এই এরা জয়েন হয়ে 49 বানালেন। তো এটা কোন দিন হলো? ইলেকশনের দিন। ওই দিন তো কাউন্সিল অফ ম্যানেজমেন্টের কোনো মিটিং ছিল না। আচ্ছা, আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে, না আমি বলি, আমি আপনার উত্তরটা নিয়ে নেন। ওই দিন তো কাউন্সিল অফ ম্যানেজমেন্টের কোনো মিটিং ছিল না, সেটা ছিল এজিএম। তো এজিএম শেষে যে 17 জন ফার্স্ট করছে এইদিকে, 18 জন পাস করছে ওইদিকে, বলে হাই কমিশনার বলছেন যে আমি চলে যাচ্ছি। ওনার ডেপুটিকে বলছেন যে আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিংয়ে আমাদের বাকি ওই যেটা বললাম পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন হবে আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিংয়ে। সবাই চলে গেছে। দেলোয়ার পরে বলবেন, ওনাকে তো আমি ডিউ রেসপেক্টেই বলছি, যেটা হয়েছে উনিই বলবেন। আমরা বসে চা খাচ্ছি, মিটিং শেষ। হঠাৎ করে দেলোয়ার ভাই এই মহিবুর রহমান সাহেবকে বলছেন আপনি আসেন ইয়েতে, এই স্টেজে। ওরা 2 জনই গেছেন। তো গিয়ে মহিবুর রহমান সাহেব বলছেন যে দেখেন আমি তো আর এখন না এই চেয়ার না, তো হাই কমিশনার বলছেন এখনো আমার যদি স্মৃতিশক্তি নষ্ট না হয়, শুনেন যা বলবো আমার বিশ্বাস এবং জ্ঞান মতো আমি সত্য বলবো, যদি কোনো ভুল হয় সেটা অনিচ্ছাকৃত ভুল। তো আমি যেটা শুনেছি মহিবুর রহমান বলছেন আমি তো আর চেয়ার না, চেয়ার বলে গেছেন যে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিংয়ে পদ পদবি বিতরণ হবে। এই কথাটা মহিবুর রহমান 2 বার বলছেন। ওই সময়ে যদি কোনো রেকর্ড কারো কাছে, আমি বহুবার চ্যালেঞ্জ করেছি, তো নিশ্চয়ই রেকর্ড হয়েছে। তো তখন রেকর্ড যদি দেখেন আপনারা পাবেন। তখন এই ডেপুটি হাই কমিশনার ওই কথাটা বলে চলে গেছেন। সেখানে একটা কেউ কাকে বলে গেছেন, উনি নিচে বলে চলে গেছেন। এটা আমার নিজের কানে শুনি নাই, কিন্তু ওই যে ওদের ঘোষণায় বলছেন, হাই কমিশনারের কথা ওদের ঘোষণায় বলছেন। আচ্ছা শুনে আমি শেষ করে ফেলি। তো চলে গেছেন। এখন ওই দেলোয়ার ভাই এসে মহিবুর রহমান বলছেন যে আমি তো আর চেয়ার না, চেয়ার বলে গেছেন। এটা 2 বার উনি বলছেন যে আমাকে মানে চেয়ার বলে গেছেন যে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিংয়ে আমাদের কমিটি হবে বলে চেয়ার চলে গেছেন, হাই কমিশনার চলে গেছেন। হঠাৎ হাই কমিশনার অনেক আগে, রেজাল্টের আগেই চলে গেছে। শুনেন, হঠাৎ আহাদ আছে না, আহাদ চৌধুরী, এই মহিব ভাইকে দেখে আপনি নামের এখানে কি করেন? মহিব ভাইকে নিয়ে উনি চলে গেছে। যেখানে আর কি মিটিং তো শেষ। আমি বলি, তারপরে আমি দেখলাম একটা হইচই বিতিকিচি অবস্থা। আমি কিন্তু এই প্রথম, আমি তো এগুলা দেখে অবাক। কয় তারিখে? হ্যাঁ, এটা কয় তারিখ? ওই যেদিন মানে আমাদের নির্বাচন হলো ওই দিন 26শে নভেম্বর মিটিং এর পরে, মানে ইলেকশন। আমরা পুরো জিনিসটা ক্লিয়ার কিছুটা হইছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে দেলোয়ার ভাই বলছেন, শুনেন এই কথাটা আমি বলি, এটা না বললে হবে না। তো হঠাৎ করে দেলোয়ার ভাইকে ঘোষণা করে দেওয়া হলো সেক্রেটারি ওই দিনই। হ্যাঁ, এই শুধু দেলোয়ার ভাইকে সেক্রেটারি ঘোষণা করে দেওয়া হলো। মানে কি 26 তারিখ? ওই 26 তারিখে মিটিং শেষে। মানে এটা কোনো মিটিং না, ওই ওখানে উপস্থিত কয়েকজন ওনার বন্ধু বান্ধব,
এখন প্রশ্নটা বন্ধু হলো বান্ধব না, আপনি- বন্ধু বান্ধব না, আমি বন্ধু ওনার বান্ধব বন্ধু বান্ধব শুনেন মহিব ভাই ছিল, শুনেন মুই ভাই ছিল শুনেন তাতে সবাই ছিল না মোটামুটি। শুনেন সবাই না, ছিল। এটা মিটিং না এতক্ষণ যে আমি বললাম একটু আগে ছিলেন হাই কমিশনারও ছিল, না না এতক্ষণ না উনি চলে গেছেন চলে গেছেন বা ছিল। মিটিং শেষ হয়ে গেছে মিটিং এর পরের ঘটনা শুনেন ভাই Meeting না, এতক্ষণ যে ঘটনাটা আমি বললাম হ্যাঁ সেটা হলো সেকশন 44 এর আন্ডারে আপনার সংবিধানে বলা আছে হ্যাঁ ইলেকশন শেষ হয়ে গেলে 3 মাসের ভিতরে আপনার যে প্রথম মিটিং হবে মিটিং এর তো নিয়ম আছে সেকশন 42 এর আন্ডারে আপনাকে নোটিশ দিতে হবে 2 সপ্তাহের নোটিশ হ্যাঁ। তারপরে যারা আসবেন মিনিমাম 9 জনকে আসতে হবে কোরাম হবে তারপরে 2 সপ্তাহের কোনো নোটিশ নাই, 7 দিনের নোটিশ। আচ্ছা, ধরলাম 7 দিন। না আপনার ধরলাম না, 7 দিনের নোটিশ। আপনার তো। 7 সংবিধান দিনের কি বলে? নোটিশ দুই বাংলা সপ্তাহ, দৌড়া নাই, 2 তো এটা সপ্তাহ। কনস্টিটিউশনে আছে। আচ্ছা যাই হোক এটা নিয়ে আচ্ছা, তো হ্যাঁ। খামাখা এখন আপনারা তো আর সংবিধান দেখবেন না আমি তো বললাম 2 সপ্তাহ যাই হোক উনি 7 দিন বললে আমি সেটাকে অনার করি হ্যাঁ। সেটা ইস্যু না ইস্যুটা হলো সংবিধানে বলা আছে আপনি আজকে চলে যাবেন আপনার কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং ডাকা হবে সেই মিটিং এ নিয়ম অনুযায়ী সেক্রেটারি আসবে। নির্বাচিত হবে কুরাম হবে নোটিশ হবে নিয়ম Portfolio অনুযায়ী হবে। সেক্রেটারি হবে পোর্টফোলিও পাবেন আপনি যে আপনাকে সেক্রেটারি বললেন ওই দিন এটা তো অবৈধ আর তো কিছু হলো তাহলে না উনি তো বলছেন যে 5 ডিসেম্বর কিছু হয়েছে, 5 না ডিসেম্বর না না শুনেন উনি আমার সামনে আছেন উনি ওনাকে ঘোষণা করছেন ওই দিনে 26 আমরা নভেম্বর। পরে 5 ডিসেম্বরে পড়ে আসি ভাই আপনি যদি এখান থেকে এই ওখানে কথাই চলে যান, শুনেন, আপনি এই প্রথম meeting ধরা এসেছেন। খাবেন এই 5 ডিসেম্বরের কথা। শুনেন এই না 5 ডিসেম্বর আমি যাই হ্যাঁ, আচ্ছা শুনেন হ্যাঁ। তো এখন দেলোয়ার ভাই ওই দিন ওনাকে ঘোষণা দিলেন দিয়ে বললেন যে এটা আমরা এবার আমি আমাকে ঘোষণা দেই নাই, আমি কেমনে আপনার মতো দিব? না একজন আপনি যেভাবে আপনাকে দিলেন আমি তো শুনেন, আমাকে দেই নাই। না, নির্বাচনের দিন ঘোষণা করলেন দেলোয়ার ভাই সেক্রেটারি যে আমরা সবাই অবাক হয়ে গেলাম মিটিং নাই কিছু নাই মিটিং এর শেষে বসে আমরা চা খাচ্ছি উনি কি নির্বাচনের দিন ঘোষণা দিছে নাকি পোর্টফোলিওর দিন ঘোষণা দিছে? নির্বাচনের দিন ভাই নির্বাচনের দিন okay. ওনাকে জিজ্ঞেস করেন আচ্ছা উনি নোট করতেছেন, হ্যাঁ, না না বলেন। নোট না ওনাকে এখনই জিজ্ঞেস করেন কোন দিন কোন দিন ঘোষণা হয়েছে দেলার ভাই? নির্বাচনের এটা দিন। আমি বলি আপনাকে, নির্বাচনের দিন এখানে অনেক ঘটনা আছে। আচ্ছা। উনি যেটা বলছেন, আচ্ছা, তাহলে আমি- আচ্ছা হ্যাঁ বা না আপনি বলে ফেলেন হ্যাঁ বা না এই তাহলে নির্বাচন দিন তো, এটা ঠিকই নির্বাচনের আছে। দিন, ঠিক আছে। বাট আপনার সংবিধান কি নির্বাচনের দিন ঘোষণা করে না, allow করে? সংবিধান না, এটা আমি বলি, এটা আচ্ছা, প্রত্যেক দেলোয়ার ভাই, কমিটিতে আমি 2 নম্বরটা আনসার দিয়ে প্রথমে দিই। একজন সেক্রেটারি নির্বাচন করে, উনি কাউন্সিল ম্যানেজমেন্টের মিটিংটাকে মিটিংয়ে গিয়ে বাকি পোর্টফোলিও গুলো করা হয়। আচ্ছা ঠিক আছে, ভাই আমি শুনেন, হ্যাঁ, জি বলেন। 2 নম্বর আপনার যে এটা তো আনসার পাইলেন এটা 2 clear নম্বর হলো, হলো 5 তারিখে যাওয়ার আগে একটা আমি প্রশ্ন- আপনাকে আরেকটা ক্লিয়ার না, একটা প্রশ্ন না 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 এটা আপনার না, জন্য প্রশ্ন একটা আপনার এই প্রথম প্রশ্ন আব্দুল্লাহ ভাই দান ভাই দেলোয়ার ভাই যে কথাটা বললো এটা আমার একটু ক্লিয়ার হওয়া দরকার, কারণ আমি আপনাদের সংবিধান সম্পর্কে জানি না যে যদি মানে সংবিধানটা নিয়ে না আসি? না 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 একটু নিয়ে আসি? আপনাকে এটাকে অ্যালাউ করে কিনা নির্বাচনের দিন কাউকে সেক্রেটারি হিসেবে ডিক্লেয়ার করে অ্যালাউ করে সংবিধান? আপনাকে 15 মিনিট লেকচার দিলাম আমি করে না করে না। করে Thank you, বলেন। এই যে সংবিধান আছে না, ঠিক আছে, আচ্ছা বলেন। শুনেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা প্রথমে আপনি দেলোয়ার ভাইকেও করেছিলেন আমাকে করেছিলেন এইসব নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে আপনারা শুনেছেন শুনেন মাননীয় রাষ্ট্রদূত কালকে গেলেন আপনার বাংলাদেশ সেন্টার উনি হলেন চেয়ার উনি সাংবিধানিক চেয়ার সবচেয়ে শক্তিশালী উনি চেয়ার কি মিটিং ডাকতে পারে? না না মিটিং কে পড়ে যাচ্ছি শুনেন ভাই আপনারা তো ধরেন আজকে আপনার এখানে আসলাম এটা কি এটা একটা কাপে আপনি আমাকে চেয়ারে বসালেন একটা কাপের মধ্যে আমাকে আপনি চা বাকি আরো দিলেন দরকার নেই, শহীদ বেরি দিই পরে প্রোগ্রাম শেষ করে নেন। না না শুনেন সারা রাত বলবো। শুনেন আমি কথাটা বলতে দেন আমাকে না না করতেছি না তো। আপনি আমাকে একটা চেয়ারে বসালেন চা দিলেন শহীদ ভাই আসসালামু আলাইকুম আমি দিলাম আপনাকে আপনি আলেখ নিলেন তাই না এই যে সৌজন্যতা বোধ এটা হলো একটা হিউম্যানিটি একজন হাই কমিশনার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে প্রতি দেশেই বলা আছে এবং আমাদের দেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে বলা আছে গ্রেড 1 অফিসার এবং হাই কমিশনার হয়ে যখন গ্রেড 1 অফিসার দেশের বাইরে যাবেন যে দেশে যাবেন সেই দেশে বাংলাদেশের প্রাইম মিনিস্টার এটা যদি আমার মুখের কথা হয় ভুল কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে লেখা আছে তো আপনার প্রাইম মিনিস্টার আপনার ইয়েতে গেছেন কিন্তু বাংলাদেশ সেন্টারে আপনার চেয়ার হিসাবেও গেছেন উনি কি জন্য মিটিং ডাকছেন সেটা আমি আসছি গিয়ে সেখানে কোনো নোটিশ দেওয়া হয়েছে 2 সপ্তাহ আগে দেলোয়ার ভাই বলছেন উনি পান নাই সেটা আমি সেটাতে আসছি সেখানে গিয়ে কোনো টেবল নাই আপনি পাইছেন চিঠিটা? আমি পাইছি আমি যেটা বলি সেখানে গিয়ে মিটিং এর জন্য কোনো টেবল নাই বসার জন্য কোনো চেয়ার নাই উনি কেবল স্টেপ ইন করছেন চতুর্দিকে আপনার ক্যামেরা এরকম এসে ওনাকে প্রশ্ন শুরু হয়েছে লাইট জ্বলছে আমি নিজেও অবাক হয়ে গেছি এই ঘটনার আকস্মিকতা আমিও অবাক হয়ে গেছি এই কি অবস্থা আপনি একটু আগে মেনশন করছেন এই ব্রিটেনের আইন অনুযায়ী মিটিং হলো 2 রকম যেটা কালকে পুলিশ বাইরে বলে দিয়েছে যে ক্যামেরা তুমি বাইরে করতে পারবা ভিতরে পারবা না পুলিশও সেটা বলেছে কালকে আমি পুলিশ কল করেছিলাম পাবলিক নন পাবলিক মিটিং এ কিন্তু ক্যামেরা দিতে পারে না পারমিশন লাগবে তো ম্যাডাম জিজ্ঞেস করেছেন মিটিংটা দেখেছি আমি আপনারা ভিডিওটা চাইলে এখনই আপনারা চালু করেন যেটা কালকে ঘটনাটা ঘটছে যে মিটিংটা দেখেছি আমি যেই হই আমি আপনাদের চেয়ার
মিটিংটা দেখেছি আমি, ক্যামেরার পারমিশনটা দিল কে? এই যে জিনিসগুলা আমি কেন বলছি শুনেন, আমরা ভুল শুদ্ধ সব বললে হবে না, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতের জন্য। ধরেন আমাদের হাই কমিশনার গেছেন, আমাদের চেয়ার না, এটুকুনি আপনার মাইন্ডে আনেন। আপনার হাই কমিশনারকে তো প্রথমে আপনার শ্রদ্ধা করে বসাতে হবে, যথাযথ সম্মান দিয়ে, তারপরে আপনার এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু উনি স্টেপ ইন করার সাথে সাথে উনার শকুনের মতো উনার কাঁধের মধ্যে ক্যামেরাওয়ালারা আপনার জাম্প দিল, উনার সাথে মানে যে কোনো ভাষায়, আপনার বাসাটা দেখেন, আমি ক্যামেরা আছে সব পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে আমাদের হাই কমিশনারের সাথে আমরা ব্যবহারটা করলাম, আমরা তো সবাই আমাদেরকে নিজেদেরকে শুনে, শিক্ষা এক জিনিস আর সভ্য হওয়া হলো অন্য জিনিস। আমি এমএ পাস করতে পারি, কিন্তু আমি সবসময় সভ্য হতে পারবো না। আচ্ছা শাহিদুল ভাই, আমি আপনাকে আমরা ওনার সাথে যে ব্যবহারটা করলাম, শুনে আমি আনসারটা দেই ভাই, আমি এটার জন্যই আসা। আমাদের অনেক ফাইট আছে, আমরা করে যাচ্ছি, যাব। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমাদের যে হাই কমিশনার সেন্টারে গেলেন, সেখানে কোনো বসার চেয়ার নাই, কোনো চা নাই, কোনো কিছু নাই। বসার চেয়ার আমি নিজে দিছি। চেয়ার বলছি ম্যাডাম বসেন, উনি ব্যাগ রাখছে। শুনেন, আমি ছিলাম, শুনেন। না আমি চেয়ার দিছি তো। আসলে ভাই আমি তো ছিলাম, মিটিং তো আমি নিজে জানি না, আপনি জানেন, তাহলে তো আপনি কি চেয়ার টেবিল অ্যারেঞ্জ করলেন না কেন? দেলোয়ার উনি শেষ করে আমি বলে বাইপাস করা যাবে, কিন্তু আমরা করেছি। আমি তো চেয়ার দিছি। আমি দুজনকে একটু হোল্ড করছি। আমার এখানে একটা কথা বলেন, চেয়ার নাই, আমি চেয়ার নিজে দিছি। আমি একটু একটা প্লিজ, আমি একটা একজন জাজ ঘোষণা করেছিলেন একটা রায় দেওয়ার আগে, বলেছিলেন যে আমরা যেখানে বসা আছি এই জায়গাটা হলো এয়ার কন্ডিশনড, শীততাপ নিয়ন্ত্রিত। তার মানে এটা নয় এখন যে বাইরে জ্বর হচ্ছে না, আমি টের পাবো না, আমি বসে আছি আপনার এয়ার কন্ডিশনের নিচে, এর অর্থ এটা নয় বাইরে জ্বর হবে। আমি একটু সেকেন্ড নিচে, আপনি নিজেও জানেন ওনাকে এটা কালকে এটা সবাই জানে, এটা উনি স্বীকার, আমি আসছি এটার জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। আচ্ছা আমি উনি যেটা করছে, উনি কিছু করে না, উনি ডিভাইড করছে আমাদের। উনি আপনাদের পক্ষ নিয়ে আসছে, উনি আলাদা একটা পক্ষ নিয়ে এসে না আচ্ছা পক্ষে আমি শুনবো, উনি কোন নিরপেক্ষ না। আজকে যে সংবাদ সম্মেলন করেছে উনিও পক্ষপাতিত্ব করছে, আপনারা ওনাকে ম্যানিপুলেট করছেন। আপনারা ইয়েস, না উনি নিরপেক্ষ, আমাদেরকে নিয়ে বসতে। উনি নিরপেক্ষ মোটেই না, হাই কমিশনার মোটেই নিরপেক্ষ নয়। আমি ওয়ান ইয়ারে বলতেছি, উনি নিরপেক্ষ থাকলে দুইটা পক্ষকে নিয়ে বসতে। যদি না একটু আমি অবাক হয়ে গেছি। ধরুন আমি একটা কথা বলে দিই, আমি দেলোয়ার ভাই এবং শহীদুল ভাই, আপনারা দুজনই সোনালী ব্যাংকে আপনি বহুত বছর সার্ভিস দিয়েছেন, আপনি এখন চেম্বারের সাথে আছেন, আপনি আনসার দেন না। আমি একটা কথা বলি, ধরেন আমি এখন নিরপেক্ষ না, আমি নিরপেক্ষ না, আপনি আমার বক্সিং মারবেন না, পাঁচ করবেন না, আমি ধরেন আমি আসবো কে নিরপেক্ষ, কিন্তু কালকে আপনারা হাই কমিশনারকে এমনভাবে অপমান করছেন, আমি মানে আজকে অন্তত 100 জন কমিউনিটি সিনিয়র নেতার সাথে কথা বলছি, এটা নাকি 71-এর পর আরেকবার হয়েছিল, আরেকবার এইভাবে যে কোনো একজন অপমান করছে বহুত বছর আগে। যাই হোক, আমি একটু কলার সাথে কথা বলি, তারপরে দুজনের সাথে আমি আপনাদের আজাদ ভাই এবং রফিক ভাই আপনাদের সাথে কথা বলবো। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনতে পাচ্ছি, কেমন আছেন? আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে এখানে, জি প্রথম হচ্ছে বাংলাদেশ সেন্টার হচ্ছে বাংলাদেশ ঐতিহ্যের সাথে এবং প্রত্যক্ষভাবে জড়িত একটা সংগঠন, এটা কোনো প্রতিষ্ঠান একটা সংগঠন। তো আমার কথা হচ্ছে এখানে যারা বসে আছেন, এখানে আমার জানা মতে নতুন করে কোনো মেম্বারশিপ বা লাইফ মেম্বারশিপ বলে না, পার্মানেন্ট মেম্বারশিপ বলে এগুলো নেওয়া হয় না। তার মানে ভোটের ক্ষেত্রে একটা সিন্ডিকেট ওনারা তৈরি করে রাখছেন, এখানে নতুন কেউ আসতে পারবে না। এবং ওই আপনি যদি একটু খেয়াল করেন, আমি আজকে লিস্টে গেছিলাম, এবং এই সেম মানুষগুলাই কিন্তু আমাদের কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশন গুলা হোল্ড করে, এবং ওনারাই কিন্তু ক্ষমতার ভাগাভাগির জন্য একজন আরেকজনের কিছু লাগছেন। এর বাইরে আমি কিছু দেখি না। ওনারা কি অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের কল্যাণে কাজ করার জন্য কোনো প্রতিষ্ঠান তৈরি করবেন, নাকি ওনারা ক্ষমতার জন্য করবে? এই আনসারটা আমি চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি আশা করব দুজনই নোট করবেন যে বাংলাদেশের ঐতিহ্যের সাথে জড়িত কিনা, এবং এটা একটা সিন্ডিকেট, নতুন কাউকে অ্যালাউ করা হয় না, এবং ক্ষমতার ভাগাভাগির জন্য যত দ্বন্দ্ব। আমি দেলোয়ার ভাই এবং শহীদুল ভাই দুজনকে এই প্রশ্ন রেখে দেব। আমি আসছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, শফিকুল বান্নি থেকে। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন প্লিজ বা মন্তব্য। শ্রদ্ধেয় বিজ্ঞজনদেরকে আমি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আপনারা এই কথা বলতেছেন বিতর্কে বাংলাদেশ সেন্টার, আমি এই কথা হইতাম চাই, আমরা প্রাউডলি ভাবে বাংলাদেশিরা বসবাস করতেছি ইংল্যান্ডে, আমরা প্রাউড ফিল করি। কিন্তু আমার কথা হইল যে
আমরা বাংলাদেশও ঢাকা ক্যাপিটাল তো একটা ইংলিশ রোড আছে, আর ইদেশও কুইন্স গেট আমরা এই বাংলাদেশি হাই কমিশন আছে, এটা সাউথ কেনসিংটন আছে, এটা থাকুক। কুইন্স গেট নাম বদলানিও, কিন্ডালু নাম বদলানিও, ইংলিশ রোড। আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি যারা কল করবেন, আমি জানি আপনারা অনেকে কলে বসে আছেন এবং আমরা আলোচনা পর্যালোচনা হবে, আলটিমেটলি ওনারা কিন্তু দুজনেই মানে আমাদের কমিউনিটির জন্য কাজ করার চেষ্টা করতেছেন। তো আমি যেটা চাইবো আপনাদের কাছে যে শুধু প্রশ্ন অথবা মন্তব্য, নাথিং এলস, আজকে অন্য কোনো বিষয়ে কথা বলবো না। পরবর্তী কলার, সালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বাংলাদেশ হাই কমিশনের প্রোগ্রামটা আমি কালকে দেখছি ভাই। জি, হাই কমিশন না, বাংলাদেশ সেন্টার। বাংলাদেশ সেন্টার যে হাই কমিশন এসে উনি তো গুন্ডার মতো কথা বলেছেন। জি, উনি হাই কমিশনার না, ওনার লাগছে কোনো গুন্ডা, ঢাকা শহরে কোনো ত্রাস এসে কথা বলতেছে। আচ্ছা। আর ডেপুটি হাই কমিশনার যে ভাষা বলছেন যে ঢাকায় গেলে দেখাই দিবেন, কোথাও পাই নাই। এটা কোন জায়গা থেকে আসছে? কোথাও পাই না, এটা ভিডিও রেকর্ড কোথাও, আমি সারাদিন খুঁজছি আজকে এটার জন্য। ঠিক আছে, আপনি খুঁজে পাবেন না তো ভাই, আপনার বাড়ি তো নোয়াখালী, এই জন্য পাবেন না। নোয়াখালীর মানুষ কি পায় না ভাই? ফারুক ভাই, Funny. Thank you. বাড়ি তো এলে পাবেন না, সিলেট হইলে আমার হাই কমিশন বাড়ি নোয়াখালী না ভাই, বুঝছেন তো? এখন বিভাগ নিয়ে ব্যস্ত। যাক ভাই, আপনি যে কথাটা বলছেন যে আমি হাই কমিশনের সবগুলো ভিডিও দেখছি এবং দেলোয়ার ভাই আমাকে পাঠাইছেন, আমি এটাও দেখছি, উনিও পাঠাইছেন, এটাও দেখছি, প্রত্যেকটা জিনিস দেখছি, কিন্তু আমি কোথাও পাই নাই। সরি, আপনি যদি পান আমি রিকোয়েস্ট করবো, এন্ড আই প্রমিস ইন ফ্রন্ট অফ আমার সম্মানিত চারজন অতিথির সামনে আমি লাইভ 10 বার দেখাবো যদি যে গুন্ডা অথবা এই ওয়ার্ডগুলো উনি বলছে দেখাইতে পারেন। যাই হোক, যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। টিভি সাউন্ড কমাবেন না, আমি কিন্তু দ্রুত চলে যাব। টিভি সাউন্ড কমান। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে। জি টিভি ফলো করছেন, টিভি ফলো না করে কথা বলুন। জি জি আমি যে জিনিসটা বলছিলাম যে কালকে বাংলাদেশ সেন্টারে মাননীয় হাই কমিশনার উনি যেভাবে মানে মিটিং করতে চেয়েছিলেন, মিটিং উনি করতে পারেননি, কারণ উনি বাংলাদেশ সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির অনেক সদস্যকে না জানিয়ে অনেককে উনি ম্যানিপুলেট করে অনেককে ইমেল দেন নাই, উনি একটি মিটিং করতে চেয়েছেন। একজন রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে উনি একজন নিরপেক্ষ থাকার কথা, উনি নিরপেক্ষতা রাখেননি, উনি একটি পক্ষকে নিয়ে একটি মিটিং জি, আমি অবশ্যই আপনার সাথে এইটা যদি করে থাকে উনি না শুধু দেলোয়ার ভাই করলে আমি দেলোয়ার ভাই বিরুদ্ধে যাব, শাহিদুল ভাই করলে শাহিদুল, কিন্তু আপনি কি মনে করেন ধরুন উনি কাউকে জানায় নাই, মিটিং করছে, তাই বলে কি উনাকে অ্যাটাক করা উচিত? না, কোনো মানে কালকে অপমান করা উচিত, অপমান করা উচিত, বাংলাদেশকে ডট ডট করে আসছে এটা বলা উচিত, গেট আউট বলা উচিত। আমি এটারই কথা বলবো, দুজনই আছেন যে উনি কাউকে না জানিয়ে মিটিং কেন করবেন, কেন এক পক্ষ নেবেন, কিন্তু তাই বলে মান্যবর হাই কমিশন যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এখানে, সেখানে আপনি উনাকে অপমান করবেন, লাঞ্ছনা করবেন, আপনি উনাকে মানে গেট আউট বলবেন, মানে বাংলাদেশের রাজনীতি এখানে নিয়ে আসবেন যে আম সামওয়ান আই হ্যাভ পাওয়ার, বলেন এটা করবেন? ম্যানেজমেন্ট কমিটির যারা, আমি ম্যানেজমেন্ট কমিটির পক্ষে, ম্যানেজমেন্ট কমিটিকে না জানিয়ে ধরে নিলাম যে দেলোয়ার ভাইও জানে না, শাহিদুল ভাইও জানে না, কেউ জানে না যে মিটিং ব্যাপার উনি একা একা আসছে, এটা চুরি করতে আসছে। আপনারা পুলিশ ডাকেন, আপনারা কোর্ট অর্ডার দেন, সব কিছু দেন, কিন্তু একজন মান্যবর হাই কমিশনারকে আপনারা এইভাবে অপমান করবেন? আর আপনি বাংলাদেশি না? বাংলায় কথা বলছেন, বাংলাদেশি না? আপনি বাংলাদেশি কিনা? আমি ব্রিটিশ বাংলাদেশি। ব্রিটিশ? ও মা, আমি ভাই বাংলাদেশি আগে, পরে আমি ব্রিটিশ, বুঝছেন তো? আপনি ব্রিটিশ বাংলাদেশি, বাংলাদেশিটা কাটে ফেলে না হয়, যদি বাংলাদেশে হয়ে থাকেন, বাংলাদেশকে ডট ডট করে আসলাম, এটা কোন ওয়ার্ড? 71 কি ডট ডট করার জন্য? আমরা ভিডিও ফুটেজ দেখেছি, তাকে সেখানে কোনো তাকে মানে তাকে ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা সেখানে প্রশ্ন উত্থাপন, আমি প্রত্যেকটা ভিডিও দেখছি, আমি আবারও বলছি, এবং দেলোয়ার ভাই ওনার সাথে খুব নাইসলি যখন পুলিশ আসছে সুন্দর করে কথা বলছে, নাইসলি ওনাকে কয়েকটা প্রশ্ন করছে, এটাও আমি শুনছি, কিন্তু আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন যে উনি মিটিংয়ে কাউকে ডাকে নাই, ডাকছে, উনি অনৈতিক কাজ করছে, এক পক্ষ করছে, এটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তাই বলে কি আপনি মান্যবর হাই কমিশনারকে মানে অপমান করবেন?
কতটুকু পাওয়ারফুল পারসন আপনি, তাই না? আমি আপনাকে ফারুক ভাই, আমি আপনাকে বলি, ফারুক ভাই একটা সেকেন্ড আমি আপনাকে বলি, বলেন। আপনি ধরেন আপনি এই আয়ন টিভির মানে এমডি, আপনাকে একটা আপনি ইমেল করবেন, হ্যাঁ, ম্যানেজমেন্ট কমিটির মানে আপনি মানে সিলেক্ট করে ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে সবাই আপনাকে যখন ইমেল করবে যে আপনি মিটিং পোস্টপোন করেন, আপনি এটা করতে পারবেন না, হ্যাঁ, উনার একজন হাই কমিশনার হিসেবে উনার উচিত ছিল যা উনার উচিত কোনটা ছিল এটা তো আমরা আসতেছি। উনার উচিতটা নিয়ে তো দুজনের দুই কথা বলতেছে, আমরা আসতেছি। উনার উচিত ছিল আমি অবাক হচ্ছি যে আপনারা এইটুক আপনাদের মধ্যে আমি পাচ্ছি না কেন। আমি সারপ্রাইজ, আমি দেলোয়ার ভাইয়ের কাছে গ্রেটফুল যে উনি আমাকে ফোনেও বলছেন যে যদি এটা হয়ে থাকে এটা ঠিক না। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি করে বলতে পারেন বাংলাদেশকে ডট ডট করে আসলাম? ও মাই গড, আমি দেখলাম যে হাই কমিশন একজনকে মারতে গেলেন, আপনি দেখবেন হাইকম না না ভাই এটা বাংলাদেশ না ভাই, এটা বাংলাদেশ না, এটা বিলেত। মাননীয় হাই কমিশনার এই কাজটা করা হয়েছে কোথায় জানেন? এই কাজটা বাংলাদেশে করা হয়। এই কাজটা মিডিয়ার সামনে বলছেন, মিডিয়া তো এলাও ছিল না, মাননীয় হাই কমিশন অনুমতি দেয় না মিডিয়া। শুনেন আপনি শুনেন, আমি আমার কথাটা শুনেন, বলেন, আপনার কথা শুনছি আমি। মিডিয়ার সামনে বলছেন হাই কমিশনার যে সাঙ্গপাঙ্গ ওই ওয়ার্ডটাকে ইউজ করতে পারে। আপনি যদি ধরেন, আমি দেলোয়ার ভাইকে একটা কথা বলছি, আমি যদি এখন আপনার কথা আমার পছন্দ না হয়, আমি সর্বোচ্চ আপনার কথা শুনবো না, হোল্ড, কিন্তু আমি আপনাকে স্ল্যাং ওয়ার্ড ইউজ করবো না, আপনাকে এই তোরে বক্সিং মেরে নাক ফাটাই ফেলাম এটা বলবো না, আপনাকে গেট আউট করতে বলবো না। আমার পছন্দ না, আপনারটা আমি শুনবো না। আপনাকে আমার পছন্দ না, আপনি শুনবেন না। আপনি বাংলাদেশকে অপমান করছেন। আপনি গতকালকে আপনারা সবাই মিলে বাংলাদেশকে অপমান করছেন। আপনারা গতকালকে বাংলাদেশকে অপমান করছেন আপনাদের স্বার্থে। আপনার বাংলাদেশ সেন্টার এই যে উনি এতক্ষণ এত ফিরিস্তি দিল, উনি কি করছে? উনার মহিব সাহেব কি করছে বলেন আমাকে? এয়ারবিএনবি করছেন আপনারা হাই কমিশন বাংলাদেশ সেন্টারকে এয়ারবিএনবি করছেন, নাথিং এলস। উনি নিজেদের স্বার্থে শুনেন ভাই, সোনালী ব্যাংক চলে গেছে, বিমান বাজেয়াপ্ত হয়ে গেছে, এখন বাংলাদেশ উনি যখন দেখলেন সেন্টারে এই পরিস্থিতি, উনি মিটিং কল করলেন ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারিকে, আপনারা ডেপুটি হাই কমিশন থেকে টেনে গাড়িতে নামানোর চেষ্টা করছেন। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমার ওই যে একটা জিনিস যে বললেন আপনি বাংলাদেশকে ডট ডট বলা হয়েছে, এটা আমি শুনি নাই। আমি যদি চ্যালেঞ্জ করব আমি এখন চালাবো না, আমি আপনার না দেলোয়ার ভাই, আমি কথা দেলোয়ার ভাই, আপনার যখন সে বলে দিচ্ছে একবার বলে নাই, সে প্রথমে আঙ্গুল দেখাইছে, আমি আঙ্গুল দেখানো লাইভে আঙ্গুল দেখাইছে, তারপরে বাংলাদেশকে 3 বার বলছে ডট ডট করে আসছি বাংলাদেশকে, আমি ওয়ার্ডটা ইউজ করব মানে আমি কোনো যদি আমি লাইভে বললাম and I have that kind of evidence, ঠিক আছে? ভিডিও ফুটেজে প্লিজ ভাই আমার কথা শুনুন, প্লিজ আপনারা আপনাদের স্বার্থে আপনারা মানে বাংলাদেশটাকে শেষ করে ফেলতেছেন কেন বলেন? উনি 18 ভোট পাইছে, আপনি 17 ভোট পাইছেন, এটা আলোচনা করে শেষ করেন, কিন্তু আপনারা হাই কমিশনকে কালকে অ্যাটাক করতে গেলেন। না এই কথাটা ফারুক ভাই অ্যাটাক করতে চাই নাই, এই পরিস্থিতিটা তৈরি করছেন হাই কমিশন। আমার কথা বলতে দেন। উনি যখন না শুনেন আমার কথা বলুন, আমি আপনাকে কিভাবে এক নম্বর কথা আমি আপনাকে প্রশ্ন আপনি অ্যানসার দিতে পারেন না আমার কথাটা, যে মিডিয়া এলাউ ছিল না। মিডিয়া কেন রাখছেন? মিডিয়া আমি ডাকছি। কেন রাখছেন? আমি সেক্রেটারি, আমাকে না জানি আপনি মিটিং ডাকবেন, আপনি হাই কমিশন চেয়ারম্যান হন আর রাষ্ট্রপতি হন, যাই হন, এদেশে ল আছে তো আপনি ল দিলে পাঠাবেন। না আমি আপনি আমাকে না জানিয়ে আমাকে আমাকে আপনি দাওয়াত না দিয়ে আপনি মিটিং করবেন, আপনার উদ্দেশ্যটা কি? এই টেলিভিশন চ্যানেল, আমি ছোট একটা কথা বলি, এই টেলিভিশন চ্যানেলে ধরেন আমি এমডি বা ডিরেক্টর, উনি চেয়ারম্যান, এখন চেয়ারম্যান সাহেব আমাকে ঢুকতে দিল না, লক চেঞ্জ করে ফেলছে, আমি কি আইসা লক করে মারামারি করব? আমি কি করব? কোর্টে যাব, গিয়ে বলবো যে ভাই আমি বলি রাষ্ট্রদূতের ব্যাপারে কোর্টে যাওয়া যায় না, এটা আপনি আরেকটা ল আছে। কিসের ব্যাপারে বলেন? মানে রাষ্ট্রদূত যিনি থাকেন উনাকে কোর্টে যাওয়া যায়, অ্যাটাক করা যায়, অ্যাটাক করে যান, আমরা তো অ্যাটাক করি না। আপনি একতরফা বলতেছেন, ওনাকে প্রথমে কেউ অ্যাটাক করবে। আচ্ছা আপনি বলেন না আপনি বলেন শহীদ ভাই এখানে আসলেন, উনি যদি কিছু না বলে ওনাকে কি কেউ মারবে? ক্যামেরা স্টপ করার জন্য। নো, ক্যামেরা স্টপ না, শুধু এই যে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি আলী আহমদ বেবুল, সে কথা বলছে তুমি কে? সে বলছে আমি উনি বলছে আপনি তখন ছিলেন, উনি বলছে আপনার সাথে কথা বলতেছে। না এটা আপনি শেষের কথা বলছেন। না প্রথমে বলছে কি জানেন, যখন
আমি তো কথা বলতেছি মিডিয়া কর্মী, উনি বলছেন না আমি জয়েন্ট সেন্টারে জয়েন্ট সেক্রেটারি, আমি শুনছি জিনিসটা। তখন বলছে আপনি কথা বলেন, আমি ওনার সাথে কথা বলতেছি। বলছে এখন আমি কথা বলতেছি আপনার সাথে, বারবার শহীদ ভাই ইন্টারফেয়ার করতেছে, ইজ ইট লজিক্যাল? নো। আমি হাই কমিশনার যখন আপনার সাথে কথা বলতেছে, ঠিক আছে, তাহলে উনি কেন ইন্টারফেয়ার করতেছে? তখন উনি কি বলা উচিত রং হয়েছে যে আমি কথা বলছি উনার সাথে, ক্যান ইউ স্টপ প্লিজ? না, এটা তো না উনি বলাটা রং হয় নাই, বাট যখন তো তারপরে উনি বলছে যে মিডিয়া কেন আসলে আমি কথা বলবো না, সে বলছে যে দেখেন মিডিয়ার আমরা আনছি, পারমিশনের বিষয় না, আমরা আনছি কি জন্য? আপনি এই একটি কথায় আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক? আমরা যদি বলি, আপনি বলছেন অপমান করা হয়েছে, অপমান করা হয়েছে, উনি যে সিস্টেমে হয়েছে বা ইয়ে হয়েছে, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, যেই করুক। শুনেন, আমি যখন এটা বলছি যে হাই কমিশনার বিভিন্ন কথাবার্তায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির ক্ষেত্র তৈরি হয় অনেক সময় হাই কমিশনারকে সরাসরি কেউ গালি দেয় না, হাই কমিশনারকে গেট আউট বলে না, এটাও রং। না, হাই কমিশনারকে গেট আউট বলা হয় না, শুনেন, এখানে প্রথমে যখন আমরা সেন্টারে যাই, 3-4 জন মানুষ আসছে, হ্যাঁ, আমি যে গেলাম, আপনি প্রত্যেক আচ্ছা আপনি ভাই ভিডিও দেখছেন, আমি তো লাইভ ছিলাম, না আপনি ভিডিও থেকে কথা বলেন, আপনি গতকালকে যে কথা বলছেন আমি শুনছি আপনার ভিডিও, পুরো ওয়াটার ট্রু। না, আমি যেটা বলছি এটা পুরোপুরি ওয়াটার। শুনেন, আমি ছিলাম, অপরিচিত 4-5 জন লোক আসছে, শুনেন, না, আপনি তো টিভির ক্যামেরায় দেখছেন, আমি লাইভ ছিলাম। আপনি লাইভ ছিলেন, এটা তো দেখেন না যে বাংলাদেশকে ডট করে আছে। না, শুনেন, আমি লাইভ ছিলাম, বাইরের কিছু মানুষ ছিল, এদেরকে বাইরে করে হাই কমিশনারকে কেউ বলে নাই যে গেট আউট, মোটেই নাই। কাকে বলছে এটা? বাইরের কিছু লোক ছিল, বাইরের কিছু লোক, হ্যাঁ, ভাই আমি জিজ্ঞাসি বলি, ভাই তুই কোথা থেকে আসছো? এই ভিডিওগুলো সারা ওয়ার্ল্ডে ভাইরাল, আপনি যেটা বলছেন মানুষ দেখতেছে কিন্তু এটা দেখ, আমি তো চ্যানেল ছিল, বাইরের লোক যারা ছিল তাদের আমরা একটু করি, বাইরের লোক যারা ছিল, আপনি বলছিলেন নোট করবেন, কিন্তু আমার একটা নোটের আমি আনসারটা আগে দেই। বলেন। প্রথমেই বলেছিলেন যে হাই কমিশনার কি আপনাদের দুই গ্রুপের সাথে মিটিং করেছিলেন এই মিটিংটা ডাকার আগে? এই জিনিসটা আপনার জানা উচিত যে উনি যে মিটিং ডাকলেন, আমি এই জন্য একটু আগে বলেছিলাম এই কথাগুলো আপনাদের আগে নেওয়া দরকার। একটা কাজ ভালো করেছেন আমার দেলোয়ার ভাই, ওনার সাথে সুর মেলায় আমিও বলি, আমাদের বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে যে অবস্থায় আমরা যেভাবেই বলি না কেন, কোনো ছাড়া ওনার কাছে আমি ক্ষমা প্রার্থী যে ওনাকে আমরা সম্মান করতে পারি না। এই কথা আমি বলি, আমি বলছি যে আমরা দুঃখ প্রকাশ করছি এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য। হ্যাঁ, এই যাই হোক, আমার মিটিং এর বিষয়টা এই পরিস্থিতি তৈরি করার জন্য মাননীয় হাই কমিশনার নিজেই দায়ী। না, আমি ওনাকে দায়ী করি। রফিক ভাই কি বলেন? আমার নিজেই দায়ী। আচ্ছা শুনেন, উনি যে মিটিং ডাকলেন এটা তো আপনি প্রশ্ন করে উত্তরটা নেবেন না। আচ্ছা, এটা খেয়াল রাখেন। রফিক ভাই একটু বলেন। ধন্যবাদ। আজকে এমন এক জায়গায় আমরা চলে এসেছি, আসলে অনুষ্ঠান ওরাও লজ্জিত হবেন যে আমাদের যে পরিবেশটা এখানে শুরু হয়েছে, কারণ এইটা একটা অনাকাঙ্ক্ষিত একটা সাবজেক্ট। একটা বাংলাদেশ সেন্টার যে 1971 যারা এটা করে গিয়েছিল, হয়তো অনেক বেঁচে আছেন, অনেক বেঁচে নেই, তারা কিন্তু এই প্রোগ্রামটা যদি দেখেন তারা লজ্জিত হবে যে আমরা তো এই কারণে দেই নাই। আরেকজন ভদ্রলোক একটু আগে বলেছে যে দেখেন এইটারে একটা গ্রুপের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, তাও যদি হয় এটা ঠিক না, এটার একটা ওপেন সবার জন্য উন্মুক্ত রাখা দরকার। এই যে একটা সার্ভিস ওনারা বলতে পারবেন যারা এটার সাথে জড়িত, এই সেন্টারটা মূলত হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক, প্রবাসী বাংলাদেশি যারা এখানে আছে সবাই যারা এখানে বেনিফিট পাওয়ার যোগ্য, তাদেরকে বেনিফিট পাওয়ার জন্য পরিবেশ ক্ষেত্র তৈরি করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের বাইরে আমরা এখানে কি জন্য এসেছি এবং আমাদের যারা মুরব্বীরা কি করে গেছেন সেটার প্রতি আমাদের শ্রদ্ধা রেখে বলতে আমরা কিন্তু কিছু করি নাই, ওদের জিনিসটা ওনারা দেখেন বাংলাদেশ সেন্টার করেছে, ওনারা দেখেন বাংলাদেশ ওয়েলফেয়ার করেছে, ওনাদের সোনালী লিভিং করেছে, ওনারা হাই কমিশন করেছে। ওদের একটা দায়িত্ব আছে যে আমাদের প্রজন্ম আসিয়া বলতে পারে যে আমরা উই আর বাংলাদেশি ফ্রম বাংলাদেশ, আমরা প্রাউড করার জন্য ওনারা এই ক্ষেত্রটা তৈরি করেছেন। কিন্তু কি হচ্ছে ওইটা আর বিপরীত দিকে আমরা যাই। আমি প্রথমেই এখানে ওই আমার দুই ভাই, শ্রদ্ধেয় দেলোয়ার ভাই, শ্রদ্ধেয় শাহিদ ভাই, আমি এই যে পরিস্থিতির জন্য ওনারা যে একটা ক্ষেত্র তৈরি করেছেন, দুজনই এই ক্ষেত্রের জন্য কে বা কারা দায়ী এটা আমি বলতে চাচ্ছি না। একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এমন ভাবে যে এখানে যে আসছেন একটা মুখ্য ভূমিকা রাখছেন এজ এ চেয়ার আপনার বাংলাদেশ হাই কমিশন, তাদেরও নলেজে থাকা দরকার এখানের গত 1 বছরের যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিজের মাধ্যমে যে কোনো সময় যে কোনো অবস্থায় যাওয়া যায় কিনা এটা ভেবে দেখা দরকার ছিল। যেহেতু এই পরিস্থিতিটার মধ্যে ওনারা এই একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য
খুবই লজ্জিত এবং প্রবাসীদের জন্য মানে বাংলাদেশের প্রবাসীদের জন্য এটা আমরা লজ্জিত এই কারণেই যে যেহেতু উনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, ওনার একটা দায়িত্ব আছে যে দেশের বাইরে উনি আমাদেরকে রিপ্রেজেন্ট করে, উনাদেরও দায়িত্ব যে এখানে রিপ্রেজেন্ট করতে হলে এই পরিস্থিতির মধ্যে আমাদের কি দায়িত্ব, উনাদের দায়িত্ব ছিল। তো যেহেতু এই পরিস্থিতি এইভাবে চলে আসছে, আমি মনে করি ওনারা যারা এখানে জড়িত আছেন, এই যে লিগ্যাল ইস্যু, কনস্টিটিউশনাল ইস্যু আমরা এখানে আজকে বুঝবো না, এটা আমরা জানিও না, কিন্তু এই পরিস্থিতি বোঝা যাচ্ছে যে আমাদের দেশের জন্য ওনারা কিন্তু ভালো একটা কাজ করেন নাই। সুতরাং আমি মনে করি ওনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির বাইরে কিভাবে থাকা যায়, এবং এই দেশে যে আমরা অনেকে আমরা জানতাম না ওনাদের যে কার্যক্রম, এবং আজকে যারা এইটার মাধ্যমে অনেকে জানবেন, এই যে জানার মাধ্যমে ওনারা প্রমাণ করতে হবে যে আমরা সবাই এইটা ভালোর জন্য কাজ করতেছি, ভবিষ্যতে আমরা এইটারে বাংলাদেশের প্রবাসীদের জন্য উন্মুক্ত রাখবো, এবং এইটার পরিস্থিতির জন্য ভবিষ্যতে নয় ওনাদের মধ্যে এটা ফিক্স করতে হবে। থ্যাংক ইউ। আমি আজাদ ভাইয়ের কাছে যাচ্ছিলাম, প্লিজ আজাদ ভাই। থ্যাংক ইউ। এতক্ষণ তো আমরা শুনছিলাম, আসলে আমি আমার রেসপেক্টেড রফিক হায়দের সাথে কথা মিলে বলছি যে আসলে যেটা হয়েছে এটা তো অনাকাঙ্ক্ষিত হয়েছে, এটাকে আমরা আজ এ এনআরবি বাংলাদেশি হিসাবে আমরা মনে করব এটা যেন সামনে আর না বাড়ে। আপনার শহীদুল ভাই বা দেলোয়ার ভাই দুজনেই রেসপেক্টেড মানুষ, এটা কিভাবে এটাকে সমাধান করা যায়। এবং আমি মনে করি যে মাননীয় হাইকমিশনারও ওনার মুরব্বী হিসাবে উনি আজকে প্রেস কনফারেন্স করছেন, উনি সেখানে বলছেন যে আসলে আমার তো এনে কোনো স্বার্থ নাই, আমি চাই যে সুন্দর একটা জিনিস, এটা একটা ইলেকশন হোক। তো সেই আমি মনে করি যে এই দুইয়েই আমি মনে করি যে ওনারা ওনাদের জ্ঞান গর্ব বা ওনারা দুজনেই কমিউনিটিতে কাজ করেন, আমরাও দীর্ঘদিন কমিউনিটিতে আছি, যে কমিউনিটির স্বার্থে সামনে এই জিনিসটাকে ঘাটাঘাটি করলে আসলে এটা থেকে ভালো কোনো কিছু আশা করা যাবে না। সুতরাং আমরা চাই যে এই ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারটা নর্মালি সাধারণত দেখা গেছে যে অনেক সময় দীর্ঘদিন থেকে এটা থেকে মানুষ ভালো যে একটা সার্ভিস পাওয়ার আশা করছিল, সেই আশাটা আমাদের কাছে সেটা বিদ্যমান নয়। সুতরাং সামনে একটা ভালো দিন আসবে, ভালো একটা ইলেকশন। ধন্যবাদ। আমি একটু কলার সাথে কথা বলি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে। আচ্ছা, আমার যিনি উপস্থাপক আছেন ওনার সাথে আমার কিছু জিনিস ক্লারিফাই করতে চাচ্ছি। জি বলেন। আপনি বারবার একটা কথা বলছেন যে এখানে বলা হয়েছে বাংলাদেশকে ডট ডট। হ্যাঁ, আমি ওয়ার্ডটা বলি নাই, এটা স্ল্যাং ওয়ার্ড। হ্যাঁ, আমি বলছি এটা। আপনি কি পুরো ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, আমি এটা কয়েকটা ক্লিপই আসছে। আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? বলা হয়েছে যে বাংলাদেশকে ডট ডট। বাংলাদেশকে ডট ডট, হ্যাঁ পারবো। না, বাংলাদেশকে ডট ডট বলা হয় না, আমরা ভিডিও দেখেছি। আমার কাছে ভিডিও আছে, আপনি চাইলে আমি আপনার নাম্বার আমার কন্ট্রোল রুমে দেন, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আপনি যদি চান আমি ভিডিওটা আমি এখন এখানে যারা প্লিজ দেলোয়ার ভাইকে দিলে আমি পেয়ে যাব। দেলোয়ার ভাইকে পাঠিয়ে দেন, আমার দেলোয়ার ভাই না শহীদ ভাইকে দিলে, বা শহীদ ভাইকে দিলো, যার কাছে দেন আমি পেয়ে যাব। ওকে, আমি ভিডিওতে কোথাও বলা হয়নি বাংলাদেশ। আচ্ছা, আমি আপনাকে ভিডিওটা আপনি ওনাকে পাঠান, আমিও আপনাকে পাঠাবো। নাম্বার পেয়ে গেলে আমি শহীদ ভাই বা দেলোয়ার ভাইয়ের কাছে আমি আপনাকে পাঠাবো। কথা বলতে দেন, জি, তাহলে বুঝতে পারবেন। রাইট, এখানে বলা হয়েছে বাংলাদেশে তোমাদের মতো লোকদের, এটা ডাবল মিনিংটা বের করবেন না। না না, আপনি ভিডিওটা আবার দেখেন, আমার কাছে ভিডিওটা আছে। আমার কাছে ভিডিও আছে, আপনি যদি বলেন আমি ভিডিও নিয়ে স্টুডিওতে হাজির হতে পারি। আপনি চলে আসেন। আপনি কি ভিডিওটা লাইভ ব্রডকাস্ট করবেন? আপনি চলে আসেন। হ্যাঁ, আমি লাইভ ব্রডকাস্ট করব। হ্যাঁ, নতুবা আমি আপনাদের ওনাদের এখানে আমি একজনকে আমি ভিডিওটা পাঠাচ্ছি। আমি তো সেটাই বললাম, আপনাকে পাঠাইতে। আপনি পাঠান, ওনাদের একজনকে পাঠান। আমি ভিডিওটা পাঠাচ্ছি, আপনি ভিডিওটা পাঠান। আমি তো বললাম আপনাকে ভিডিওটা পাঠান। থ্যাংক ইউ। আমার আরো দুইটা প্রশ্ন আছে। জি বলেন। মাননীয় হাই কমিশনারকে যখন উনি ওখানে উপস্থিত হন, ওনাকে যথাযথ সম্মান দেখানো হয় এবং এটারও ভিডিও ফুটেজ আছে। কিন্তু উনি খুবই উগ্র মেজাজে ছিলেন কোনো না কোনো কারণে, এবং উনি সবসময় মানে একটা ইন্টেনশন নিয়ে আক্রমণ অবস্থায় উনি সবার সাথে ব্যবহার করেছেন। আরেকটা খবর আমি আপনাকে দিই।
আমি আজকে যদি আপনার চ্যানেলে আপনি যদি জানেন যে 1 ঘন্টা পরে আপনার চ্যানেলে কোন ধরনের একটা সভা বা কোনো কিছু নিয়ে একটা ঝামেলা হবে, আপনার দায়িত্বটা কি থাকবে? তো পুলিশ কল করব, পুলিশ কল করবেন, বা আপনি আর কিছু করবেন না, এইটা হয়তোবা আপনি ক্যান্সেল করবেন, বা আমি পুলিশ ডাইরেক্ট পুলিশ কল, ল আছে দেশে, ল ট্যাকল দিবে সবকিছু, আমি না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। বাট কারো অ্যাটাক করব না, কারো অপমানও করব না। হাই কমিশন আমার কথাটা শুনেন, এটা কি গুরুত্বপূর্ণ একটা কথা। জি বলেন। এবং একটা ভিডিও ফুটেজ আছে, আমি পাঠাবো আপনাদের এখানে একজনকে, উনি দেখাবেন, রাইট? আমি দেলোয়ার সাহেব যেহেতু উনি সেক্রেটারি বাংলাদেশ সেন্টারে, আমরা জানি, ওনাকে আমি পাঠাবো এই ভিডিওগুলো, ওনার কাছ থেকে নিয়ে নিন। জি, আপনিও তো জয়েন্ট সেক্রেটারি ভাই, চেষ্টা আছে, ওনারা আগে থেকেই জানতেন, কিভাবে জানতেন জানি না, ওনারা কি আদৌ গণক কিনা তাও জানি না, ওনারা আগে থেকেই জানতেন বাংলাদেশ সেন্টারে এ ধরনের একটা সমস্যা হবে, এবং ওনারা সকালেই লিয়াজন অফিসারের মাধ্যমে এই বিষয়গুলা উত্থাপন করে রেখেছিলেন, রাইট? আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, আপনি একজন সরকারি আমলা, আপনার দায়িত্বটা তখন হয়তোবা আপনি পুলিশ নিয়ে আসেন, যে আপনি যদি আপনি শুরু থেকে পুলিশ নিয়ে আসতেন, নতুবা আপনি মিটিংটাকে আপনি ক্যান্সেল করতেন, যদি আপনি জানেন। আরেকটা প্রশ্ন, উনি অগ্রিম কিভাবে জানেন এখানে এ ধরনের সমস্যা হবে? জি, আমি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে আমার জি 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 বলেন বলেন। এখানে শহীদ সাহেব বলেছেন যে ওনাকে চেয়ার দেওয়া হয়নি, ওনাকে চেয়ার দেওয়া হয়েছে, এটারও ফুটেজ আছে, এবং উনি বসতে চান, উনি বলছেন যে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি বসবো কেন, কারণ ওখানে অনেক বহিরাগত ছিল। জি, আপনি বারবার বলতেছেন যে মাননীয় হাই কমিশনারকে গেট আউট বলা হয়েছে, না, হাই কমিশনার উনি নিজের থেকে ওখান থেকে ত্যাগ করেন, ওখানে বহিরাগত কিছু লোক ছিল, পরবর্তীতে আমরা জানি এরা সবাই ছিল হাই কমিশন দ্বারা নিয়োগকৃত, ওনাদের কি পজিশন সেটা এখনো জানি নাই। জি, আপনার প্রশ্নগুলো আমি নোট করছি, আপনাকে ধন্যবাদ। আপনি উনি বলছেন জয়েন্ট সেক্রেটারি, যাই আমি ওনার কাছে প্রশ্নগুলো দিচ্ছি, আপনাকে ধন্যবাদ। প্রত্যেকটা প্রশ্ন আপনি নোট করবেন। আমি একটা কথা আমি দর্শকদের, আমি কলারটা নিয়ে আপনার কাছে, ঠিক আছে, আমি দর্শকদের দুইটা আনসার শিওর আমি নোট করছি এটা। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ফারুক ভাই? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। জি ভাই, এই বাংলাদেশ সেন্টার নিয়ে কেউ পাইছিলাই, কেউ জো করিলাই। গতকালকে যেটা দেখলাম না নিয়োগ জেনে দিলাওয়ার ভাই, জেলা যেভাবে অ্যাগ্রেসিভ করছেন নাকি, এটা বোঝা যায় হাজি বাপের খালি বেশত কোন সকলজন। আমি দেলোয়ার ভাই অ্যাগ্রেসিভটা দেখি নাই যদিও, যে বলেন, আমি উনাকে অ্যাগ্রেসিভটা একবারও দেখি নাই। বলেন, জি বলেন। আমি অন্য কাউকে দেখছি, বাট দেলোয়ার ভাই দেখছি যথেষ্ট কুল মাইন্ডে। দেলোয়ার ভাই নাইনি আঙ্গুল নাচাইয়া ভাই, আমরা কিছু ভিডিও আছে ভাই, না আঙ্গুল নাচাইছে, এটা অ্যাগ্রেসিভ না। উনি হয়তো এমনি প্রশ্ন করছে এটা ভাই, এটা আমিও ওনাকে বলতে ভাই এটা করছেন কেন, কিন্তু দেলোয়ার ভাই ওয়াজ ভেরি কুরিয়াস স্টার্টে, বাট অন্য ভাইয়েরা করছে, আমি এটা বাংলাদেশের জন্য লজ্জা, আমি ঠিক আছে, কিন্তু দেলোয়ার ভাইটা ভাই শুধু ব্লেম দিয়ে আমি দেখি নাই। আমার কাছে প্রত্যেক দুই জিনিস আছে। জি, এখানে মহিলা আসলে হাই কমিশনার, মাননীয় হাই কমিশনার আসলে, কিন্তু বিচারীরা উবা করাইয়া হারি নেয়নি, তারা হারি এক্সেসিভ ভাবে মাত্রা হারি। একজন ভদ্র মানুষের সাথে, ভদ্র মহিলার সাথে আপনি পুরুষ হইয়া কি ধরনের ব্যবহার করবা? দিলাওয়ার ভাই কইলা কি মূল আচ্ছা, দেলোয়ার ভাই এই বিষয়ে দেলোয়ার ভাই অ্যানসার দিবেন। জি, আপনাকে ধন্যবাদ। বাট আমি একটু বলে এগ্রেসিভ হয়েছে মানুষ খুব অপমান করছে, এবং এটা বাংলা, যেটা রফিক ভাই বলছে, এটা আমাদের জন্য, প্রবাসীদের জন্য অপমানজনক। বাট আমি একবারও দেখি না উনি এগ্রেসিভ হয়েছেন। আমি দেখেছি উনি এমনি হাত দিয়ে দাঁড়াইছিলেন, আবার আঙ্গুল দিয়ে কথা বলছেন যে ম্যাডাম এটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল, এটা আমিও ট্রাই করছি। উনারটা দেখেন, বাট উনার দলের বা উনার দলের তারা কালকে বাংলাদেশ তৈরি করছে, আরেকটা বাংলাদেশ। আমরা বলি না যে মারামারি হইতেছে শাহবাগে, মারামারি কালকে শাহবাগেরটা হয়েছে। পরবর্তী কলা, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিপন কইরাম, আমার নাম ইফতেখার আহমেদ শিপন। জি শিপন ভাই, আমি দুইটা প্রশ্ন রাখতাম চাইরাম। জি, দেলোয়ার ভাইও আছেন, আমার শহীদ ভাইও আছেন। জি, তো আমার প্রশ্নটা হইল, বাংলাদেশ সেন্টারও ম্যানেজমেন্ট কমিটি এক্সটেনশন করার কোন বিধান আসেনি সংবিধান, ওটা আমরা জানতাম চাইরাম। এখানে দুজনে নিজের সেক্রেটারি দাবি করা, কিন্তু আমরা জানতাম চাইরাম যে কমিটি এক্সটেনশন করার কোন বিধান আসেনি। যতটুকু আমি জানি যে
ফাউন্ডার মেম্বাররা আজীবন কমিটি থাকবা। এবার তারা যদি আজীবন কমিটি থাকা হয় তাহলে তারা কিভাবে আপনি এক্সটেনশন করলাম? থ্যাংক ইউ। লাইফ এন্ড জেনারেল মেম্বাররা হ্যাঁ 1 বছরের লাগি কমিটির মেয়াদ থাকে। এবার এরা 1 বছর পরে আবার এরা রিটায়ার্ড হওয়া লাগে, আবার নতুন করে নির্বাচনের মাধ্যমে আবার তারা নির্বাচিত হইয়া আইতে হয় 1 বছর অন্তর অন্তর। এই ক্যাটাগরির মেম্বার, লাইফ এন্ড জেনারেল ক্যাটাগরির মেম্বাররা এই যে 2 বছর কিভাবে এখানে থাকে এবং তারা বৈধ কমিটির সদস্য বা জেনারেল সেক্রেটারি বা যেটা পদ পদবীর দাবি করে, এটা কিসের বলে, কোন সংবিধান ও কি ধারায় লেখা আছে? জি থ্যাংক ইউ। এটা আমি দেলোয়ার ভাই এবং শহীদ ভাইয়ের কাছে রেখে গেলাম আপনার প্রশ্নটা। আপনাকে ধন্যবাদ। সংক্ষেপে প্রশ্ন করবেন প্লিজ, তাই আমি ওনাদের সাথে আরেকটু শুনবো। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আমরা একটা সলিউশন আসতে চাই। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। নেক্সট কলার, আমি শুনতে পাচ্ছি না। আমি একটু যাচ্ছি শহীদ ভাই আপনার কাছে যে বিষয়টা নিয়ে, আমি এই সেম প্রশ্নটা দেলোয়ার ভাইয়ের কাছে যাবো আমার, যে একজন কলার বলছেন যে দিস ইজ এ সিন্ডিকেট এবং নতুন কেউ অ্যালাউ করে না, ক্ষমতার ভাগাভাগির জন্য এত গন্ডগোল। ইজ ইট ট্রু? না, শুনুন আমি একটা কথা বলি। ইজ ইট ট্রু? না, নতুন কাউকে অ্যালাউ করা হয়? হয়, মেম্বার হয় তো। আমি এইভাবে না বলে একটু বলি। জি বলেন। সংবিধানের 1 নম্বর ধারায় আছে, একবারে বিগিনিং এ যেটা লেখা আছে, এই জিনিসগুলো মিস ইন্টারপ্রিটেশনের কারণে এগুলো হচ্ছে। আমাদের বসে শুনেন, আলোচনা করে এসব সমাধান করা দরকার, ফাটাফাটি করে গ্রুপ করে না শুনেন। ওখানে লেখা আছে, একটা ধরেন আজকে একটা অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করলেন, ওই দিন কিন্তু আপনাকে একটা ডিক্লারেশন দিতে হয়, হু ইজ দ্য সাবস্ক্রাইবার। আপনারা তো আমার থেকে ভালো বুঝেন, কোম্পানি করলে হু ইজ দ্য সাবস্ক্রাইবার, তখন বলা হয়েছে নাম্বার 1-এ আজকে আমাদের সাবস্ক্রাইবার হলেন 500 পিপল, কিন্তু ওখানে ফুল স্টপ নাই, সেখানে কমা, ইংরেজি সিনট্যাক্সের নিয়মটা তো বুঝেন, কমা দিয়ে বলা হয়েছে, তবে এটা ডে বাই ডে ইনক্রিজ করা যাবে, এটা কমিটির ডিসকাশন। বাট আপনারা কি লাস্ট 5 ইয়ার্সে কোনো নতুন করা হয় নাই, এটা ভুল করা হচ্ছে। 10 ইয়ার্সে ভুল করা হয়েছে, এটা 20 ইয়ার্সে। আমি তো এক কথায় উত্তর দিয়ে দিলাম ভাই, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এই লোকগুলোর মিসআন্ডারস্ট্যান্ডিং। তার মানে কি আমি ধরে নিতে পারি না এটা গুটি কয়েকের হাতে জিম্মি? না না না, এরকম না। আচ্ছা শুনুন, এটা তো আনসার দিলাম, এটা ইনক্রিজ করা যায়, এটা দিলাম। আমি শেষ করি, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব। আমি একটা কথা বলে ফেলি, না বললে আমার যন্ত্রণাটা যাবে না। বলেন 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 ভাই, আমি যন্ত্রণা নিতে চাই না। হ্যাঁ, মানে এই জিনিসটা, এই যে কালকে হাই কমিশনার কেন আসলেন, হাই কমিশনার আসার আগে দেলোয়ার ভাই ওনার সাইডটা বলতে পারবেন ভালো, কারণ আমি তো ওনার সাথে মিটিং হয়েছে কিনা আমি 100% কনফার্ম করতে পারবো না, কিন্তু দেলোয়ার ভাই তো বিজ্ঞ মানুষ শুনে কনফার্ম করবেন। উনি আসার পরে আমরা ওনার সাথে দেখা করলাম, তো উনি বললেন আপনাদেরকে আমি দেখেছি, আমার পূর্বসূরির কাছ থেকে শুনেছি আপনারা একক কোনো, মানে উনি শুনেছেন যে আপনাদের একক কোনো কমিটি হয় না, ওখানে 2টা কমিটি হয়েছে, তো আমি আলাদাভাবে আপনাদের কথা শোনার জন্য আপনাদেরকে আমি ডেকেছি। আপনাদের কালকে? না না না, উনি আসার পরে উনি আবার বললেন আপনাদের আগে আমি ওনাদের সাথেও বসেছি, এটা ওনার কথা, মানে দেলোয়ারের সাথে। হ্যাঁ, উনি বসেছেন কিনা এটা উনি কনফার্ম না না। আচ্ছা, আমি ভাই অনলাইন বললাম না, আমি অনলাইন বলতেছি, উনার দেখার সুযোগ যদি তাকে দেখবেন। হ্যাঁ না, উনি দেখুক, উনাকে ভিডিও রেকর্ড করে পাঠান। আচ্ছা শুনেন, হ্যাঁ আমার বক্তব্যটা উনাকে পাঠান। আচ্ছা যাই হোক, তো আমরা তো বসলাম, তো উনি বললেন যে যেহেতু আমি শুনেছি আপনাদের সাথে, আজকেই প্রথম শুনলাম আপনাদের সাথে আলাদা বসা হয়েছে, আমি লিখেও পাঠাইছি আপনাদের। আচ্ছা চিন্তা করেন। আচ্ছা তারপরে এইখানেই বলি যে নিরপেক্ষ নয় উনি। শুনেন, আমি তো ভাই আমি বললাম একটা কথা, দেলোয়ার আমি প্রথমেই বলছি, আমি যা বলবো আমার জ্ঞান বিশ্বাস মতো আমি যা জানি তাই বলবো। না ঠিক আছে, আপনি সত্য কথা বলতেছেন, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আপনাদেরকে এবং আমাদেরকে নিয়ে উনি বসলেন, এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে আপনার এটা কিন্তু সমঝোতা করার জন্য বসেন না, আমাকে যেভাবে মেসেজ দেওয়া হয়েছে লেখা আছে। দেলোয়ার ভাই আমি একটু কই, ঠিক আছে বলেন। আজ দেলোয়ার উনি শেষ করে তারপর না না ঠিক আছে। উনি দেলোয়ার ভাইয়ের দিকে থেকেও 4 জন, আমাদের দিকেও 4 জন নিয়ে উনি বসলেন। তো বসার পরে কবে বসছেন? ওই যে 27 সেপ্টেম্বরের মিটিংটা আগে বলছি। এবং এখানে কি একজন আপনাদের 7 জন মেম্বার ছিল, একজন আউট মেম্বার ছিল না, এই যে ট্রু? শুনেন, আপনি যদি সব কথাতে এগুলো লাগান না, এটা ট্রু না, এটা ট্রু 100%। আমি ওইটার উত্তর দিব পরে, এটা 100% ট্রু নয়, আমি পরে আসবো। আচ্ছা শুনেন, আমি পরে আসবো, এটা ট্রু নয়, আমি পরে আসবো। উনি যেটা বলছেন ওনার দিক থেকে হয়তো ট্রু, কিন্তু আমি বললাম ট্রু নয়, আমি আনসারটা দিব। শুনেন, কথাটা যেখানে আছে ওটা না বললে কিন্তু কথা বলা হবে না। তো আমরা গেলাম, তো যাওয়ার পরে দেলোয়ার ভাই আর আমার তফুজ্জুল ভাই বাইরে সিগারেট খাচ্ছেন, তো আমার দেরি হয়ে গেছে। আমি বললাম ভাই পয়সা দিতে দিতে গাড়ির আমার দেরি হয়ে গেছে, আমি ভিতরে ঢুকে গেলাম, বললাম চলে আসেন। আর ওনাকে বাইরে বললাম শুনেন একটা কাজ করেন, জিজ্ঞাসা করেন, আমি তো অনলাইনে বলতেছি, এখন অফলাইনে আমরা কি বলছি। বললাম দেলোয়ার ভাই, এন্ড অফ দ্য ডে বাংলাদেশ সেন্টার ইজ আওয়ার সেন্টার, আসেন আমরা বসে এগুলা নিষ্পত্তি করে ফেলি, খামাখা এগুলা করে কিনা।
বলে আমি ভিতরে চলে গেছি। এটা আমি কিন্তু সবসময় ওনার সাথে শহীদ ভাইকে ধন্যবাদ, এটা সবসময় বলে, বাট পিছনে গিয়ে একটা গিট্টু লাগায়। শুনেন আল্লাহ নবীর কাছে এক লোককে জিজ্ঞেস করলো যে লোক আল্লাহ নবীকে বলছে যে আমার তো মনে হয় এই পৃথিবীর 25% লোক বিশ্বাসী আর 75% হলো অবিশ্বাসী। আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে তোমার কথা শুনলাম। তো রফিক ভাই গিয়া বললেন হুজুর আমার তো মনে হয় যে 50% লোক বিশ্বাসী আর আরো 50% অবিশ্বাসী, বললে তোমারটাও শুনলাম। আব্দুল্লাহ ভাইকে বললো আপনার কি মনে হয়? আমার তো মনে হয় হুজুর সবাই বিশ্বাসী। আল্লাহ নবী বললেন আসলে তোমার ইমানটা হলো 100%, রফিক ভাই এটা 50% আর শহীদ ভাই এটা 25%। তো উনি এটাও বলবেন যে আমি সবসময় গিট লাগে, কারণ ওটা ওই যে 25%। যে শুনেন আমি ট্রুটা বলি, এগুলো আমার খুব ঘনিষ্ঠ বিশ্বাস হয়, আমি সবসময় বলি আমাদের মধ্যেই মারামারি, আমাদের মধ্যেই ফ্রেন্ডশিপ। শুনে আমি বলি, আমি বলছি কমিউনিটির ক্ষতি হচ্ছে, হ্যাঁ কমিউনিটির ক্ষতি হচ্ছে। কিন্তু আমি সবসময় বলি বসে শেষ করি, এটা কমিউনিটির ক্ষতি হচ্ছে। আমি সবসময় বলি বসে শেষ করি বলি। আজকে বলবো শুনেন বসে আমরা উনি গেলাম আমরা ভিতরে, এখন বসে যদি বিচার মানে তাহলে আমি বলি ভাই আমি ওই কথাটা শেষ করি। এটা বইলে কোনো লাভ নাই। না আমি কমিটির কথা না, কমিশন যে কি বললেন এই কথাটা না বললে অবিচার হবে। বলেন হ্যাঁ। উনি ভিতরে নিয়ে আমাদেরকে গেলেন, তো দেলোয়ার ভাইরা বসেন না। তো দেলোয়ার ভাই কেন আপনারা বসেন না, কেন বসেন না? উনি বারবার জিজ্ঞেস করছেন। উনি বলছেন যে আমি আপনাকে টেক্সট দিছি, ইমেল করছি, তারপরে ইনফরমেশন যেভাবেই হোক উনি পাঠাইছেন। উনি বারবার এটা বলছেন যে কোনো একজনের সাথে তো আমরা বসবো না। এখন কার নাম তো উনি বলেন নাই, হ্যাঁ বসবো না। তো উনি শুনতে শুনতে শেষ পর্যন্ত বলছে শুনেন আপনারা বসেন, হ্যাঁ আপনারা বসেন, আমরা বসে আলোচনা করি, তো বসবেন না। তো উনি বলছেন যদি না বসেন, আমি যদি ভুল বলি উনি তো আছেন, না বসলে তাহলে চলে যান। আমি আপনাদেরকে বলছি বসেন, আমি যদি না বসেন তাহলে চলে যান। তো ওনারা তো যান নাই, ওনাকে সম্মান দেখিয়ে বসলেন। বসার পরে তফুজ্জুল ভাই একটা নাতিদের লেকচার দিলেন। মানে যতক্ষণ দাঁড়ানো ছিলাম এর কি বললেন বেয়াদবের মতো দাঁড়িয়ে কথা বলেন। আমি বললাম যে বেয়াদবে দাঁড়িয়ে কথা বলা বেয়াদবে আমি কোনো ডিকশনারিতে শুনি না। এটার আনসার আপনি পরে একবার দিয়েও দিবেন। শুনেন আমি ওই আসল কথাটা বলি। উনি শেষ পর্যন্ত যখন বসলেন, তো বসলে তো অনেক কথাবার্তাই হয়। তো উনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে দেখেন আমি তো নতুন এসেছি এখানে, কিন্তু আমি আমার পূর্ব যিনি আসছিলেন ওনার কাছ থেকে আমি একটা ব্রিফিং পাইছি, আপনাদের সাথেও আমি মিটিং করেছি, আমি আপনাদের কাছ থেকে উনি বলেছেন আপনাদের সাথেও আমি মিটিং করেছি, আমি জেনেছি না আমাদের সাথে মিটিং আছে মানে আপনাদের কথা বলছেন। হ্যাঁ কিন্তু উনি বলছেন যে আপনাদের কথা বলছেন, ঠিক আছে যে আমাদের এটা মিন করে না, আমি আপনাদের সাথে মিটিং করেছি, আমাদের মিটিং হয় নাই। তিনি বললেন যে দেখেন আজকে যে মিটিংটা আমি আপনাদেরকে দেখেছি এটা কিন্তু অফিসিয়াল কোনো মিটিং নয়, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। উনি বলছেন অফিসিয়াল কোনো মিটিং নয়, আমি আপনাদেরকে ডাকছি আমার থেকে, ওই যে আমার পূর্বসূরির কাছ থেকে শুনেছি, আপনাদের কাছ থেকে শুনেছি, সেই জন্য আমি ইনফরমালি আপনাদের সাথে বসলাম, আজকে কোনো ফর্মাল মিটিং রাইট। তো সেই জন্য আমি কাকে কাকে দাওয়াত দিয়েছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ারের অধীন, বসেন বসে কথা বলি। তো কথা যখন শুরু হয়েছে উনি বললেন যে দেখেন অনেক কথা হয়েছে, এই সমস্ত কথা তো বললেন, হ্যাঁ বললেন দেখেন আপনাদের তো এজিএম হয়েছে নভেম্বর মাসের 26 তারিখে, তো এখন এজিএম তো 1 বছর পরে তো আপনাদের করতে হয়। তো এখন যদি আমরা এজিএমটা করে ফেলি তাহলে হবে কি নতুন কমিটির হাতে ক্ষমতা চলে গেলে না 2 বছর না আমি বলি সেটা মানে প্রতি 1 বছর, কিন্তু এখন তো 2 বছর হয়ে গেছে, মানে প্রতি 1 বছর করতে হয়। উনি বলছেন আপনাদের যে 26 নভেম্বর 23 সালে করেছিলেন তো 1 বছর গিয়ে আরেক বছর তো চলে গেছে। শহীদ ভাই ঠিক আছে, সরি আমি ইন্টারাপ্ট করতেছি না, মানে ব্যাপারটা হয়ে শেষ করলাম, আপনি এটা কারেক্ট করবেন পরে, ওটা তো শেষ করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তো উনি বলছেন যে আপনাদের যদি এজিএম হয়ে যায়, নতুন কমিটি চলে আসে, আপনাদের সমস্যার সমাধান হয়ে গেল। তো আমার উদ্দেশ্য আমি আপনাদেরকে নিয়ে একটা এজিএম করে ফেলি, নতুন কমিটি আসুক, আপনাদের মধ্যে আর কোনো সমস্যা নাই। এটা ভালো না খারাপ না, না উনি বললেন আমাদের পক্ষ থেকে যেহেতু তাদের হয়ে গেছে এখানে মিটিংয়ে, আমি বললাম যে দেখেন ম্যাডাম আপনার সাথে আমরা সম্পূর্ণরূপে একমত আছি। দেলোয়ার ভাই কি বলছেন উনি বলতে পারেন। এর প্রেক্ষিতে ওই চিঠিটা দিয়ে উনি মিটিংটা ডেকেছেন। এখন আপনি প্রশ্ন করবেন যে বললেন আমি সেক্রেটারি, আমি বলবো আমি সেক্রেটারি, তো এখন উনি কেন মিটিং ডাকলেন? আচ্ছা আমি ছোট্ট একটা প্রশ্ন, যেটা দেলোয়ার ভাই আমার একজন কলারের প্রশ্নটা করছেন যে আপনি বলছেন উনি চিঠি দিয়ে গতকালকে মিটিং ডাকছেন মাননীয় হাই কমিশনার। প্রথম একজন যিনি প্রশ্ন করছেন যে একজন কলার যে কাউকে না জানিয়ে একতরফা মিটিং ডাকা হয়েছিল, কাউকে না জানিয়ে বলতে তো উনিও দাওয়াত পাওয়ার কথা, আপনিও দাওয়াত পাওয়ার কথা, সবাইকে দাওয়াত পাইছে, উনি আনসার দিবেন। আপনি তো ভিডিও ফুটেজ দেখলেন, তো এটা তো শোনার কথা না, উনি আনসার দিয়েছেন, বাট আমি ভাই উনি তো ওনারে ডিফেন্স করতেছেন করবেন আপনি। আচ্ছা না না আপনি নিরপেক্ষ কথা বলেন, আমার মিটিংটা সম্পর্কে একটা কথা বলেন। আচ্ছা শহীদ ভাই আপনি নিরপেক্ষ কথা বলেন, আপনি হাই কমিশনের মতো মানে নিরপেক্ষ
না হয় মানে অনিরপেক্ষ নয় নিরপেক্ষ কথা বলে। আচ্ছা আমি নিরপেক্ষ উনি কি আমদার জান একটা সেকেন্ড তখন উনি কতজনকে দাওয়াত দিয়েছেন? একটা কথা বলি, উনি কতজনকে দাওয়াত দিয়েছেন? একটা কথা বলে আমি শেষ করে ফেলি, শুনুন আমি তো ওই প্লট শেষ চলে যায় তাহলে কোনো আনসার দাও। আচ্ছা বলেন ভাই একটা বাজে যার সেই হতে উনি মিটিং ডাকলেন, কালকে দেলোয়ার ভাই ওনাকে খুব জোর করে বলেছেন যে আপনি যে মিটিং ডাকলেন এটা কি বাংলাদেশ সেন্টারের প্যাড? উনি কিছু বলেন নাই। শুনেন আমি এই কথাটা আমার জানা এবং আরো জেনে নিয়ে আছে, আজকে এটা কনফার্ম করলাম। আমি 5টা থেকে 7টা লেটার পাইছি আগের চিঠি, আমি তো বহু বছর ধরে এখানে পার্মানেন্ট মেম্বার, ওই হাই কমিশনের পেডে অনেকগুলো অতীতের চিঠি আছে আমার কাছে। না না মিটিং ডাকার কোনো চিঠি মানে আছে, আমি আপনাদেরকে অনলাইনে বললাম, আমি প্রুফ করতে পারবো। আচ্ছা এমনকি আমার আচ্ছা আমি প্রুফ করতে পারবো। না না এটা সাবেক হাই কমিশনার ডাকছিলেন, ডাইকা কিন্তু মিটিং করতে পারেন নাই। না 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 আমি বলি 24 না 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 এটা উনি বলতে পারেন, আমি আমার কথা বলবো। আচ্ছা শুনুন আমি বলে ফেলিতেই শেষ আমার কথাটা, শেষ হবে না ভাই। শুনেন উনি হলেন এক্স অফিসিও, বাংলাদেশ থেকে আমরা সবাই আসছি তাই না? বাংলাদেশে আপনি দেখবেন যে পদাধিকার বলে অনেক ডিসি বা অনেক ইউএনও কোন স্কুলের প্রেসিডেন্ট না হলে কোন কলেজের প্রেসিডেন্ট হন, যখন ডিসি উনি নিজে কোনো কিছু করবেন ওনার ডিসির প্যাডেই কিন্তু চিঠি আসবে, এটা বিধান। আর উনি যখন স্কুলের হেড টিচারকে নির্দেশ দিবেন তখন কিন্তু ওই প্যাডে যাবে। আচ্ছা তো যেহেতু উনি সরকারি অফিস হোল্ড করেন, উনার অফিস থেকে যখন চিঠি যাবে বাংলাদেশ সেন্টারের প্যাডে যাবে না, এটা আপনার নিয়ম নয়। উনি নিয়ম মতোই চিঠি দিয়েছেন ওনার প্যাডে, এটা কারেক্ট। এখন সবাই পাইছে কিনা শুনেন, এখন যদি আমি বলি সবাই পাইছে এটা মিথ্যা হবে, আমি যদি বলি সবাই পাই নাই সেটা মিথ্যা হবে। আমি যখন ডাকে চিঠিটা পাইলাম, ডাকে না ইমেইলে পাইলাম, আপনি কেন পাবেন না? আমাকে না দিলে আমি পাবো কেমনে? দিলে তো পাবে, যদি না দেলোয়ার ভাই ওখানে মিটিং এ বলছেন যে ম্যাডাম আমার পক্ষ থেকে 21 বা 22 জনের এরকম একটা সংখ্যা উনি বলছেন। না সবাই করছে না, এর অর্থ নেই যে সবাই ইমেল পাইছে। উনি উত্তর দিবেন, আমি উত্তর না মানে লেক্স উত্তর না, সরি আপনি না না আমাদের উত্তর, আমার তো ইমেল আছে, আমি তো দিছি, আমি তো লিখছি যে আপনি যে মিটিং ডাকলেন আমি নিজেই পাই নাই, আপনি যে কয়েকজনকে দিলেন না, আপনি মিটিংটা ক্যান্সেল করেন। ভদ্রমহিলা উনি তো কোনো জবাব পাত্তাই দেন না। সেটা আপনি অন্টন বলেছেন, সেটা তো আমি জানার কথা না। কালকে যেটা উনি উত্তর দিলেন যে আপনাদের সাথে আমি যে ইমেইলে করেসপন্ডেন্স করি সেই ইমেইলে না, উনি বলছেন আপনি দেখেন ফুটেজ, উনি বলছেন আমাদের কাছে তো কোনো বাউন্স ব্যাক আসলো না কালকে মিটিং এ যারা। তো তারপরে শুনেন ভাই আদালত ভাই এই কথা শুনেন আবার, আমরা সবাইকে পাঠাইছি, উনি বলছেন আমরা 49 এর মধ্যে যাদেরকে পাঠানো সবাইকে পাঠাইছি, কোনো ইমেইল ব্যাক আসেনি। এটা বলছে আমি শুনছি। হ্যাঁ তারপরে বলছেন যারা আবার চেয়েছেন তাদেরকে আবার পাঠানো হয়েছে, বাউন্স ব্যাক আসেনি। এখন সবাইকে দিছে কিনা এটা তো উনি বলতে পারবেন। ধন্যবাদ। আমি দেলোয়ারকে যাব, তার আগে আমি জাস্ট আপনাকে আরেকটা প্রশ্ন আবার করে দিই, আপনি যদি স্কিপ না করে সরাসরি। না না আমি করব না। একজন কলার বলছেন যে মানে মিটিংটা এক পক্ষকে ডেকে করা হয়েছে, এটা সত্যি নাকি সবাইকে রাখছে? আমি যে মিটিং এর আগে না সবাইকে ডেকে, সেকেন্ড কথাটা হচ্ছে না না আমি সেটি পাই না যে সবাইকে ডাকলো কেন, আপনি যে বললেন। আমি আপনাকে সেম প্রশ্ন আপনাকে করব, একটা আসছে ঠিক। সেকেন্ড কথা তাহলে আপনি জানলেন কেমনে যে সেকেন্ড কথা আমি চিঠি পাইছি। ভাই একজন কলার বলছেন যে উনি খুব উগ্র মেজাজে ছিলেন, ইজ ইট ট্রু? আমি তো উগ্র মেজাজে দেখিনি, আমি উনি যেভাবে নরমাল কথাবার্তা বলেন সবাই বলছেন, তবে ভিডিও ফুটেজ দেখলে বোঝা যায়। না না কালকে যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে এটা পরে, এটা আমরা জানি, এটার জন্য তো সবাই অ্যাপোলজি দিচ্ছি বারবার। আচ্ছা থ্যাংক ইউ। আমি কয়েকটা কথা বলবো, তার আগে একটা প্রশ্ন আপনাকে বলেন। আবার উনিও অ্যানসারটা হয়তো একটু সোজা না দিয়ে চলে, না উনি সব সময় ঘুরে গেছে, যেটা হচ্ছে যে একটা সিন্ডিকেটের আন্ডারে বাংলাদেশ সেন্টার নাম্বার 1 নতুন কাউকে করা হয়নি। উনি বলছেন লাস্ট 20 ইয়ার্স মেম্বার করা হয় নাই, তাহলে আপনি সারা জীবন বাঁচবেন না, আমি সারা জীবন বাঁচবো না। আমি আনসার দিই, বলেন। হ্যাঁ উনি যে বলছেন লাস্ট 20 ইয়ার্স করা হয় না, উনি মেম্বার হয়েছে কত বছর আগে? প্রায় 17-18। তাহলে 10 বছর হয় নাই না, তাহলে তো সব উনি 20 এর মধ্যে, তাহলে 10 বছর হয় নাই। হ্যাঁ বাংলাদেশ সেন্টারে 500 মেম্বার, বাট লিখা আছে কাউন্সিল ম্যানেজমেন্ট এটারে ইনক্রিজ করতে পারে, বাড়াইতে পারে, না করে নাই, দরকার পড়ে নাই। আমি বলি আপনাকে 2016 আমি ফার্স্ট জেনারেল সেক্রেটারি গেছি, 2016 মাঝখানে সেন্টার কিন্তু 6 বছর বন্ধ ছিল, এটা মনে রাখেন। আপনি অনেক কথা বললেন, আমি দু একটা কথা না বললে দর্শকরা ক্লিয়ার বুঝবে না এটা। এর আগে আমি কমিটিতে ছিলাম, আমাদের মুজিবুর রহমান সাহেব ছিল সাধারণ সম্পাদক, মানে জাতীয় পার্টি মুজিবুর সাহেব। হ্যাঁ তখন সব 500 মেম্বার আমাদের সর্বসাকুল্যে সারাই মিলেই কিন্তু 100 মেম্বার ছিল না বাংলাদেশ সেন্টার, 70-80 জন। আর ওই যে 2 পাউন্ড করেছিল একটা জেনারেল মেম্বার 2 বছরের জন্য, ওটা হয়তো কেউ রিনিউ করতো কেউ না, ওই রকম ছিল। কিন্তু 500 মেম্বারই তো পুরে নাই, কমপ্লিট হয় নাই। এরপরে যখন আমি যখন বাংলাদেশ সেন্টারের জন্য 500 মেম্বার হয় নাই, তখন হয় নাই। কোন সালে এটা? এটা মুজিবুর রহমান সাহেব যখন ছিল প্রায় 12, 13, 10, 11 ওই রকম, ওই সময়
এটা রেকর্ড আছে আমার কাছে। তাই তাহলে আপনারা ভালোভাবে বিজ্ঞাপন দেন নাই, কাউকে জানান নাই? 10 থেকে এটা তো আমার দায়িত্ব না, যখন যিনি ছিলেন সেক্রেটারি। ওনার ব্যর্থতা ছিল তাহলে এটা আমি এটা বলতে পারবো না, ওনার ব্যর্থতা ছিল, হয়তো আমি যদি 500 মেম্বার না নিতে পারি আমি ব্যর্থ। এটা তো ওনাদের ব্যাপার। তখন তো হাফিজ সাহেব ছিলেন, ফরিদুদ্দিন সাহেব ছিলেন, যারা পুরোনো ফাউন্ডার মেম্বার সবাই ছিলেন। যাই হোক, এর পরবর্তীতে তখন একটি ঘটনাও আছে। এই বাংলাদেশ সেন্টার নিয়ে অনেকেই অনেক কিছু লিখে কথা বলে বাংলাদেশ সেন্টার কিন্তু এক পর্যায়ে কোর্টে চলে গেছিল, কাউন্সিল। হ্যাঁ, এটা মানে অনেকেই জানেন না, কালকেও দেখছি ফেসবুকে অনেকেই লিখছে। তখনকার কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশ সেন্টার এক সময় ফান্ড দিত, গভর্নমেন্ট একটা ফান্ড আসতো, এই ফান্ড দিয়ে এখানে বলছে যে এখানে থাকার জায়গা নেই, স্টুডেন্ট ছিল না, প্রচুর স্টুডেন্ট থাকছেন। আপনি জানেন, আপনি স্টুডেন্ট ইউনিয়নের একটা কমিটিতে সভাপতি ছিলেন, বাংলাদেশ সেন্টার গেছেন তো? আপনি জান নাই? সারা বাংলাদেশ সেন্টারের রুম 2009-এ যখন স্টুডেন্টরা আসছে দেশে, তখন স্টুডেন্টরা রাস্তায় আলতাফ আলী পার্কে ঘুমাইছে, বাট বাংলাদেশ সেন্টার যাইতে পারে নাই। তখন প্রবলেম ছিল, তখন সেন্টার প্রবলেম একটা রুমে। শুনেন, আমি ছোট্ট একটা কথা বলে দেলাল ভাই, মানে আমাদের রেস্টুরেন্ট ওনাদেরকে আমি কেন ছেড়ে দিই, আমি আমাদের একবার রেস্টুরেন্ট নিয়ে কথা বলছিলাম, আমি খেপে গেছি যে রেস্টুরেন্ট ওনারা, এমন রেস্টুরেন্ট ওনার এই বিলেতে আছে যারা এক রুমে 6 জনকে রাখছে, ফ্রি খাওয়াইছে এবং তাদেরকে বলতে ধরো তোমার ট্রাভেল করে দিলাম, তুমি ইউনিভার্সিটি যাও, এটা করছে। কিন্তু বাংলাদেশ সেন্টার ডিডন্ট প্রোভাইড এনিথিং দ্যাট টাইম। আচ্ছা, আমি বলি হয়তো এত ক্যাপাসিটি ছিল না, একটাও করে নাই। না, একটা না। আমি তো বললাম যে সেই সময়ে আলতাফ আলী পার্কে, আমি এখনো বলে দিই, আমাদের এক ভাই মানে পলক ভাই 2009 না আরো পরে, যখন স্টুডেন্টরা এদেশে 70 বেগে আসছিল, এই যে সবাই যে কন্টেইনার দিয়ে খাবার দিছে, সব রেস্টুরেন্ট, এমন কোন রেস্টুরেন্ট নাই একজন বাংলাদেশ সেন্টার নিয়ে। এই তো 2009 না আরো পরে বোধহয় 2009 থেকে শুরু হয়েছে এটা। আমাদের হাই কমিশনার ছিল আনোয়ার চৌধুরী সাহেব তখন। হ্যাঁ, তখন আমি বলে দিই যে আমি এখনো বলবো, যদি কেউ রেস্টুরেন্টকে গালি দেয়, আমি প্রথম সময়, আমি তখন প্রেসিডেন্ট ছিলাম, আমি দেখেছি যে তারা কি করতো জানেন, যে ওই 10টা বাজে বন্ধ করে আগে স্টুডেন্টদের খাওয়াইতো। আচ্ছা, আমি বলি কি জন্য হয়তো দেয় নাই। বাংলাদেশ সেন্টারের যে ফান্ড দিত গভর্নমেন্ট, এটা একসময় বন্ধ হয়ে গেছিল। এরপরে এটার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। এক পর্যায়ে 54টা নোটিশ কাউন্সিল থেকে আসছে যে এটার রিনোভেশন করার জন্য, কাজ করার জন্য, টুকটাক কাজ করার জন্য কোনো ফান্ড নাই। যখন ওই যে তখন মিজানুল খালেদ সাহেব যখন হাই কমিশনার ছিলেন, প্রয়াত মিজানুল, উনি তখন তো চেয়ারম্যান, উনি 2টা মিটিং ডাকছেন, 2-3টা মিটিং উনি ডাকতে পারেন, একটু বলছেন না ডাকতে পারেন না, উনি কমিটিকে নিয়ে ডাকছেন। এটা না কাউন্সিল মিটিং না, আমি বলতেছি, আপনি তো এই এক জায়গায় ঘুরেন। কাউন্সিল মিটিং না, উনি কমিউনিটির নেতৃবৃন্দকে ডাকছেন, চিঠি দিয়েছেন। হ্যাঁ, চিঠি দিয়েছেন। তো মিটিং এত সাকসেসফুল হয় নাই। উনি ডাকছিলেন এই জন্য যে সেন্টারটা এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে, এটাকে কিভাবে রক্ষা করা যায়। এটা কোর্টে চলে গেছে, কিন্তু তেমন একটা সাড়া পান নাই। তখন হয়েছে কি, ওই যে তখনকার সময় যারা কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটিতে ছিলেন, ওনারা একটা ফান্ড তৈরি করছেন প্রায় 30,000 পাউন্ডের মতো। এই ফান্ডের টাকাটা কিন্তু লোন আনা হয়েছে। আমি দায়িত্ব কর্জে আসানো বা লোন দিচ্ছি আগে, তো ওই কর্জে আসে না, যেটা দিচ্ছে ওইটাই রিটার্ন। আমি কিন্তু দায়িত্ব নেওয়ার পরে, এর আগেও কিছু শেষ হয়েছে, এরপরে আমি এগুলা ঋণ পরিশোধ করা হয়েছে এবং আরো অনেক কিছু, প্রায় 63,000 ঋণ পরিশোধ করা হয়েছে, মারা হয়েছে। এই টাকা দিয়ে টুকটাক কাজ করা হয়েছে। পরবর্তীতে যখন এখানে ডেডলাইন চলে গেছে যে কোর্ট বলছে যে আর দিবে না, তখন আমাদের বাঙালি এক ব্যবসায়ী, উনাকে কোর্টে নিয়ে আন্ডারটেকিং দিয়ে বাংলাদেশ সেন্টার রিটার্ন আনা হয়েছে। আনাইয়ে প্রথমেই রুফের কাজ করা হয়েছে। এর পরবর্তীতে আস্তে আস্তে প্রায় 6 বছর গেছে রিনোভেশন করতে, যারা এটা প্রচুর পয়সা স্পেন্ড করছে। আমির আলী সাহেব, আমির আলী না, এটা জ্যাকফ্রুট এন্টারপ্রাইজ একটা কোম্পানি, যেই হোক XYZ, নাম বলার দরকার না, একটা কোম্পানি। তারা, আমি মনে করি অনেস্টলি, যেটা যদি এই সময় এই কোম্পানি দায়িত্ব না নিত, বাংলাদেশ সেন্টার হাত থেকে চলে গেছিল। এখন ওই যে কেউ প্রশ্ন করেন যে চাকার জায়গা নাই, দেওয়ার জায়গা নাই, আগে প্রচুর স্টুডেন্ট থাকে, একটা রুমে 10 জন 8 জন আমরা গিয়ে দেখছি বেড থাকতো, স্টুডেন্ট থাকতো। ইভেন লাস্ট যখন রিনোভেশন চলে, তখন একজন স্টুডেন্ট, 2জন স্টুডেন্ট ছিল। রিনোভেশনের পরে আমাদের ওই বাংলা সেন্টারের বাইরে গার্ডেনে একটা ক্যারাবিনের মতো ছিল, ওই ক্যারাবিনেও একজন স্টুডেন্ট থাকতো। এখন নাকি গার্ডেন নিয়ে প্রবলেম হচ্ছে, কেউ একজন গার্ডেনটাকে, গার্ডেন এখন আপনাদের গার্ডেন তো বাংলা সেন্টারের আন্ডারে না, সেটাও দখল করার বা সেটাকে না, এটা ওই তো যা আছে, ওই যে সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া হইছে একটা ফেসবুক, যার যা ভালো লাগে লিখে, না এটা একবারে মিথ্যা। এখন কি বাংলা সেন্টারে এয়ারবিএনবি করা হচ্ছে, এটাই সত্যি? আমরা যারা, না এয়ারবিএনবি তো আছে বাংলা সেন্টার, আমরা এয়ারবিএনবি করি না। মানে যারা এখন, আপনি শুনেন ফারুক ভাই, আপনি এখানে 10 পাউন্ড খরচ করছেন, আমার বাংলা সেন্টারের ফান্ডে 1 পাউন্ডও নাই। আপনি রিনোভেশন করছেন, হ্যাঁ, সব পয়সা আপনি ইনভেস্ট করছেন, আপনি উঠাবেন এটা, এটা আপনি না উঠে যাবেন কই?
কত বছরের জন্য ওনাকে দিচ্ছেন? এটা 14 ইয়ার্স লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্ট চলে গেছে প্রায় 8 বছর। 14 না 16? 14 টোটাল তো 120 ইয়ার্স আছে টোটাল। না 14 এটা জানা দরকার। না 14 আমি টোটাল 14 শুনেন আমি বলি একটা কথা বলি যে এই যে অবস্থা স্টুডেন্ট ছিল সব কিছু ছিল সুযোগ সুবিধা ছিল কিন্তু রিনোভেশনে অনেক মিলিয়নের উপরে অনেক পয়সা খরচ হয়েছে 2 মিলিয়নের উপরে আর 3 মিলিয়নের কাছাকাছি বা আরো বেশি হবে। এই টাকাটা যারা স্পেন্ড করছে বাংলা সেন্টার তো একটা টাকাও দেয় নাই কোনো ক্যাপাসিটিও নাই তারা তো এয়ারবিএনবি করে তাদের 14টা রুম আছে কষ্ট উঠাবে। হ্যাঁ আমাদের যে গ্রাউন্ড ফ্লোর আছে আমাদের এখানে মিটিং রুম আছে বড় হল রুম আছে নিচে আমাদের একটা প্রেয়ার রুমের মতো আমরা বলি প্রেয়ার রুম বাট এটা কমিউনিটি রুম এই জায়গাগুলো আমরা ইউটিলাইজ করি এবং তারা আমাদেরকে মিনিমাম একটা রেন্ট দেয়। এই রেন্টটা কোথায়? এই রেন্টটা সেন্টারে অ্যাকাউন্টে আসে। আপনারা লাস্ট কবে অ্যাকাউন্টস ডিসক্লোজ করছেন? লাস্ট হিসাব নিকাশ কবে দেখাইছে? এটা আমরা প্রতি 3 মাস পর পর কাউন্সিল কমিটির যখন মিটিং হয় মানে আপনাদের মধ্যে? হ্যাঁ নট ইন ফ্রন্ট অফ দ্য লাস্ট এজিএমে দেখাইছে 9th ফেব্রুয়ারি 2025 এটা কি পিপলের সামনে মিডিয়ার সামনে সবার সামনে? এটা সবার সামনে না এটা এমনি লুজ পেপার না এটা বুকলেট আছে আপনিও চাইলে আপনাকে দিতে পারি। হ্যাঁ আমি চাইলে না অনেকেই বলে এখানে ফেসবুকে লিখে ট্রান্সপারেন্সি নাই এই নাই আমি আমাকে আজকে একজনে পাঠাইছে যে কোনো প্রকার হিসাব নিকাশ দেওয়া এই কথার উত্তর দেই যে পাঠাইছে আপনারে আমি অনেয়ারে গ্যারান্টি দিয়ে বলতেছি চ্যালেঞ্জ করতেছি কেউ একটা ফেনির কোনো হেরফের পাবে না। আচ্ছা আমি একটা 100% ট্রান্সপারেন্সি আছে এই হিসাবে আমি কলে যাব আবার ওনাদের দুজনের সাথে একটু কথা বলবো। একটা হচ্ছে যদি ধরুন এটা তো আপনারা কাজ করতেছেন কমিউনিটির স্বার্থে আপনিও কাজ করতেছেন কমিউনিটির স্বার্থে তাই না কমিউনিটির সাথে বাংলাদেশ সেন্টারের কালকে যদি কমিউনিটির 20 জন 25 জন মিলে আপনাদের সাথে বসে এবং আপনারা সহই এটা একটা বিল্ড আপ করবেন নির্বাচন দিবেন সেটা এই কারণ নতুন মেম্বার নেওয়ার যেহেতু সুযোগ আছে ইজ ইট পসিবল? না নতুন মেম্বার নেওয়ার সুযোগ বলতে এই যে 500 আমি বলি যে আগের কথা বললাম এখন তো 500 মেম্বার না আমরা আগেরটা ইয়ে করে ধরেন আমরা যেহেতু এটা না 500 মেম্বার তো এখন আছে মনে করেন ফুল মেম্বার এখন তো আর সুযোগ নাই অনেকে তো দেলোয়ার ভাই আছে সুযোগ আছে যদি ম্যানেজমেন্ট কমিটি এটা তো আগেই বলছি ভাই এটা ম্যানেজমেন্ট কমিটি যদি এটা অ্যামেন্ডমেন্ট করে কনস্টিটিউশন থেকে অ্যামেন্ডমেন্ট না এলাও 500 আছে কনস্টিটিউশনে তো ক্লিয়ার লেখা আছে 500 ইফ ওই জিনিসটা আমি একটু আগে কইছি না এখানে তো লেখা আছে ম্যানেজমেন্ট কমিটি চাইলে নিতে পারে না ও কথা আবার কই প্লিজ একটু লক্ষ্য করবেন বলেন 1983 সালের 9 মে যখন আমরা ইনকর্পোরেটেড করি এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ইনকর্পোরেটেড করার সময় সাবমিশনে বলতে হয় সাবস্ক্রাইবার কারা আমরা বলছি ওখানে শব্দটা হলো ইনিশিয়ালি সাবস্ক্রাইবার হবে 500 রাইট কমা বাট টাইম টু টাইম ম্যানেজমেন্ট কমিটি ইনক্রিজ এখন যদি 500 লোক এখানে আসে ম্যানেজমেন্ট কমিটি সেটাকে অনুমোদন দেয় যাচ্ছে 1000 সমস্যা নাই কোনো অসুবিধা নাই তার মানে হচ্ছে যে ফ্লেক্সিবল তার মানে হচ্ছে যে দেলোয়ার ভাই এটা শহীদুল ভাই দুজনকে আমি বলি যে এটা কি পসিবল কিনা যেহেতু এটা কমিউনিটির অর্গানাইজেশন এটা তাহলে আমরা ধরুন সিদ্ধান্ত নিলাম যে কালকে আপনারা দুইজন আপনারা যে দেখুন দায়িত্বে আপনারা সিদ্ধান্ত নেন যে আমরা কমিউনিটির 100 পিপলকে অ্যাড করব আমরা দুইজন সিদ্ধান্ত নিতে পারবো না ম্যানেজমেন্ট কমিটিতে রফিক ভাই বাংলাদেশের মেম্বার কিনা না আজাদ ভাই মেম্বার কিনা দেখেন তো এই ধরনের লোকগুলাকে নিয়ে 100 জনকে নিয়ে যদি কালকে আপনারা আপনাদের ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত নিয়ে 100 জনকে অ্যাড করে আপনারা একটা নির্বাচন দিলে এবং নির্বাচনে দেলোয়ার ভাই আবার সেক্রেটারি হোক শহীদুল ভাই সেক্রেটারি হোক যেটাই হোক সুন্দরভাবে জিনিসটা চললে কি ভালো হয় না? এটা কি পসিবল কিনা? এখানে আতাউল্লাহ ভাই একটা কথা আপনার সাথে আমি এড করতে চাই আপনি খুব সুন্দর একটা কথা বলছেন যে কালকে যদি আমরা 10 জন লোক কমিউনিটি থেকে আপনাদেরকে বলি আসেন বসে শেষ করি আমি প্রথম লোক আপনার সাথে থাকবো থ্যাংক ইউ দেলোয়ার ভাই দ্বিতীয় জন থাকবে কেন থাকবে না? আচ্ছা আমি এই প্রশ্নটা আজাদ ভাই এবং রফিক ভাইয়ের কাছে রেখে যাচ্ছি আমি আসছি একটু কলার কাছে কলার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আপনার প্রশ্ন বা মন্তব্য? আসসালামু আলাইকুম আমি আগেও বলছিলাম আপনি এভিডেন্স চাইছিলেন জি রাইট আমি দেলোয়ার সাহেবের কাছে একটা এভিডেন্স পাঠিয়েছি আমি কথা শেষ করতে দেব জি ওখানে আপনি যেটা কোট করতেছেন জি যে বাংলাদেশকে নিয়ে ওখানে কোনো গাড়ি দেওয়া হয় নাই ওটাও আছে এবং একই সাথে ডেপুটি হাই কমিশনার যে থ্রেটেনিং বিহেভিয়ার ওইটার সেকেন্ড পার্টটা ওখানে আপনি বারবার বলতেছিলেন ইউ উইল সি সো আপনি ভিডিওটা এখন আমি দেখব আমি একটু পরে আমি একটু প্রচার করবেন জি থ্যাংক ইউ আমি দেখব ভিডিওটা দেখবেন ডেফিনেটলি থ্যাংক ইউ নেক্সট কল আসসালামু আলাইকুম আপনারা আমি দিয়ে দিছি আমাকে একটু ফরওয়ার্ড করে দেন ফরওয়ার্ড করে দিছি কল আসসালামু আলাইকুম হ্যালো কলার শুনতে পাচ্ছি না আপনাকে নেক্সট কলার আগে টিভি সাউন্ড কমান দেন আসেন জি আমি রফিক ভাইয়ের কাছে প্রথমে যাচ্ছিলাম রফিক ভাই
ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমার মনে হয় দেলোয়ার ভাই এবং শহীদুল ভাই বললেন যে দিস ইজ এ বিগ আওয়াজ। সবচেয়ে বড় কথা, আমি খুব ধন্যবাদ জানাই দেলোয়ার ভাইকে, এবং ওনারা আবার হয়তো এটা বলবেন এবং শহীদুল ভাইকে, যে কালকে যেটা হয়েছে এটা আমাদের কারোই কাম্য না। এটা তো কাম্য না, এটা এবং আমরা এই পরিস্থিতি আমরা আশা করি না। কালকে বাংলাদেশ থেকে যদি ধরেন চিফ অ্যাডভাইজার আরেকজনকে হাই কমিশনার হিসেবে এখানে পাঠাতে বলেন, না ভাই আমি যাবো না, কথাটা আসবে, কারণ ওখানকার কমিউনিটি রুড। এটা তো এখন এক নাম্বার হচ্ছে যে কালকে যে ঘটনাটা ঘটলো, এক, দুই হচ্ছে যে সলিউশনটা কি হতে পারে, যেটা আমরা দুটো প্রস্তাব অলরেডি করছি একটু আগে, যেটা দেলোয়ার ভাই এবং শহীদুল ভাই বলছেন ইয়েস উই ক্যান ডু ইট, কিভাবে করা যায়। ধন্যবাদ আতাউল্লাহ ভাই, আপনি একটা সুন্দর জিনিস নিয়ে এসেছেন। আমি এই জিনিসটা বলছি, যে কোনো জিনিস প্রবলেম হলে সমাধান আছে, প্রবলেম না থাকলে তো সমাধানের কি দরকার, রাইট? তো যেহেতু আমার দেলোয়ার ভাই এবং শহীদ ভাই চাচ্ছেন যে এইটা ওনারা চায় না, কিন্তু পরিস্থিতি এটা বাধ্য করছে, এই পরিস্থিতি ক্রিয়েট অথবা সামবডি ইজ বিহাইন্ড দিস সিনারি। সুতরাং এই ধরনের জিনিস অনেক সময় দেখা যায় সমাজের সবাই আমরা ভালো চাই, কিন্তু কিছু দুষ্ট লোক আছে যারা পিছন থেকে এটাকে নাড়াচাড়া করে, আর ভবিষ্যতে এই জিনিসটা নিয়ে ওরা আনন্দ করে, কিন্তু যারা সামনে আছে তাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ এবং তাদের জন্য একটা সম্মানের ব্যাপার। আমি মনে করি আজকের আলোচনার মাধ্যমে, এবং এখানে আমার আজাদ ভাই আছে, আপনিও আছেন, আমিও আছি, এবং দেলোয়ার ভাই আছেন, শহীদ ভাই আছেন, এবং যারা দেখতেছেন, আমার মনে হয় না ওনারা এই ধরনের খেওয়াস আমাদের নিজের ঐতিহ্যের জন্য এবং নিজের অস্তিত্বের জন্য এবং সমাজের জন্য ওনাদের দায়িত্ব। ভলান্টিয়ার অর্গানাইজেশন লট অফ তাদের ফ্যামিলিরে সময় না দিয়া, নিজের ব্যবসা বাণিজ্যের সময় না জন্য করতেছে, আবার বিহাইন্ড দ্য সিন একটা বদনাম নিয়ে যাচ্ছে, ওনারাও চাচ্ছে না। আমি মনে করি আজকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার মনে হয় আপনি যে একটা জিনিস নিয়ে আসছেন, আমার মনে হয় দেলোয়ার ভাই এবং শহীদ ভাই, আমাদের কমিউনিটির অনেক লোক আছে, সবাইকে নিয়ে যদি ভবিষ্যতের একটা পরিকল্পনা করেন, এবং আমার একটা বিশেষ করে অনুরোধ থাকবে যে হাই কমিশন তার একটা নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। ডেফিনেটলি, আদারওয়াইজ ভূমিকাটা না হলে আজকে এই পরিস্থিতির জন্য যদি ওনারা সরাসরি দায়ী না, কিন্তু পরিস্থিতির যে অবস্থান দেখে ওনাদের একটা ভূমিকা রাখা দরকার ছিল ইমপার্শিয়াল। আমি মনে কোন এক জায়গায় ওনারা করেছেন যেটা হয়তো বা ওনারা না বুঝে অজান্তেই হয়ে গেছে। আমি মনে করি ভবিষ্যতে ওনারা যদি আজকে কেউ দায়িত্বশীল কেউ শুনেন, তাদের দায়িত্ব রয়েছে, কারণ এইটাই রিপ্রেজেন্ট করে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ থেকে বাইরে কে আসবে। কিন্তু এটা আপনি একটু আগে বলেছেন, এটার জন্য অনেক না আসতে পারে, বলতে পারে ভাই আমি ইংল্যান্ডে যাব না, অন্য যে কোনো জায়গায় দিয়ে দেন। ইংল্যান্ড একটা এই যে ডিপ্লোমেটের জন্য একটা লোভনীয় জায়গা, একটা এইটা একটা মানে অসম্ভব, মানুষ সব সময় চায় যে এই ধরনের দেশে আসার জন্য, কিন্তু আজকের যে পরিস্থিতি যে কোনো কারণে হয়ে গেছে, আমি মনে করি আমার দুই ভাই এখানে আছে, তাদের দায়িত্ব আছে যে আমাদের কমিউনিটিকে সেভ করা এবং হাই কমিশনকেও সেভ করা। হাই কমিশন যাতে এই ধরনের পরিস্থিতি থেকে বাইরে চলে আসতে পারে, যে ওনারা তৃতীয় পক্ষ, মানে ওনারা দুই পক্ষ এবং তৃতীয় মিলে এক পক্ষ হয়ে এবং সমাজের লোক নিয়ে ভবিষ্যতে যদি একটা পরিকল্পনা করতে পারেন, সেটা কিভাবে করা যায়? আমরা না, ওনারা চায়, ওনারা চায়, আমি যতটুকু বুঝলাম দেলোয়ার চায় এবং ওনারাও চায়। এটা করতে গেলে হাই কমিশন ভূমিকা রাখতে হবে, ওনাকে আয়োজন করতে হবে। হাই কমিশনের দায়িত্ব বেশি এখানে, মনে রাখেন ওরা কিন্তু একটা রেফারির মধ্যে কাজ করতেছে, ওদের কিন্তু দায়িত্ব না, কিন্তু প্রটোকলে ওদের দায়িত্ব। কিন্তু ওরা যদি নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারে, এই সমস্যা সমাধান করা খুবই সম্ভব। এবং সমাজের আরো যারা এই কমিউনিটিতে আছে তাদেরকে নিয়ে, মিডিয়ারে নিয়ে, এবং যারা চায় এই দেশের মানুষ যাতে পরবর্তী নেক্সট জেনারেশন যাতে আমাদের কথা মনে রাখতে পারে, যেভাবে আমাদের পূর্ববর্তী যারা করে গেছেন, তাদের জন্য তো আজকে আমরা ফাউট করতেছি। কিন্তু আমাদের এক সময় চলে এসেছে যে আমরা ভবিষ্যতে যেন এমন একটা জিনিস রেখে যাই যাতে আমরাও প্রাউড ফিল করতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজাদ ভাই প্লিজ। ধন্যবাদ আতাউল্লাহ ফারুককে। আসলে আজকে একটা আমাদের এই যে কথাটা আমার রফিক ভাই বলছে যে আসলে যেভাবে হোক এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। এখন আমি মনে করি যে বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ সেন্টার মান্যবর হাই কমিশনার উনি গার্ডিয়ান হিসাবে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে এটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে ওনাদের সাথে আগে বসে সুন্দরভাবে এটা সমাধান দিবে। যদি অন্য কমিউনিটির কাউকেও মনে করে যে ঠিক আছে দরকার, আমি মনে করি সেখানে আমাদের অনেক কমিউনিটির নেতৃবৃন্দ আছে, মুরব্বীরা আছে,
ওনাদেরকে নিয়ে আমি মনে করি এটা বা ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফাস্ট, যেটা চলে গেছে সেটাকে ভুলে যায়, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার। সুতরাং সুন্দর একটা জিনিস করে বাংলাদেশ একটা ঐতিহ্যবাহী সেন্টারটাকে, বাংলাদেশ হাই কমিশনের ঐতিহ্য আমরা রক্ষা করব, বাংলাদেশ সেন্টারের ঐতিহ্য রক্ষা করব। এখানে আমরা সবাই একটা জিনিস আজাদ ভাই রহিব, আমি দুজনের সাথে বলি, যদিও হাই কমিশনার আজকে প্রেস ব্রিফিংকে ক্লিয়ার করছেন, যদি আমি অবশ্যই রেসপেক্ট দিয়ে বলি, এবং উনি রাইট কি রং এটা না, বাট উনি ক্লিয়ার করছেন যে বাট যদি যেটা দেলোয়ার ভাই বলছেন যে উনি ধরেন এখন দুইজন সেক্রেটারি ক্লেম করছেন, বাট উনিও একজন মেম্বার ধরলাম বাংলাদেশে না, উনি যদি লেটার না পায় তাহলে তো এটা এক পক্ষ হয়ে গেল। যদি আমি হাইকমিশন বলছেন না, উনি সবাইকে দাওয়াত দিয়েছেন এবং উনিও বলছেন যদি দেলোয়ার ভাই না পায়। সেকেন্ড হচ্ছে যে আমার মনে হয় যে জিনিসটা আপনারা দুজনে যে কথাটা বলছেন, দেলোয়ার ভাইয়েরও সদিচ্ছা এবং শহীদুল ভাইয়ের সদিচ্ছা, আমি দেলোয়ার ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম। দেলোয়ার ভাই, এক নম্বর কালকের ঘটনাটার ব্যাপারে আপনার অনেস্ট ওপিনিয়ন, মানে কি আমরা জিনিসটা আমরা চাই না, আপনিও চান না, আপনি বলছেন কালকের ঘটনা, শুধু এরপর আমরা কনক্লুশনে যাবো আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, আমি কালকের বিষয়টা আমি বলি। অ্যাজ এ লিডার ইউ আর দ্য কমিউনিটি লিডার, এই পরিস্থিতি তৈরি হবে এটা আমরা চিন্তাও করি নাই, এটা আমরা আশাও করি নাই, এটা সামহাও ক্রিয়েট হয়েছে যেভাবেই হোক। এখন আমি বলবো যে এই আজাদ ভাই করছে, আপনি বলবেন না কোনো সলিউশন নাই, কিন্তু এটা ক্রিয়েট হয়েছে। এটা ক্রিয়েট হওয়ার একটা উদ্দেশ্য আমি বলি, যখন পুলিশের সাথে কথা বলছিলেন মাননীয় হাই কমিশনার এবং এই চিফ কি নাম শাহরিয়ার মোস্তফা মুশাররফ না কি নাম না ভদ্রলোক, তখন উনি পুলিশকে বলছেন যে আমরা তো সকালে আপনাদেরকে জানিয়েছি। তা ওনারা জানেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, বা তখন যদি না জানতেন তাহলে আগে পুলিশকে কেন জানাতেন? নিশ্চয়ই জানাইছি সকালে অলরেডি। আমার কাছে ভিডিও আছে, জি আমি কথা শুনতেছি, ভিডিওতে আমি দেখতেছি, আমি কিন্তু ভিতরে ছিলাম, উনি বাইরে শহীদ ভাই তো ছিলেন সামনে বা আশপাশ ছিলেন। তাহলে মাননীয় হাই কমিশনার বা হাই কমিশনের কর্মকর্তা ওনারা জানেন যে হয়তো কোনো একটা সিচুয়েশন তৈরি হবে। আমি বললাম তো আমি আপনার কয়েকজন হাই কমিশনার সাথে কাজ করেছি, দেখছি আমাদের মিটিংয়ে সবসময় মাননীয় হাই কমিশনার থাকেন, যদি আসেন চেয়ার হিসেবে সাথে দুইজন প্রতিনিধি থাকেন, আসেন মিটিংয়ে, নতুবা না আসলে রিপ্রেজেন্টেটিভ পাঠান। একজনকে বা দুইজনকে সবসময় দায়িত্ব দিয়ে রাখেন মাননীয় হাই কমিশনার, যে বাংলাদেশ সেন্টারের সবগুলা ওনারা মেনটেন করেন, দেখাশোনা করেন বা যোগাযোগ রক্ষা করেন। রাইট। কালকে যেভাবে মাননীয় হাই কমিশনার এসেছেন, ওনার সাথে যে পুরো একটা বহর নিয়ে আসছেন, পুরো বহর, উনি শহীদ ভাই তো বলবেন না, বাট আমি তো চিনি। কয়জন আসছে ওনারা? আমার মনে হয় এখানে 4 জন মনে হয় না, কি কোন 16 জনের কম হবে না, 14-15-16 জন। আচ্ছা, আমি কেউ বাকি না, আমি পুরনো সবাই তো চিনি, যে পিয়নের চাটা বানায় দেয় আমাদেরকে। আমি তার বললাম তুমি কি এখানে? না স্যার আমি আসছি। আচ্ছা যাই হোক, ম্যাডাম বলছে তো আসতেই হবে। কালকের ঘটনাটা আমি মনে করি আপনি একজন, আপনি বাংলাদেশের কেউ না, প্রবাসী বাংলাদেশি হিসেবে এটাকে কেউই ভালোভাবে নেই নাই, যে পক্ষই যাই করুক। এটা এখানে আপনাকে একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনি তো এক ভিডিও শুনছেন বলছেন, এই ভিডিওটা আপনি দেখবেন। আমরা এটা আশা করি নাই, অনাকাঙ্ক্ষিত বিষয়টি যেভাবেই হোক, এটা যেভাবেই তৈরি হোক। আর রফিক ভাই একটা কথা বলছেন বা আপনিও বলছেন যে এই যে বললেন, আমি সত্যিকার আমি না, আমার আরো 2-3 জন আছে, 4-5 জন আছে, তারা মোটেই কোনো ইমেল পায় নাই, মোটেই কোনো ইমেল পায় নাই, তাদেরকে টার্গেট করে ইমেল দেওয়া হয়। আচ্ছা আজকে ছোট্ট করে একটি কথা বলে, আজকেও মাননীয় হাই কমিশন একটা সাংবাদিক সম্মেলন করেছেন, এখানে একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে আপনি হাই কমিশনের পেডে যে দিলেন ইনভিটেশন দিলে এটা কি? উনি বলছেন যে সঠিক আছে, আর সাথে আরেকটা কথা বলছে যে বাংলাদেশ সেন্টারের পেড পাওয়ার মতো তার কোনো যোগাযোগ তৈরি করতে পারেন নাই। তাহলে এই কথায় কি বোঝায়? পেড না পাওয়ায় উনি দিচ্ছেন যোগাযোগ। তো বাংলাদেশ সেন্টার তো অফিস আছে, অফিসে একজন অ্যাডমিন অফিসার আছে, উনি তো নাম্বার জানার কথা, না জানলে তো আর কাউরে জিগেই তো পাইতেন, এখান থেকে তুমি তো লেটার নিতে পারতেন। বিগ কমপ্লেক্স, হ্যাঁ বিগ কমপ্লেক্স। এটা এই যে আর সরি আরেকটা কথা বলি, শহীদ ভাই বলছেন যে মাননীয় হাই কমিশনার ওনাদের সাথে মিটিং করছে, আমি অন এয়ারে এটা বলতেছি আপনাদের সাথে, যখন উনি এদেশে প্রথম আসেন আমরা একটা নর্মালি যেটা আমরা সৌজন্যতাকে ফ্লাওয়ার নিয়ে গেছি, ওনার সাথে দেখা করছি, গল্প করছি, চা খেয়েছি, ওনাকে আমন্ত্রণ জানাইছি, ঠিক আছে। এই সেম জিনিসটা আমাদের সাথেও, আচ্ছা সেম জিনিসটা এই শেষ আমাদের সাথে কথাবার্তা হয় নাই, জি না, এমনি তো আলোচনা ভালো নিয়ে সৌজন্যের কথাবার্তা, যা ছবি উঠানো হয়েছে। এরপরে উনি যখন
এই 27 তারিখে গেলাম, আমাকে প্রথমেই বলল পুরোনো কথা শুনতে চাই না, আমরা সামনে আগাবো। বললাম ম্যাডাম পুরোনো কথা না শুনলে সামনে আগাবেন কেমনে? উনি তো নিশ্চয়ই জানেন, মাননীয় হাই কমিশনার যে সাবেক হাই কমিশনার, উনি তো ওনাকে বলে গেছে যে এখানে একটা দ্বন্দ্ব আছে, নির্বাচন পরে একটা সমস্যা আছে। ওনার উচিত ছিল কি এইটা আগে বসে শুনে আলোচনা করে পরে মিটিং এটা আয়োজন করে, কিন্তু উনি সরাসরি মিটিংটা করছেন। এবং আজকেও উনি অনেয়ারে সাংবাদিক সম্মেলনে আমার নাম ধরে বলতেছেন আমি ইলিগাল সেক্রেটারি। উনার বদলা কি উচিত হলো? এটা আমরা তো এটা আশা করি না। এই নির্বাচন বলতেছেন প্রশ্নবিদ্ধ। উনি কিভাবে বললেন? 3 জন নির্বাচন কমিশনার ছিল, 90% মেম্বাররা ভোট দিয়েছেন, 90% বাংলা সেন্টারের ইতিহাসে। এখন প্রশ্নটা কেন দাদু ভাই? না না না, খারাপ লাগাটা রাইট, 90% মেম্বাররা ভোট দিয়েছে, মিডিয়া ছিল, উনি বলছেন প্রশ্নবিদ্ধ। এখন উনি ক্লেম করতেছে উনি সেক্রেটারি, আপনি ক্লেম করতেছেন না না, নির্বাচনটা তো প্রশ্নবিদ্ধ ছিল না। আপনি রিজাল্ট মানেন নাই, আপনি পাইছেন 10 ভোট, আমি পাইছি 8 ভোট। আমি 8 ভোট পাইয়া বলতেছি না আপনার সমসাময়িক আমি। এখন কিছু করার আছে, এটা নির্বাচন কমিশনের বা ভোটারের কোন দোষ আছে? সে তো রাইট জায়গায়, ভোটার তো তার রাইট জায়গায় দিছে। আমার আপনার কাছে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কালকের যে ঘটনাটা, যেমন আমি আন্তরিকভাবে দুঃখিত, যেই করুক একজন বাংলাদেশি ভাই করছে, এক গ্রুপ বাংলাদেশি ভাই করছে। আমি এটা বলতেছি যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। এটা একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমি বলি আপনাকে, এটা ক্লিয়ারলি একটা মেসেজ, আমি আমার যেটা অপিনিয়ন, আমি কেউ আমাকে বলে নাই, এটা সবসময় একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাজ করে। এটাই সবচেয়ে মারাত্মক আমার এক্সপিরিয়েন্স থেকে। এটা কি বাংলাদেশি পলিটিক্সের একটা অংশ নাকি? কোনো না কোনো ভাবে আমি এত কিছু ব্যঙ্গে বলতে পারো, এটা সবসময় একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাজ করে। যিনি আসেন ইনি মানে উনার মতো করে সাজাতে। হ্যাঁ, এখন যে জিনিসটা এটা কি পসিবল কিনা, যেটা রফিক ভাই বলল এবং আপনার আজাদ ভাই বলল, যে স্পেশালি আপনি সিনিয়র মানুষ, উনিও সিনিয়র মানুষ, আপনারা দুইজন যদি হাই কমিশনের সাথে বসেন, নোবডি এলস, বসে একটা মিটিং ডাকেন, এটা সলিউশন করা সম্ভব কিনা? না, এটা আমি বলি আমরা দুজন বসলে হবে না। আপনাদের উনাকে তাই বলবেন, কথা বলবেন আপনাদের জন্য, নোবডি এলস। আমরা তো এখন এই যে পরিবেশ, এখন যাইতেই পারবেন না, এখন তো এই পরিবেশই নাই। তাহলে সলিউশন কি? সলিউশন কি? উনি সলিউশন বাইর করুক। উনি তো একটু আগে রফিক ভাই বলছে, উনি তো রেফারির ভূমিকায় আছে। উনি ডাকলে আপনারা যাবেন? রেফারির ভূমিকা, উনি ডাকলে যাবো কিনা, উনি তো রেফারির ভূমিকা, উনি সিদ্ধান্তটা উনি নিতে হবে। কে পেনাল্টি দিবে আর কে দিবে না, পেনাল্টি হয়েছে না ফাউল হয়েছে উনিই বলবে। উনি তো নিরপেক্ষ থেকে এটা বলতে হবে, উনি প্রমাণ করতে হবে যে উনি নিরপেক্ষ মানুষ। জি, শহীদ ভাই আপনি কি মনে করেন? আচ্ছা শুনেন, এটাই কি শেষ নাকি আরো বলা? না না, আমি কয়েকটা জিনিস আগে ক্লিয়ার, আর লম্বা হয়ে না ভাই, শর্ট করুন। একটা বেজে গেছে। আমার যে উপলব্ধি, আমার যে জাজমেন্ট, প্রত্যেক মানুষের জাজমেন্ট এবং উপলব্ধির থেকে আমি মনে করি উনি একজন নিরপেক্ষ মানুষ। আমার সাথে আলোচনা, আমার জাজমেন্ট, আমার উপলব্ধির থেকে আমি বিশ্বাস করি উনি সম্পূর্ণ নিরপেক্ষ, যা করেছেন সম্পূর্ণ নিরপেক্ষভাবেই করেছেন। আর ওই যে চিঠিগুলোর ব্যাপারটা, কারণ চিঠি তো তারা দিয়েছে তাদের অফিস থেকে, সেটা কে পাইছে না পাইছে এটা আমি কনফার্ম করতে পারবো না ভাই। আমি যেহেতু পাইছি সেজন্য আমি বুঝলাম আমি পাইছি। এখন আমার মনে হয় না তাদের কোনো ইন্টেনশন আছে কাউকে দিবে কাউকে না, এটা আমি বিশ্বাস করি না। গেল এটা। আপনি একটা জিনিস বলছিলেন যে শেষ করার উপায় কি? হ্যাঁ, সলিউশনটা কি? শুনেন, শেষ করার সলিউশন হলো আলোচনা। পৃথিবীতে আলোচনা ছাড়া কোনো কিছু শেষ হয় না। এখন আমি ধরেন আমাকে ডিপেন্ড করলাম, আপনি আপনাকে ডিপেন্ড করলেন, দেলোয়ার ভাই তাকে ডিপেন্ড করলো, আজাদ ভাই তাকে, কিন্তু সমস্ত আলোচনা শেষে একটা কনসেনসাসে আসা যায়। তো আমাদেরকে তো ডায়ালগ করতে হবে, আমাদের হাই কমিশনকে মেনেই আমাদেরকে ডায়ালগ করতে হবে। আমাদের শুনেন, এই সংগঠনটা করা হয়েছে কিসের জন্য? এডুকেশন, ফার্দারিং এডুকেশন, ফার্দারিং কালচারাল, মিউজিক, রিলিজিয়ন, বাইলিঙ্গুয়াল সাপোর্ট এন্ড আপনার ফাইনান্সিয়াল ফার্দারনেস। আমার ওই যে সংবিধানটা আমার সাথে কিছু আছে, ওখানে এগুলা কিছু আছে। আমাদের আমরা যারা তথাকথিত নেতা হিসেবে আমি দাবি করি, আমাকে বুঝতে হবে এই সব সমস্যার সমাধান করে আমাদেরকে প্রথমে 1 বছর, তারপরে 5 বছর, তারপরে 10 বছরের জন্য প্ল্যান করতে হবে, যাতে আমরা আমাদের প্রিএমবুলের সাথে কাজ করতে পারি। এই প্রিএমবুল ছাড়া আমরা যা করব সব বিধি বহির্ভূত। কারণ আপনি যেখানে লেখছেন যা, এর বাইরে অন্যান্য যা কিছু করেন সব বিধি বহির্ভূত। আমি আইন দেখাচ্ছি না, আমি বলছি যে আমাদের আত্মশুদ্ধির দিকে যেতে হবে। সলিউশনটা কি? সলিউশনটা হলো, আমি বলি, দেলোয়ার ভাই একটা কথা আগে বলছিলেন যে এজিএম এর, মানে আমি যদি বলেন আইন শিখাচ্ছি না, সেটা না, আমি শিখছি। আমাদের সংবিধানে লেখা আছে যে ফার্স্ট এজিএম যেদিন হবে, সেই এজিএম থেকে হলো 12 মাসের ভিতরে এজিএম করা ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে এটা অপশনাল না, ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে। হ্যাঁ, 15 মাসের ভিতরে করা যায়, কোভিডের মতো যদি কোনো এক্সেপশনাল সিচুয়েশন থাকে। সেই হিসাবে
ওই ফার্স্ট থেকে ফার্স্ট সেই হিসাবে হিসাব করলে আমাদের কিন্তু ওই এজিএম এর কিন্তু ওই 26 তারিখ 25 তারিখে আমাদের এজিএমটা শেষ। তো এখন এজিএম উপলক্ষে যদি আমরা বসি, আমাদের তো এজিএম করতে হবে। ধরেন দালাল ভাইয়ের কথা মানলাম, আরো 1 মাস পরেই করলাম, আমরা একটা কথার কথা আমরা মানলাম। তো আমরা যদি বসি, আমাদেরকে বসে করতে হবে। তো আমি সেক্রেটারি, আপনি সেক্রেটারি, আপনি চেয়ার, এইভাবে বললে তো সমস্যার সমাধান হবে না। সংগঠনের সাথে আমাদেরকে বসতে হবে। সংগঠনের সংবিধান আছে আমাদের। এই সংবিধান তো আপনি নিজেই মানেন না, আপনি নির্বাচন করে বলছেন এই সংবিধানে নির্বাচন হয় নাই, আপনি বলেন নাই মাননীয় হাই কমিশনের সামনে আপনিই বলছেন। আপনারা তখন বলছে যে হাই কমিশনার সাইদানা তাসনিম উনি বলেছেন, তাহলে আপনি নির্বাচন করলেন কেন? না, আপনি নিজেই বলছেন যে আপনি ইলেকশন করে, আপনি বলছেন যে যখন আপনারা মাইনরিটি পাইছেন তখন আপনি বলছেন যে এই আমরা তখন আমরা আর্গুমেন্টে যাব। আমি শুনুন আর্গুমেন্টে যাব। এখন আমি বলি আপনারা শেষ করে আমাদের শেষ করতে হবে। আমাদের শহীদ ভাই সারা রাত বলতে পারবে। সলিউশনটা হলো আমাদের সলিউশন হলো চেয়ারের নেতৃত্বে আমাদের বসে আমাদের ডিফারেন্স যেখানে আছে এই ডিফারেন্সগুলোকে মিনিমাইজ করে একটা এজিএম এর মাধ্যমে নতুন কমিটি করে নতুন কমিটির হাতে ক্ষমতাটা দিয়ে আমাদের চলে যাওয়া। এই সমস্যা তখন আপনারা আবার মাইনরিটি পাবেন, আবার মানবেন আমি মানি না, আমার অমুককে প্রথম ভাইস চেয়ারম্যান দিতে হবে, এই চিন্তাধারা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি একজনকে বলবেন যে উনি আমার ফেরেশতা, উনি প্রথম ভাইস চেয়ারম্যান ছাড়া আমি কিচ্ছু মানি না, এই চিন্তাধারা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা আমি শেষ করব। আপনারা ওনারে ছাড়া মানেনই না, বলেন ওনারে সিনিয়র ভাইস চেয়ারম্যান দিলে, নাম বলার দরকার নাই, ওনারে সিনিয়র ভাইস চেয়ারম্যান দিলে সব ঠিক আছে, না দিলে সব হারাম। শুনেন সব তাহলে ইলেকশন গেলেন কেন? এখন প্রশ্নটা হইছে সলিউশন কোথায়? আমরা সলিউশন সম্পর্কে আলোচনা সলিউশন সম্পর্কে আমাদের আলোচনা হলো যে আমরা যদি বসে আমাদের কথা না বলি, বসেই বলবেন এই কথা। আমি তো সবসময় রেডি। আপনি যদি বলেন বিচার মানে তার কাছে আমার এই তো কথা ভাই। এখানে আমি কোথায় বললাম আপনি সব সময় বলেন, সব সময় বলেন। এটা চাইছেন কিনা? না চাই নাই। চাই ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট চান না, এটা লাইভে আর কিন্তু চাই না কেন? এই বলছেন নাই। শুনেন দালালের সাথে আমার একটা ব্যক্তিগত আলোচনা হয়েছে, এই এটা অফিশিয়াল না। না এগুলা কোনো মিটিং এর আগে, আমাদের কোনো অফিশিয়াল মিটিং এর আগে আমাদের ভিতরে আমরা তো সবাই বুঝি আমাদের শীত, এখন কি আপনার ঠান্ডা দেখা যায় না, গরম দেখা যায় না। তার মানে আমি শেষ করব, তখন আমরা বুঝি ফেলেছি। আপেক্ষিক কথা বললে লাভ নাই। তার মানে হচ্ছে যে আপনি ভাইস প্রেসিডেন্ট চান না। আপনারা শুনেন না, আপনার টার্ম শেষ, আপনাকে ইলেকশন। থ্যাংক ইউ। আচ্ছা একটা প্রশ্ন আমারে একজন অনেকবার টেক্সট দিচ্ছে, যেটা হচ্ছে যে আপনারা একটা ভিডিও পাঠাইছি, ভিডিওতে আপনি বলছেন দেখাবেন, এই যে ডট ডটের কথা এটা চ্যালেঞ্জ করে পাঠাইছে, এটা দেখান একবার। আমি এটা না, আমার ভিডিওগুলো নিয়ে আমি দরকার পড়ে যদি না হয় আমি লাইভ দেখাবো, সমস্যা নেই। আমাকে এটা আপনাকে বাংলাদেশ সেন্টারের কাজ কি একজন প্রশ্ন করছেন, এবং কমিউনিটির কল্যাণে বাংলাদেশ সেন্টার কি ভূমিকা পালন করেছে। আচ্ছা, বাংলাদেশ যিনি ভাই, যে ভাই আপনাকে সাংবাদিক আরেক ভাই, হ্যাঁ সাংবাদিক ভাই, উনি সাংবাদিক হলে উনি জানার কথা, জানা না বলে প্রশ্ন করছে। গত 12 মাসের উনি যদি হিসাব দেখেন, সোশ্যাল মিডিয়া ঘাটেন, বাংলাদেশ সেন্টার কি কাজ করেছে, কমিউনিটির বেনিফিটের যদি কইয়া থাকে তো ওনার উচিত স্বীকার করা। কি আমাকে একটু বলুন। অনেক কিছু করছে। এই যে লাস্ট একটা প্রোগ্রাম করলাম ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস, বাংলা এই দেশের কবে করছেন এটা? এই তো আপনি ভাই একজন সাংবাদিক মানুষ, আমি জানি না তো, আপনার টিভিতে নিউজ যায়, আপনি জানেন না? আমি জানি না। ওই যে টিভির মালিক কিন্তু নিউজ দেখে, আমি জানি না তো, আপনি তো এটা জানার নাই কাউকে। এখানে হার্লি স্ট্রিটের কনসালটেন্ট, আপনার সার্জন, সবাইকে নিয়ে আসছে। এই কয় তারিখে, তারিখটা তো ভুলে দিই। আচ্ছা শুধু এটা না, অনেক প্রোগ্রাম করছে, অনেক এদেশের ব্রিটিশ বাংলাদেশি যারা স্টুডেন্ট পড়ে, যারা জব করে, তাদেরকে নিয়ে আমরা করছি বাংলাদেশের রুটস চিনানোর জন্য। আমি একটা কথা বলি, ইয়াং জেনারেশন প্রফেশনাল ওইদিন আমি আমার 4 জন, কালকেই আপনি আমার লাইভটা কালকে দেখবেন, 4 জন গেস্টকে জিজ্ঞাসা করছি বাংলাদেশ সেন্টারে কোথায়। উনারা হয়তো নতুন না ব্যারিস্টার, উনারা এখানকার ব্যারিস্টার হইলে যে চিন্তা হবে উনারা সবাই, কিন্তু উনি বলছেন 16 বছর আগে উনি মেম্বার হইছে না, হ্যাঁ উনারা আসছে 30 বছর হইছে। এটা তো ওনাদের ব্যর্থতা। বাংলাদেশ সেন্টার কথা উনারা জানেন, এটা আমি আপনাকে বলি, ধরেন একমাত্র অর্গানাইজেশন বাংলাদেশ সেন্টার, মানে এটা একটা যদি কাজ করে তাহলে জানবে, যদি কাজ করে জানবে। কালকে বাংলাদেশ সেন্টারে পজিটিভ নেগেটিভ একটা কাজ হয়েছে, এবং সবাই কিন্তু বাংলাদেশ সেন্টার এখন চিনবে, জানে। ঠিক আছে, এখন লাস্ট কথাটা হচ্ছে আমার, ওইটা শেষ করুন লাস্ট আজাদ ভাই, লাস্ট কমেন্টস কি আপনার? আমি শেষ করব, কিছু বলবেন না। লাস্টে একটা এটাই কমেন্ট যে আসলে আমরা সলিউশনে যাওয়ার দরকার, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটা টিকে রাখার জন্য মাননীয় হাই কমিশনার উনি ভূমিকা নিয়ে আমি মনে করি দেলোয়ার ভাই এবং শহীদুল ভাই ওনাকে সহযোগিতা করবে। আগামী যে 26শে নভেম্বর এজিএম হওয়ার কথা,
অথবা একটু পরে হলো এজিএম এর মাধ্যমে এটা আলোচনা করে আলোচনার মধ্যে সমাধান করব। দেলোয়ার ভাই লাস্ট আপনার জন্য। না, আমরা তো কোনো সময় ভাই আমরা দ্বিধা বিভক্ত হতে চাই না। আমরা কমিউনিটি বাংলাদেশ সেন্টার এটা আমাদের মুরব্বীদের লেগেসি, এরা অনেকেই দুনিয়াতে নাই। এর মতো একটি প্রতিষ্ঠান এখন যারা কমিউনিটিতে আমরা আছি, রফিক ভাই সহ, আজাদ ভাই সহ, আমাদের পক্ষে এত বড় প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব 20 মিলিয়নের প্রপার্টি এর উপরে, এটা সম্ভব না। 35 মিলিয়ন এইটারে আমরা ধরে রাখা দরকার। আমাদের মধ্যে হ্যাঁ প্রতিযোগিতা থাকুক, নেতৃত্ব প্রতিযোগিতা থাকা দরকার আছে, কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। এই প্রতিহিংসাই আমাদের বড় সমস্যা। আপনি এই আইএন টিভির সিও আমি মেনে নিতে পারি না, আমি চাই আমি হবা নতুবা আজাদ ভাইকে বানাতে। এটাই হলো সমস্যা। এই সমস্যা থেকে বের হতে হবে, হেলদি কম্পিটিশন। হ্যাঁ, এটা থেকে বের হতে হবে। শাহিদুল ভাই লাস্ট কমেন্ট। আচ্ছা, লাস্ট একজনের কিছু প্রশ্ন ছিল, আমি উত্তর দিয়ে দিই। এটাই আমার লাস্ট কমেন্ট। এটাই লাস্ট কমেন্ট। না, উত্তর দেওয়ার কোনো কমেন্ট নাই ভাই, আপনারা লাস্ট করো। লাস্ট কমেন্ট, বাংলাদেশ সেন্টার আমাদের বাংলাদেশি পিপলের জন্য, বাংলাদেশি পিপলের এডুকেশন, কালচার এন্ড মিউজিক, রিলিজিয়ন, বাইলিঙ্গুয়াল সাপোর্ট এন্ড ফাইন্যান্সিয়াল বেটারমেন্টের কথা বলা হয়েছে। আসেন আমরা সবাই মিলে আমরা আলোচনা করে আমাদের যে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে এগুলো আমরা মিটিয়ে আমরা আমাদের কমিউনিটির সাথে এই যে বিষয়গুলো ওগুলো নিয়ে আমরা কাজ করি, আমাদের কমিউনিটির সাথে কাজ করি। এটাই লাস্ট কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রফিক ভাই প্লিজ। রফিক ভাই ধন্যবাদ। দেখেন আজকে আমাদের অনুষ্ঠান অনেক রাত্রি, অনেকে দেখছেন, অনেকের আমরা যে এই ঘুমের সময় ডিস্টার্ব করতেছে, কিন্তু একটা ভালো উদ্দেশ্য আপনি একটা নিয়ে আসছেন। আমি মনে করি আজকে এইটা আমি মনে করি সমাধানের সম্ভাবনা বেশি। কি জন্য? যেহেতু দেলোয়ার ভাই এবং শহীদ ভাই বুঝতেছে এইটার প্রবলেম থাকা ঠিক না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনাদের সাথে অনেক লোক আছে, ওরাও চাচ্ছে যে এইটা একটা সুন্দরভাবে সমানভাবে উইন উইন সিচুয়েশন। মানুষ যখন ঝগড়াঝাটিতে লাগে একে অন্যের প্রতি, আমি যদি রঙও করি তখন আমি মানে আমার রংটারে স্বীকার করি না, কিন্তু এইটার ঊর্ধ্বে আমরা আসতে হবে। ওনাদের মধ্যে দুজনের রাইট বা দুজনের রং, কিছু আছে ডিফারেন্স থাকতে পারে অপিনিয়ন, কিন্তু আমাদের একটা জিনিস মানতে হবে, যারা একটা সিস্টেমের মধ্যে চলে আসে তাদের প্রতি আমাদের রেসপেক্ট দেখাতে হবে এবং তাদের মানতে হবে। কিন্তু এই না মানার ফলে দেখা গেছে যে 2 বছর চলে গেছে, রেজাল্ট হয় নাই, কিন্তু সমস্যাটা জায়গায় রয়ে গেছে, আর একটা বদনাম নিয়ে যাচ্ছেন ওনারা। সুতরাং আমি মনে করি এই বদনামটা সুনামে পরিণত হবে যদি ওনাদের যে 2টা টিম আছে এবং আমাদের মাননীয় হাই কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা নিয়ে আরো ডায়ালগ শুরু করে, এবং যেহেতু 2 বছর পরে 26 তারিখ হইতে পারে, 3 মাসের একটা 90 দিনের মধ্যে 90 দিনের মধ্যে করতে পারেন। তাই মনে করি আরো ডিসকাশন নিয়ে এই যে আমাদের মধ্যে যে মনোমালিন্য, এক অন্যের প্রতি ডিসরেসপেক্ট অথবা সাধারণ জিনিস নিয়ে এটা হাইলাইট করে আজ আমাদের সমাজের প্রতি আমাদের যে ব্রিটিশ বাংলাদেশি সবার নজরে আমরা চলে আসছেন বাংলাদেশ সেন্টার যে কি হচ্ছে কি না, কিন্তু এই বদনামটা হচ্ছে ওনাদের। পাশাপাশি আমাদের দেশের যে বিদেশ থেকে বাংলাদেশে যারা ওটা দেখবে, আজকালকে তো আপনার সোশ্যাল মিডিয়া এমন ভাবে এটারে কালার করবে যাতে দেখা যাবে লন্ডনে এই মারামারি ছাড়া আর কিছুই নাই। সুতরাং এটার কিছুই হয় নাই। সুতরাং আমি অনুরোধ রাখবো দেলোয়ার ভাই টিম এবং আমার শাহিদ ভাই টিম, যে ওনারা ভুল ভ্রান্তি যেগুলো হয়ে গেছে ফার্স্ট ইজ ফার্স্ট, এটারে নিয়ে আমরা যেন সামনে এটারে নিয়ে আর একটা ব্যারিয়ার সৃষ্টি না করি, এবং ওনাদের টিমরে নিয়ে কিন্তু যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রাখার দরকার। যেহেতু চেয়ার হিসাবে উনি আমরা মনে করি নিরপেক্ষ বাংলাদেশের প্রতিনিধি উনি, এবং তারা যাতে এমন একটা ভূমিকা রাখেন যে ভবিষ্যতে এখানে আমরা যারাই সমস্যার সমাধানের জন্য ওনাদের একটা ক্ষেত্র অথবা আমরা বিশ্বাস করতে পারি যে ওনারা এই ধরনের প্রবলেম হলে ওনারা আমাদের গার্জিয়ান হিসেবে চলে আসবে সামনে, কারণ উনি তো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের গার্জিয়ান। আমাদের যে কোনো সমস্যা, এই দেশের সমস্যা, অন্য দেশের সমস্যা, ওনারাই তো আমাদের গার্জিয়ান। আমি মনে করবো ওনাদের যদি কোনো ধরনের ডিসঅ্যাপয়েন্টেড কিছু থাকে, এটা ভুলভ্রান্তি ভুলে গিয়ে যাতে সমাধান হয়, ওনাদেরকে নিয়ে সমাধান করতে পারে। আমরা মনে করি এটা করা সম্ভব, যেহেতু ওনারা চাচ্ছে, ওনাদের আরেকটু জোরালো ভূমিকা রাখা দরকার। আপনাদের ভিউয়ার সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ রফিক ভাই, ধন্যবাদ দেলোয়ার ভাই, এত রাতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আজাদ ভাই, এবং ধন্যবাদ শাহিদুল ভাই। প্রিয় দর্শক, আমি সরি যারা লাইনে বসে আছেন আপনাদের সাথে কথা বলতে পারিনি, বাট দিস ইজ ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের কমিউনিটির জন্য, কারণ ওনারা দুজনেই কাজ করে যাচ্ছেন, একটাই ওদের মোটিভটা কি, কমিউনিটি সার্ভ করা, কমিউনিটিকে বেনিফিটেড করা এবং সোশ্যাল ওয়ার্ক করা, সোশ্যাল ফেয়ার করা। তো এর মধ্যে কালকে একটা ক্যাওস তৈরি হয়েছে, যেই দায়ী হোক, কে দায়ী এটা আমরা আর বলতে চাই না, বাট অ্যাজ এ ব্রিটিশ বাংলাদেশি, অ্যাজ এ প্রবাসী আমরা দুঃখিত, সবার কাছে দুঃখিত,
সবার কাছে দুঃখিত এজন্য যে আমরা এইভাবে আমাদের হাই কমিশনারকে অপমান করতে পারি না। যে কোনো কারণেই হোক আলোচনা হবে, পর্যালোচনা হবে, সমালোচনা হবে, কিন্তু এইভাবে কালকে যেটা হয়েছে সেটা হতে পারে না। এক সেকেন্ড হচ্ছে যে আমরা আশা করব যে বাংলাদেশ সেন্টার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবং যেটা শহীদুল ভাই বললেন, দেলোয়ার বললেন যে লাস্ট আই বিলিভ 10 ইয়ার্সের মতো কোনো নতুন মেম্বার নেওয়া হয় না, যদি পসিবল হয় 10 ইয়ার্স নেওয়া হয় নাই, নেওয়া হয়েছে প্রতি বছর নেওয়া হয়েছে। উনি যেটা বলছেন যে আগে মাত্র 100 লোক ছিল, এখন তো আমি লাস্ট 10 ইয়ার্সে নেওয়া হয়েছে। আপনি যেটা বলছেন নতুন লোক যদি আসে আসুক, নেওয়া হবে। থ্যাংক ইউ নেওয়া হয়েছে, উনি তো কমিটিতে ছিল, উনি জানেই না তো। আচ্ছা তাই ঠিক আছে, এবং 500 করে হয়েছে আপনি তো বললেন না, এটা তো আগের কথা। আচ্ছা আমরা চাই যে সবাইকে নিয়ে কোনো ব্যক্তি স্বার্থের জন্য নয় বাংলাদেশ সেন্টার, এটা সমষ্টিগত স্বার্থের জন্য, কোনো মানে কেউ কারোর জন্য, নট ফর রফিক ভাই, নট ফর দেলোয়ার ভাই, নট ফর শহীদুল ভাই, নট ফর ভাইস প্রেসিডেন্ট, যেই হোক, এটা প্রবাসী বাংলাদেশিদের অ্যাসেট এবং এটা প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করবে, সবাইকে নিয়ে কাজ করবে। এবং যেটা রফিক ভাই লাস্টে বললেন যে মাননীয় হাই কমিশনার অবশ্যই উনি আমাদের গার্ডিয়ান, উনি একটা উদ্যোগ নেবেন, নিরপেক্ষ উদ্যোগ নেবেন, যাতে করে দেলোয়ার ভাইকেও ডাকবেন, দেলোয়ার ভাইদেরকেও ডাকবেন, শহীদুল ভাইদেরকেও ডাকবেন, এবং আমরা খুব সুন্দরভাবে বাংলাদেশ সেন্টারকে নিয়ে আমাদের কমিউনিটির জন্য ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।